হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের ডিসি সার্কিট কোর্সের লেকচার 7-এ। আজকে আমরা যেটা করবো, আমাদের ওই যে কয়েকটা ম্যাথ বাকি আছে, ওই যে আমাদের নোড অ্যানালাইসিস আর ম্যাশ অ্যানালাইসিসের। প্রথম আমরা ওইটা সলভ করবো আগে। এরপর হচ্ছে আমরা যেটা করবো, তোমার হলো আমরা সুপারপজিশন থিওরেম আর হচ্ছে তোমার এই সোর্স ট্রান্সফরমেশন, মানে যেগুলো হচ্ছে আমরা আমাদের তাহলে আমাদের কি শেষ হয়ে গেলো, মেথড অফ অ্যানালাইসিস আমাদের শেষ। কেমন? ওই যে নোড অ্যানালাইসিস ম্যাশ অ্যানালাইসিস আমাদের আজকে শেষ হয়ে যাবে। আমরা তাহলে যেটা শুরু করবো এরপরে যে থিওরেম যেগুলো আছে, সার্কিট থিওরেম, অর্থাৎ আজকে আমরা পড়বো, চেষ্টা করবো সোর্স ট্রান্সফরমেশনটা পুরো শেষ করে ফেলার, আর যতটুকু পারা যায় সুপারপজিশন শেষ করার। আর আগামী ক্লাসের জন্য আমরা থিবনিনটা স্টার্ট করতে পারি, থিবনিন থিওরেম। কেমন? তো আমি আশা করতেছি তোমরা আগের লেকচারগুলো সবাই দেখে আসছো। প্রথম কয়েকটা প্রবলেম তোমাদের আসলে পারা প্রবলেম, জাস্ট তোমাদের প্র্যাকটিস করানো হবে, আর কিছুই না। তাহলে চলো আমরা শুরু করি লেকচার 7। ওকে, চলো প্রথম ম্যাথটা দেখি আসো। দেখো প্রথম ম্যাথে কি বলতেছে। প্রথম ম্যাথে বলতেছে তোমাকে তুমি ম্যাশ অ্যানালাইসিস ইউজ করো, দেন ক্যালকুলেট করো যে ব্রাঞ্চ কারেন্টগুলা, অর্থাৎ এই I1 I2, তারপরে তোমার এখানে I3, এই I5, এই আবার I4, এই ব্রাঞ্চ কারেন্টগুলো তোমাকে কী করতে বলছে বলো তো, এখানে পরিমাপ করতে বলা হয়েছে। ওকে, তো যদি আমি পরিমাপ করতে চাই তাহলে আমরা এখানে কী করবো, দেখো এখানে আমরা ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করতে পারি, আমরা চলো এগুলাকে একটু নামকরণ করি আসো। কেমন? ধরা যাক আমি এইটাকে আমি বলতেছি, এটা যেহেতু এখানে I1 কারেন্ট আছে, তাহলে এটাকে আমি 1 নাম্বার ম্যাশ বলতে পারি। ওকে, আবার এখানে তাহলে কারেন্ট যাবে কোনটা, এখানে ধরো বড় হাতের I1 ধরতেছি আমি কারেন্টটাকে, এটা এই আমি চিন্তা করছি ক্লকওয়াইজ হিসাবে। তারপর ধরা যাক এটাকে যদি আমি 2 নাম্বার ম্যাশ চিন্তা করি, তাহলে এখানে কারেন্ট যাবে কোনটা, ধরা যাক এখানে I2। অথবা অ্যাকচুয়ালি এখানে আসলে কারেন্টের ডিরেকশন এখানে ধরার দরকার নেই, কারণ এখানে কারেন্টের ভ্যালুগুলো প্রতিটা ব্রাঞ্চে এখানে দেওয়া আছে, সো আলাদা করে আসলে ধরার দরকার নেই। কেমন? আচ্ছা, তারপর আমরা তাহলে এটাকে তাহলে আমরা 3 নাম্বার ম্যাশ চিন্তা করি, আর এটাকে আমরা তাহলে 4 নাম্বার ম্যাশ চিন্তা করলাম। ঠিক আছে? আচ্ছা, এখন তুমি যদি লক্ষ্য করে দেখো, দেখবা এই জায়গাটায় একটা কিন্তু কারেন্ট সোর্স আছে। খেয়াল করে দেখো, এই জায়গাটায় কিন্তু কি আছে, একটা কারেন্ট সোর্স আছে। তাহলে যেহেতু এখানে কারেন্ট সোর্স আছে, তাহলে আমরা এটা কিন্তু একটা সুপার মেশ ফর্ম করবে, রাইট? তাহলে আমরা যেটা করতে পারি, এই যে 2 আর 3-এর মধ্যে তাহলে এটা কী হবে, একটা সুপার মেশ গঠিত হবে। এবার আসলে তাহলে একটু প্লাস মাইনাসগুলো দেওয়া যাক। তাহলে প্লাস মাইনাস যদি দিতে চাই আমরা, খেয়াল করো এই I2 কারেন্ট এদিকে প্রবেশ করতেছে, তাহলে এদিকে হবে প্লাস, এদিকে হবে মাইনাস। I1 কারেন্টটা এদিক দিয়ে প্রবেশ করতেছে, তাহলে এদিকে হবে প্লাস, এদিকে হবে মাইনাস। তারপর I3 কারেন্টে এদিকে প্রবেশ করতেছে, তাহলে এদিকে হবে প্লাস, এদিকে হবে মাইনাস। সো মোটামুটি এখানে দেওয়া হয়ে গেছে। তাহলে অ্যাট ফার্স্ট তাহলে যদি আমরা এখানে কেভিএল অ্যাপ্লাই করি সুপার মেশটার মধ্যে, যে কেভিএল অ্যাট 2 and 3 এর সুপার মেশ, তাহলে চলো অ্যাপ্লাই করি আসো সলিউশন। তাহলে এখানে আমরা অ্যাপ্লাই করবো কেভিএল অ্যাপ্লাই করবো অ্যাট কোথায় বলো তো, এই যে 2 নাম্বার এবং 3 নাম্বারের সুপার মেশে, 2,3 এই দুইটার সুপার মেশের মধ্যে, সুপার মেশ। ওকে, তাহলে আমরা একটা পার্টিকুলার পয়েন্ট থেকে ঘুরে স্টার্ট করব। ওকে, তাহলে আমরা এখানে যেটা করব, ধরা যাক আমরা এই পয়েন্টটা থেকে যাত্রা করব। কোন পয়েন্টটা থেকে বলো? ধরো এই পয়েন্টটা থেকে যাত্রা করব, অর্থাৎ আমরা কীভাবে রোটেশন করব, এইখান থেকে গিয়ে এভাবে করে গিয়ে এইভাবে গিয়ে এইভাবে গিয়ে আবার এইভাবে চলে আসবো। তাহলে দেখো অ্যাট ফার্স্ট তাহলে আমি কার সাথে দেখা পাবো, এখানে অ্যাট ফার্স্ট দেখা পাবো 5-এর সাথে, বাট মাইনাসের সাথে দেখা পাবো। তাহলে কী হবে, -5 × I2, এখানে তাহলে ভোল্টেজ ড্রপ হবে, তাহলে হবে -5 × I2 হবে। তারপরে দেখা পাবো কার সাথে, ওই যে -10-এর সাথে, তাহলে -10 × I3 হবে। এরপরে দেখা পাবো কার সাথে, এরপরে দেখা পাবো -240-এর সাথে, -240। তারপরে দেখা পাবো, দেখো এখানে ঘুরে এসে এই -40 × I1 এর সাথে দেখা পাবো, -40 × I1 এর সাথে দেখা পাবো। এরপরে তো আমি আবার মূল পয়েন্টে ফেরত চলে আসলাম। তাহলে দেখো আমরা যদি এখানে আমি এইটাকে যদি এটাকে লিখতে চাই, সমীকরণটাকে লিখতে চাই, তাহলে কীভাবে আসবে? একটা কাজ করতে পারি আমরা, এখানে সবাইকে চলো -1 দিয়ে গুণ দিয়ে দিই। তো সবাইকে -1 দিয়ে গুণ দিলে এখানে কী আসবে, দেখো 40 I1-কে আগে লিখলাম, তারপরে প্লাস এই 5 I2-কে তাহলে সেকেন্ডে লিখলাম, প্লাস 10 I3-কে তাহলে তোমার এখানে থার্ডে লিখলাম, ইকুয়াল টু, খেয়াল করে দেখো তো, তুমি যদি এখানে সবাইকে -1 দিয়ে গুণ দাও, তাহলে তো এটা +240 হয়ে যাবে। সেটাকে যখন ডান পাশে নিয়ে যাবা, তখন কিন্তু এখানে হয়ে যাবে -240। তাহলে এই যে তোমার এই সম্পর্কটা, এটাকে আমি তাহলে 1 নম্বর সমীকরণ নাম দিতে পারি। ওকে, আশা করি আমরা 1 নম্বর সমীকরণটা সবাই এখানে বুঝতে পারছি, কারণ এখানে কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এটা তো আমরা সবাই বুঝে গেলাম 1 নম্বর সমীকরণটা তাহলে কী হবে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো, এরপরে আমরা যদি লক্ষ্য করার চেষ্টা করি, এখানে এই জায়গায় আমি চাইলে একটা মানে চিন্তা করে দেখো, এইখানে যদি সুপার মেশটা গঠিত হয়েছে এই দুইটার মধ্যে, তাহলে আমি কিন্তু এই পয়েন্টটাতে কিন্তু কি অ্যাপ্লাই করতে পারি, কেসিএল অ্যাপ্লাই করতে পারি। এই পয়েন্টটাতে কিন্তু আমরা তাহলে কেসিএল অ্যাপ্লাই করতে পারি। তাহলে যদি আমি কেসিএল অ্যাপ্লাই করি, কথার কথা দেখো, এই পয়েন্টটাকে তাহলে আমি একটা কাজ করি, এই পয়েন্টটাকে ধরা যাক আমি এখানে এ পয়েন্ট নাম দিলাম। ওকে, তাহলে এ পয়েন্ট নাম দিয়ে চলো এই পয়েন্টটার মধ্যে আমি কেসিএলটা অ্যাপ্লাই করি। তাহলে কেসিএল অ্যাট এ পয়েন্ট, তাহলে খেয়াল করে দেখো আমি লিখতে পারবো, তাহলে এখানে কেসিএল অ্যাট তোমার নোড এ। তাহলে এই নোড এ এর মধ্যে যদি আমি কেসিএল অ্যাপ্লাই করি, তাহলে দেখো কি আসবে। তাহলে এখানে যদি লক্ষ্য করে দেখো, I2 কারেন্টটা বের হচ্ছে,
i3 কারেন্টটা প্রবেশ করতেছে, 2i2 ও প্রবেশ করতেছে। তাহলে দুইটা কারেন্ট এখানে প্রবেশ করতেছে। তাহলে প্রবেশ করা কারেন্টগুলো কোনটা কোনটা? একটা 2i2, একটা তোমার i3। আর কোনটা বের হচ্ছে বলো তো? i2 কারেন্টটা বের হচ্ছে। তাহলে এই জায়গা থেকে আমি কি লিখতে পারি? এই জায়গা থেকে আমি লিখতে পারি, একটা i2 কে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে এই জায়গা থেকে আমি লিখতে পারি এই i2 তাহলে প্লাস i3 ইকুয়াল টু 0। দেখো এটা বোঝা গেছে কিনা? এটা তাহলে 2 নম্বর সমীকরণ। কি করলাম? এই i2টাকে জাস্ট বাম পাশে নিয়ে আসছি, তাহলে 2i2 থেকে i2 চলে গেলে শুধু i2 থাকে। ওকে, আচ্ছা দেন আমরা এই 4 নাম্বার, দেখো তো এই 4 নাম্বার যে ম্যাশটা আছে, এই 4 নাম্বার ম্যাশে কি কোনো ধরনের তোমার কারেন্ট সোর্স আছে? না। তাহলে এখানে তো কোনো কারেন্ট সোর্স নেই। তাহলে এখানে আমি ডাইরেক্ট কি অ্যাপ্লাই করতে পারি? কেভিএল অ্যাপ্লাই করতে পারি। আমি এই জায়গাটায় কেভিএল অ্যাপ্লাই করতে চাচ্ছি না, কেন বলো তো? কারণ এখানে কারেন্ট সোর্স আছে। কারেন্ট সোর্স থাকলে কেভিএল অ্যাপ্লাই করে মজা নেই। তাহলে দেখো, তাহলে মানে মজা নেই বলতে একটু ঝামেলা হয় আর কি, বুঝতে যার করাই যায় না, ওটাকে সুপার ম্যাশ চিন্তা করতে হয়। চলো তাহলে এখানে আমরা কেভিএল অ্যাপ্লাই করবো অ্যাট তোমার কোথায় বলো তো? 4 নাম্বার ম্যাশে। তাহলে ম্যাশ নাম্বার 4। তাহলে এখানে দেখো অ্যাপ্লাই করলে কী পাবো? তাহলে এখানে কারেন্ট ডিরেকশনগুলো দিয়ে দিই। সো অলরেডি দেওয়াই আছে এখানে, আসলে এই যে i5 i4 দেওয়া আছে এখানে, i4 এখানে ভোল্টেজ ড্রপ। আর এটা তো তুমি জানো, এটাও তুমি জানো। তাহলে দেখো, চলো আমরা করি আসো। তাহলে ফার্স্টে কী পাবো? এখানে আমি যদি এই জায়গা থেকে যাত্রা স্টার্ট করি, ধরো কথার কথা আমি এই জায়গা থেকে যদি যাত্রা স্টার্ট করি, তাহলে প্রথমে দেখা পাবো -i4 এর সাথে। তাহলে এখানে ভোল্টেজ ড্রপ কত? -4i4। তারপরে দেখা পাবো কার সাথে? এইখান থেকে ঘুরে 10-এর সাথে দেখা পাবো, আর প্লাসের সাথে দেখা পাবো। তাহলে এখানে কারেন্ট কতটুকু যাচ্ছে? i3 কারেন্ট হচ্ছে, তাহলে +10i3 হবে। তাহলে +10i3 হবে। তারপর কার সাথে দেখা পাবো? তারপর দেখা পাবো এখানে, দেখো এখানে আসলে প্লাসের সাথে দেখা পাবো, আর এখানে 5 আর কারেন্ট হচ্ছে i2। তাহলে এখানে হবে +5i2 ইকুয়াল টু কিন্তু 0। কারণ তুমি আবার এখানে ফেরত চলে আসবা। বারবার বলতেছি, এখানে কিন্তু তোমার ওই যে নর্মাল যে ট্রেডিশনাল নিয়ম, যে লুপ ঘুরবে সেই লুপের কারেন্ট থেকে পরেরটা বাদ যাবে, এখানে কিন্তু এরকম হবে না। কারণ এখানে তুমি কোনো ধরনের লুপ কারেন্ট চিন্তা করো নেই। এখানে কি কোনো ধরনের তুমি লুপ কারেন্ট চিন্তা করছো? না। লুপ কারেন্ট চিন্তা করলে সেই ক্ষেত্রে কমন নোডের বেলায় ওই একটা কারেন্ট থেকে আরেকটা কারেন্ট মাইনাস হয়। বাট এগুলো কিন্তু লুপ কারেন্ট না, এগুলো হচ্ছে ব্রাঞ্চ কারেন্ট। এই যে i2টা, এটা কিন্তু এই ব্রাঞ্চের কারেন্ট। সো এখানে কিন্তু মাইনাস করার কোনো সুযোগ নেই। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তাহলে এইখান থেকে আমরা তাহলে এইটাকে আমি তাহলে এখানে কি পেয়ে গেলাম? এখানে ধরো দেখ আমি আরেকটা সমীকরণ, সেটাকে আমি 3 নম্বর সমীকরণ নাম দিতে পারি। আরও 2টা সমীকরণ আমরা পাইতে পারি। কীভাবে পাইতে পারি? দেখো, একটা পাইতে পারি, এটাকে যদি আমি ধরো বি পয়েন্ট নাম দিই, আর এটাকে যদি আমি সি পয়েন্ট নাম দিই। কোনটাকে? এই পয়েন্টটাকে যদি আমি সি পয়েন্ট নাম দিই, তাহলে আমরা এখানে একবার বি পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করে পাইতে পারি, কারণ এখানে কারেন্টগুলো দেওয়া আছে। আর একবার আমি সি পয়েন্টেও কিন্তু কেসিএলটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে চলো অ্যাপ্লাই করি আসো। তাহলে আমরা একটা কাজ করি, আমরা নেক্সট পৃষ্ঠায় যাই। তাহলে আমরা এখানে যেটা করব, আমরা এখানে কেসিএলটা অ্যাপ্লাই করে আসো, কেমন? তাহলে আমরা অ্যাপ্লাই করে কেসিএল অ্যাট নোড বি। তাহলে কেসিএল অ্যাপ্লাই করব অ্যাট নোড বিতে। ঠিক আছে, তাহলে চলো দেখি কি আসে। দেখো, তাহলে নোড বিতে কোন কোন কারেন্ট প্রবেশ করতেছে দেখো তো। i2 কারেন্ট প্রবেশ করতেছে, 19 এম্পিয়ার প্রবেশ করতেছে। ঠিক আছে, সরি, i2 কারেন্ট প্রবেশ আর 19 এম্পিয়ার প্রবেশ, i1 বের হচ্ছে এবং একই সাথে i5ও বের হচ্ছে। তাহলে আমি কি লিখতে পারি এখানে বলো তো? এই যে প্রবেশ করতেছে, বের হওয়া কারেন্টগুলোকে লিখে আগে আসো। তাহলে বের হওয়া কারেন্ট একটা হচ্ছে i1, আরেকটা কত দেখো তো বের হওয়া কারেন্ট, আরেকটা বের হওয়া কারেন্ট হচ্ছে i5। আর প্রবেশ করতেছে সেই কারেন্টগুলো কোনগুলা? প্রবেশ করতেছে একটা কারেন্ট, কোনটা? একটা কারেন্ট হচ্ছে তোমার এখানে 19 এম্পিয়ার প্রবেশ করতেছে, তাহলে -19। আরেকটা প্রবেশ করতেছে কোনটা বলো তো? এখানে এই যে i2 কারেন্টটা প্রবেশ করতেছে, তাহলে -i2। কারণ প্রবেশ করাগুলোকে আমি বের হওয়াগুলোকে আমি প্লাস ধরছি, তাহলে প্রবেশ করাগুলো মাইনাস হবে। তাহলে এই জায়গা থেকে যদি একটা সমীকরণ বানাতে চাই, তাহলে সেটা কত আসবে? i1 -i2 তারপরে +i5 ইকুয়াল টু কত? 19 হয়ে যাবে। সেটাকে তুমি তাহলে আপাতত 4 নম্বর সমীকরণ নাম দাও আপাতত। পরে সিম্পলিফাই করবো আমরা। আর আরেকটা কেসিএল অ্যাপ্লাই করতে পারি কোথায় বলো তো? যে সি নাম্বার নোডে। কেমন? সি নাম্বার নোডে আমি আরেকটা কেসিএল অ্যাপ্লাই করতে পারি। তাহলে কেসিএল অ্যাট সি। দেখো কি আসবে এখানে? তাহলে সি নোড অ্যাপ্লাই করলে কি কি কারেন্ট এখানে বের হচ্ছে দেখো তো। সি নোড থেকে i3 কারেন্টটা বের হচ্ছে, i4 কারেন্টটা বের হচ্ছে, বাট i5 কারেন্ট কিন্তু প্রবেশ করতেছে। ওকে, তাহলে এখানে আমি কি লিখতে পারবো? আমি লিখতে পারবো তাহলে এখানে i5 কারেন্ট হচ্ছে প্রবেশ করতেছে, i5, আর i3ও বের হচ্ছে, i4ও বের হচ্ছে। তাহলে ইকুয়াল টু i3 প্লাস i4। সো তুমি চাইলে মাইনাস দিয়ে লিখতে পারো। তাহলে এখান থেকে এরপর আমি যদি সিম্পলিফাই করি, তাহলে এখানে আসবে i3 প্লাস i4 মাইনাস i5, এটা ইকুয়াল টু কত চলে আসছে? 0 চলে আসছে। তাহলে এবার এখানে চলে আসছে 5 নাম্বার। তাহলে এবার আমাদের যেটা করতে হবে সেটা কি জানো? আমরা হচ্ছে এবার একটু সিম্পলিফাই করতে হবে, কারণ আমাদের এখানে সমীকরণ 5টা হয়ে গেছে আর আমার কাছে 5টা আননোন। তো আমরা যেটা করতে পারি,
আমরা এটা সাহায্য নিতে পারি একটু করে। I2 ইকুয়াল টু কত? I3। তাহলে I2 ইকুয়াল টু কত পেয়ে যাবো? মাইনাস I3 পেয়ে যাবো। তাহলে আমি যদি I2 ইকুয়াল যদি মাইনাস I3 বসাই, তাহলে এখানে যে ঘটনাটা ঘটবে দেখো, আমি যেটা করতে পারি তাহলে চলো আস্তে আস্তে করি আসো আমরা, কেমন? তাহলে একটা কাজ করি আসো। আর অন্য কিছু কি সিম্পলিফাই করা যায়? দেখি তো এখানে একটু করে, এটা তো এরকম একটা আসছে, এখানে এরকম একটা আসছে, ওকে এটাও সিম্পলিফাই হবে, এটাও সিম্পলিফাই হবে, কেমন? I1 আর I2 আর I3 বসালে। আচ্ছা চলো দেখি আসো কী হয়, চলো দেখি আমরা, কেমন? তাহলে আমরা এই 2 নম্বর সমীকরণটাকে যদি একটু এক্সপান্ড করি, তাহলে আমরা দেখো এই যে 2 নম্বর থেকে তাহলে আমরা কী পাবো এখানে? 2 নম্বর থেকে যদি একটু দেখতে চাই, আমরা ধীরে সুস্থ করতেছি, বুঝছো? বেশি আমরা ফাস্ট আগাচ্ছি না, যেহেতু এটা ট্রিপল রিলেটেড ডেডিকেটেড কোর্স। সো একদম তুমি যেন সব ফিল করে করে পড়তে পারো সেই চেষ্টায় আমাদের থাকবে। তাহলে এটা আমরা লিখতে পারি, তাহলে এটাকে আমি 6 নম্বর সমীকরণ নাম দিচ্ছি। ঠিক আছে, এইবার এই ভ্যালুটাকে আমি কোথায় বসাবো? একবার I2 I3 যেখানে আছে, অর্থাৎ 1 নম্বরে বসাবো একবার। তাহলে 1 নম্বরে যদি বসাই, দেখো তো কত পাবো এখানে? এখানে আছে 40I1, এখানে আছে 40I1, তারপরে তোমার এখানে আছে প্লাস 5I2। সো 5I2 জায়গায় তাহলে আমি মাইনাস I3 বসে দিতে পারি। আর এখানে আছে কত? 10I3, এখানে আছে প্লাস 10I3, আর ইকুয়াল টু তাহলে এখানে কত আসছে? -240। সো এখানে চলে আসবে আমার, যদি আমি হিসাব করি তাহলে এখানে আসবে 40I1, আর এটা কত আসবে দেখো, তাহলে 10, আর 10 থেকে যদি 5 চলে যায় তাহলে প্লাস 5 থাকে, তাহলে প্লাস 5I3 ইকুয়াল টু তোমার থাকে এখানে -240। ওকে, তাহলে এখান থেকে আমি কিন্তু I1 আর I3 এর মধ্যে একটা সম্পর্ক ক্রিয়েট করতে পারি। আমি এটা আপাতত একটু ফাঁকা রাখি। এবার আসলে তাহলে আমরা কোনটা করবো? এই যে 3 নাম্বারও তাহলে আমরা I2 I3 বসাতে পারি। তাহলে 3 নাম্বার থেকে যদি আমরা যাই, তাহলে দেখো 3 নাম্বারে আমাদের কি আছে? -4I4 আছে, -4I4 আছে। দেন কি আছে এখানে? দেন তোমার কাছে এখানে যেটা আছে আমাদের +10I3 আছে, +10I3 আছে, আর এরপর আছে +5I2, আর I2 জায়গায় আমি তাহলে -I3 বসাইলাম। ওকে, তাহলে ইকুয়াল টু 0। তাহলে এই জায়গায় কত পেয়ে যাচ্ছ দেখো তো? এই জায়গায় তুমি পেয়ে যাচ্ছ হচ্ছে এখানে, এখানে যদি যাও তাহলে -4I4, আর এখান থেকে তাহলে 10 থেকে যদি 5 চলে যায় তাহলে +5I3 থাকে, ইকুয়াল টু 0 থাকে। তাহলে এই জায়গাতেও তুমি I3 এবং I4 এর মধ্যে একটা সম্পর্ক ক্রিয়েট করতে পারো। ঠিক আছে, I3 এবং I4 এর মধ্যে একটা সম্পর্ক ক্রিয়েট করতে পারো। আচ্ছা, তাহলে এখন দেখো তো সমীকরণগুলো তাহলে কোথায় কোথায় নেমে আসলো। এখানে তাহলে আমাদের যে সমীকরণটা হইলো, আমরা একটা কাজ করতে পারি, I3 আর I4 এর মধ্যে এখানে সম্পর্ক বের করে I5 এর সাথে সম্পর্ক করতে পারি। এখানে সম্পর্ক বারে লাভ কি আছে একটু চলো দেখি আসো, দাঁড়াও। এখানে আমরা যেটা করতে পারি, তাহলে এখান থেকে দেখো তো আমার তাহলে এখানে I4 মানে কত থাকতেছে? I4 জাস্ট বের করে রাখি, এটাকে তাহলে এই পাশে নিয়ে গেলাম, তারপরে 4 দিয়ে ভাগ করে দিব, তাহলে 5/4 থাকতেছে। ওকে, ঠিক আছে। তাহলে আমার একটা সম্পর্ক আসছে, দেখো একটু আমি আননোনগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করি। এখানে একটা আননোন আছে I1, এখানে একটা আননোন আছে I2, এখানে আছে I5 আবার। ঠিক আছে, আচ্ছা I5কে যদি আমি I3 আর I4 দিয়ে প্রকাশ করি, তাহলে সেই ক্ষেত্রে কি থাকবে? এখানে I3 আর I2কে একটা দিয়ে প্রকাশ হয়ে যাবে। আবার I4কেও এভাবে করতে পারি। তাহলে একটা কাজ করতে পারি আমরা, কেমন? সেটা হচ্ছে কি জানো, এই জায়গায় I5 এর জায়গায়, এই I5 এর জায়গায় আমি I5 এগুলো কত লিখতে পারি? I3 + I4 লিখতে পারি, বুঝছো? তাহলে এটাকে একটু করে, তাহলে আমি যদি, সমস্যা নেই, মোছার দরকার নেই, আমি এখানেই করি আসো, জাস্ট ভেঙে করতেছি। তাহলে 5 নাম্বার থেকে দেখো, 5 নাম্বার আমরা যেটা করব, 5 নাম্বার আমরা লিখতে পারি কত? তাহলে I5 এটা ইকুয়াল টু কত বলো তো? এটা ইকুয়াল টু I3 + I4। ঠিক আছে, এটাকে তাহলে আমি ধরা যাক কথার কথা, এটাকে যদি আমি নাম্বারিং করি, তাহলে এটা তো আমার কত ছিল? 7, এটা কত ছিল আমাদের? 8, তাহলে এটা হয়ে যাবে 9। তাহলে এই 9 নাম্বার থেকে তাহলে আমরা কি করব? এখানে এই 9 নাম্বার থেকে এই I5 এর ভ্যালুটা আমরা ওই 4 নাম্বারে তাহলে পুট করব। 4 নাম্বারে পুট করার পরে কি পাবো? I1 I2 I3 I4 নিয়ে I2 আর I3 এর মধ্যে সম্পর্ক আছে, আবার I3 I4 এর মধ্যে সম্পর্ক আছে। তাহলে এখান থেকে আমরা I1 I2 এর মধ্যে তাহলে একটা সম্পর্ক পেয়ে যাব। পরে দেখবা তখন এটা সলভ করলে হয়ে যাবে। তো চলো আমরা দেখি আসো। তাহলে আমরা যদি এখন 4 নাম্বারে যাই, একটু লেন্দি অঙ্ক, বাট বুঝতেই পারতেছি এখানে ইকুয়েশনগুলো অনেক। তাহলে এখানে যদি নর্মাল নোট বলতো তাহলে নোড অ্যানালিসিস দিয়ে মনে একটু সহজ হইতো। চলো দেখি আসো, সমস্যা নেই। তাহলে এখানে আছে I1 - I2, দেন কত আছে? দেন আছে I5, আর I5 এর জায়গায় আমি বসাইতে পারি I3 + I4। ঠিক আছে, আচ্ছা দেন এখানে কত আছে? এটা 19 আছে, 19। দেন চলো আমরা করি আসো। তাহলে আমরা এরপরে কী করতে পারি? I2 জায়গায় তাহলে -I3 বসাইতে পারি। তাহলে এটা কী হয়ে যাবে তখন? এটা হয়ে যাবে +I3। তাহলে I3 কিন্তু যোগ হয়ে যাবে। চলো ভেঙে লিখি, সমস্যা নেই। তাহলে I1 এটা তাহলে কিন্তু আমাদের মাইনাস, তো তাহলে I2 জায়গায় তাহলে -I3 লিখবো,
পরে এখানে i3 আছে, পরে এখানে আবার i4 আছে। i4 এর জায়গায় কি লিখতে পারি? i4 এর জায়গায় এই যে i4 আছে, এই যে দেখো i4 আছে, এই i4, এই i4 এর জায়গায় কিন্তু আমি এই ভ্যালুটাকে ইউজ করতে পারি। i4 এর জায়গায় আমি এই ভ্যালুটাকে ইউজ করতে পারি। তাহলে চলো ইউজ করে দিয়ে আসো। তাহলে i4 এর জায়গায় তাহলে আমি বসাবো কত? 5/4 i3, 5/4 i3। তাহলে ইকুয়াল টু কত? ইকুয়াল টু তোমার এখানে হচ্ছে আমাদের 19, ইকুয়াল টু 19। ঠিক আছে, তাহলে এটা চলে আসছে। তাহলে আমি চলো এটাকে একটু করে সিম্পলিফাই করি। তাহলে দেখো এখানে আমরা কি পাবো? এখানে পাবো তাহলে i1 প্লাস i3, i1 প্লাস i3 কত হয়ে যাবে? 2i3 হয়ে যাবে। দেখো 2i3 না, আরও অ্যাকচুয়ালি বেশি আসবে। তাহলে চলো যোগ করি আসো। তাহলে এখানে 1 প্লাস 1 প্লাস 5/4 আসবে, রাইট? তাহলে 13/4 i3। তাহলে এখানে আসছে 13/4, তাহলে প্লাস 13/4 i3 চলে আসছে। আর ইকুয়াল টু কত? ইকুয়াল টু তোমার এখানে 19। তাহলে একটা জিনিস যদি তুমি লক্ষ্য করে দেখো, এটা তোমার 10 নম্বর সমীকরণ। তাহলে লক্ষ্য করে দেখো, এই যে 10 নম্বর সমীকরণেও শুধু i1 আর i3 আছে, রাইট? আর এখানে দেখো তুমি ভালো করে, যদি 7 নম্বর সমীকরণ দেখো, এখানেও i1 এবং i3 আছে। তাহলে যদি তুমি 10 আর 7কে সলভ করো, তাহলে তুমি i1 এবং i3 পেয়ে যাবে না? তাহলে যদি আমরা এই যে 7 নম্বর সমীকরণ অ্যান্ড 10 নম্বর সমীকরণ এদিকে যদি আমি সলভ করি, তাহলে আমার কাছে i1 এর ভ্যালু চলে আসবে, i3 ভ্যালুটা চলে আসবে। দেখি তো কত আসে, আসো। তাহলে আমরা দেখি কত আসে এখানে। তাহলে যদি আমরা সলভ করতে যাই ইকুয়েশন, তাহলে 2টা আননোন। তাহলে এখানে কত কত আছে? এখানে আছে 40, তারপর আছে 5, তারপর আছে -240। দেন এরপরটাতে কত আছে? 1, 13/4 আর হচ্ছে 19। তাহলে আমার i1 ইকুয়াল চলে আসছে -7 এম্পিয়ার। i1 ইকুয়াল মানে, তাহলে মানে মাইনাস আসা মানে কি বলতো? কারেন্ট অ্যাকচুয়ালি যে ডিরেকশনে থাকার কথা তার উল্টা ডিরেকশনে দেওয়া আছে। মানে অ্যাকচুয়ালি i1 যে কারেন্টটা, এটা আসলে উপরের দিকে 7 এম্পিয়ার, বুঝছো? বাট ডিরেক্ট কোয়েশনে উল্টা ডিরেকশন দেওয়া আছে। আর i3 যদি বের করতে চাও, সেটা কত আসবে? সেটা আসবে তোমার কাছে এখানে 8 এম্পিয়ার চলে আসছে। i3 ভ্যালু কত? i3 ভ্যালু 8 এম্পিয়ার। এবার কিন্তু বাকিগুলো সব সলভ হয়ে যাবে। কীভাবে দেখো, i2 ইকুয়াল টু তুমি কি জানো? i2 ইকুয়াল টু -i3 ছিল, তার মানে এখানে কী হবে? -8 এম্পিয়ার। তার মানে i2 এর ডিরেকশনটা উল্টা দেওয়া আছে। আবার i4 ইকুয়াল টু কী ছিল? 5/4 i3 না? এই যে খেয়াল করে দেখো, i4 ইকুয়াল টু কী ছিল? 5/4 i3। তাহলে এখানে 5/4 ইন্টু i3 করো, তাহলে কত আসবে? দেখো 5/4 আছে এখানে, আর i3 বেলো কত? i3 বেলো হচ্ছে 8। তাহলে এখানে 2 থাকবে, তাহলে এখানে থাকবে 10 এম্পিয়ার। সেমভাবে আরেকটা যে ডাটা তুমি এখানে পেয়ে যেতে পারবা, i5 ইকুয়াল টু কত? i3 প্লাস i4। তাহলে i5 ইকুয়াল টু কত? i3 প্লাস i4। তাহলে এখানে বসাই দাও। i3 কত? i3 তোমার কাছে হচ্ছে 8, আর প্লাস i4 কত? i4 তোমার কাছে হচ্ছে 10। তাহলে এটা চলে আসছে এখানে 18 এম্পিয়ার। তাহলে এভাবে আমরা কিন্তু ম্যাশ অ্যানালাইসিসের মাধ্যমে সবগুলা কারেন্ট এখানে আমরা বের করে ফেললাম। তাহলে সবগুলা কারেন্ট এখানে আমরা বের করে ফেললাম। আশা করি অঙ্কটা তোমরা এনজয় করছো এবং বুঝতে পারছো। ঠিক আছে, ওকে, আশা করি অঙ্কটা আমাদের সবার ক্লিয়ার। তাহলে চলো আমরা নেক্সটে চলে যাবো। তাহলে এটা আমাদের শেষ, আমাদের এটাই বের করতে বসে, ক্যালকুলেট দ্য ব্রাঞ্চ কারেন্ট ফর দ্য সার্কিট শোন ইন ফিগার। ওকে, চলো আমরা নেক্সট অঙ্কে দিয়ে আসো। নেক্সট অঙ্কে বলতেছে i0 বের করো নোডাল অ্যানালিসিস ইউজ করে। তাহলে এখানে আমাকে কী বের করতে হবে? এখানে আমাকে বের করতে হবে i0। তাহলে খেয়াল করে দেখো, এখানে আমাকে বের করতে হবে i0, কি ইউজ করতে হবে? নোডাল অ্যানালিসিস ইউজ করতে হবে। এখন i0টা কোথায় আছে? i0 আছে দেখো, তোমার ভালো করে যদি লক্ষ্য করে দেখো, i0 আছে তোমার এই জায়গায়। তাহলে এই জায়গায় আমার কাছে কি আছে? এখানে i0 আছে। তো চলো আমরা i0টা বের করি আসো। এখন তাহলে এখানে অবশ্যই আমাদের তো নোডাল অ্যানালিসিস করতে হবে, তাহলে নোড বাছাই করতে হবে। তাহলে দেখি যে কোনো নোডের এখানে, তাহলে ফার্স্ট অফ অল এখানে কিন্তু রেফারেন্স নোড দেওয়া নেই, তাহলে আমরা একটা গ্রাউন্ড নোডটাকে রেফারেন্স ধরে নিব। তাহলে আমি যেটা করতে পারি এখানে, আমরা তাহলে এই নিচের যে নোডটা আছে, এই নোডটাকে তাহলে আমরা গ্রাউন্ড চিন্তা করি। তাহলে এটাকে গ্রাউন্ড চিন্তা করা মানে এটা কত ভোল্ট হয়ে গেল? 0 ভোল্ট হয়ে গেছে। তাহলে এটা যদি 0 ভোল্ট হয়, এটা হচ্ছে +-6, তার মানে এই নোডের ভোল্টেজ কত হবে বলো তো? এই নোডের ভোল্টেজ হবে কিন্তু 6 ভোল্ট। দেখো বুঝতেছো কি না? যদি এটা 0 ভোল্ট হয়ে থাকে, তাহলে এই নোডের ভোল্টেজ কত হবে? 6 ভোল্ট হবে। ঠিক আছে, আচ্ছা। তারপর একটা কাজ করতে পারি আমরা, সেটা কি? আমরা কথার কথা এখানে তাহলে দেখো, এখানে তাহলে আননোন নোড কোনটা কোনটা আছে? এটা একটা আননোন নোড, এটা একটা আননোন নোড, মানে যে নোডের আমি ভোল্টেজ জানি না। এটা একটা আননোন নোড, যে নোডের আমি ভোল্টেজ জানি না। একটা কাজ করি, এই নোডের ভোল্টেজটাকে আমি VA বললাম। চলো অন্য কালার দিয়ে দেখাই, হয়তো এটা বুঝবে না অনেকে। এই নোডের ভোল্টেজটাকে আমি VA বললাম, এই নোডের ভোল্টেজটাকে আমি VB বললাম, আর এই নোডের ভোল্টেজটাকে আমি এখানে VC বললাম। ঠিক আছে, কথার কথা। তাহলে কি কি নাম দিলাম? VA, VB এবং VC। i0 তাহলে কীভাবে বের করব? যদি আমি কোনো কারণে VC আর VBটা বের করতে পারি, তাহলে আমি কিন্তু ডিফারেন্স থেকে ওই যে ওহম ল ইউজ করে আমি কিন্তু i0টা ইজিলি বের করে ফেলতে পারবো, কারণ আমি রোদের ভ্যালু জানি এখানে। বাট প্রবলেমটা কোথায় দেখো তো? প্রবলেমটা হচ্ছে এই জায়গাটাতে। কোন জায়গাটাতে? এই জায়গাটাতে একটা সুপার নোড তৈরি হচ্ছে। খেয়াল করছো কিনা দেখো, এই জায়গাটায় একটা কি তৈরি হচ্ছে? একটা
সুপার নোড তৈরি হচ্ছে। কেন? কারণ দুইটা নন রেফারেন্স নোডের মাঝখানে কি এসে গেছে, ভোল্টেজ সোর্স এসে গেছে, তাহলে এখানে সুপার নোড হবে। তাহলে তোমার যে কেসিএলটা অ্যাপ্লাই করতে হবে সেটা কোথায় অ্যাপ্লাই করতে হবে বলো তো? সুপার নোডে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তাহলে চলো অ্যাপ্লাই করি আসো। তাহলে অ্যাট ফার্স্ট আমরা তাহলে এখানে কেসিএল অ্যাপ্লাই করবো কোথায় বলো তো? সুপার নোডে অ্যাপ্লাই করবো। ওকে, তাহলে সলিউশন। আচ্ছা, তাহলে এখানে আমরা যদি কেসিএল অ্যাপ্লাই করি, আচ্ছা সুপার নোড অ্যাপ্লাই করার আগে একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, এখানে কোনো ডিপেন্ডেন্ট ভ্যালু আছে, একটা আছে ভিএক্স আছে, তাহলে ভিএক্সটা চাইলে কিন্তু আমি বের করে ফেলতে পারি, অ্যাপ্লাই তো করবো অবশ্যই, বাট এখানে একটা ডিপেন্ডেন্ট ভ্যালু আছে যেটা হচ্ছে ভিএক্স। ভিএক্স চাইলে আমি বের করতে পারি কীভাবে? ভিএক্স কি জিনিস? এই প্লাস আর মাইনাস, তার মানে এই নোড এবং এই নোডের ভোল্টেজ ডিফারেন্স। তাহলে ভিএক্স ইকুয়াল লিখতে পারি ভিএ মাইনাস 6। তাহলে ভিএক্স ইকুয়াল আমরা কি লিখে দিতে পারি? ভিএক্স এটা ইকুয়াল আমরা লিখে দিতে পারি কিন্তু এখানে, কারণ এই ভ্যালুটা তোমার লাগবে একটু পরে, তাই আগে থেকে বের করে রাখি। তাহলে ভিএক্স ইকুয়াল হচ্ছে হায়ার ভ্যালু হচ্ছে ভিএ আর লোয়ার ভ্যালু হচ্ছে 6। তাহলে এটাকে আমি 1 নম্বর সমীকরণ নাম দিয়ে রাখি। ঠিক আছে, এবার আসলে আমি সুপার নোডে কেসিএল অ্যাপ্লাই করি। তাহলে কেসিএল অ্যাট সুপার নোড, সুপার নোড। চলো এখানে দেখি আসো সুপার নোড অ্যাপ্লাই করে। তাহলে অ্যাপ্লাই করলে কি আসবে দেখো, এখানে তাহলে এই 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 কারেন্টটাকে আমি যদি বের হচ্ছে চিন্তা করি তাহলে কত লিখতে পারবো? ভিবি বাই 1। তাহলে এই কারেন্টটাকে আমি লিখবো এখানে ভিবি ডিভাইডেড বাই হচ্ছে 1। তারপর দেখো এইখান থেকে যে কারেন্টটা বের হবে সেটাকে আমি কত লিখবো? ভিবি মাইনাস ভিসি ডিভাইডেড বাই হচ্ছে 1। তাহলে এখান থেকে যে কারেন্ট আছে তাকে আমি লিখবো ভিবি মাইনাস ভিসি ডিভাইডেড বাই হচ্ছে 1। এই আইনোডটাকে তুমি কনসিডার করিও না, বুঝছো? তুমি এখানে আননোনের ভ্যালু বাড়াইও না, তুমি সবগুলোকে ভিএ ভিবি ভিসি দিয়ে প্রকাশ করো। তুমি যদি মানে আইনোড হিসেবে লিখতে তাহলে কি আসতো? ভিসি মাইনাস ভিবি ডিভাইডেড বাই 1, বাট সেই ক্ষেত্রে এখানেরটা আগে মাইনাস বসাইতে হতো। কেন? কারণ এই কারেন্ট এখানে প্রবেশ করতেছে, তাই আমি সবসময় কি চিন্তা করবো? সবসময় কারেন্ট বের হচ্ছে চিন্তা করবো। সবসময় কারেন্ট বের হচ্ছে চিন্তা করে এইখানে বের হওয়া কারেন্টটাকে আমি লিখতে পারি ভিবি ডিভাইডেড বাই 1। এই বের হওয়া কারেন্টকে আমি লিখতে পারি ভিবি মাইনাস ভিসি ডিভাইডেড বাই 1, ভিবি মাইনাস ভিসি ডিভাইডেড বাই 1। আর তারপর দেখো তো এখানে এই জায়গায় তাহলে কত কারেন্ট বের হবে? ভিএ মাইনাস 6 ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে এই জায়গায় কারেন্ট বের হবে কত? ভিএ মাইনাস 6 ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই 2। তারপর এই জায়গায় তো এখানে কিছু করার নেই, এটা তো প্রবেশ করতেছেই, সো এটাকে যেহেতু এটা কারেন্ট সোর্স তাহলে এটাকে লিখতে হবে কত? -2 ইকুয়াল টু 0। তাহলে এটা প্রবেশ করা কারেন্ট -2 ইকুয়াল টু কত? 0 চলে আসছে। তাহলে এখন তুমি যেটা করো এই যে ভিএ গুলাকে কমন নিয়ে ফেলো। তাহলে ভিএটাকে কমন নিয়ে ফেলে এখানে কি থাকতেছে? শুধু এখানে 1/2 থাকবে। তারপর তুমি এই জায়গায় তাহলে ভিবিটাকে কমন নাও। তাহলে ভিবি কমন নিলে কি আসবে? এখানে 1 আসবে, এইখানেও 1 চলে আসবে। দেন তুমি যদি এখানে ভিসিকে কমন নাও তাহলে কি আসবে? এই জায়গায় শুধুমাত্র -1 আসবে। তারপর দেখো এখানে কত হয়ে যাবে? এই জায়গায় তো এটা 2 চলে গেছে এই পাশে, প্লাস এই যে -6/2 আছে তাহলে এটা 3 হয়ে এই পাশে চলে যাবে না? তাহলে 3 হয়ে এই পাশে চলে যাবে। তাহলে এখানে তাহলে দেখো কত থাকবে? এখানে থাকতেছে 0.5 ভিএ প্লাস 2 ভিবি, তারপরে তোমার কাছে থাকতেছে এখানে -ভিসি ইকুয়াল টু 5 থাকতেছে। তাহলে এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ। বুঝতে পারছো? তাহলে এটা কিন্তু আমার 1 নম্বর সমীকরণ এখানে বের হয়ে গেছে। আরেকটা তাহলে কেসিএল আমি কোথায় অ্যাপ্লাই করতে পারি? আরেকটা কেসিএল যেটা আছে, কেসিএল অ্যাপ্লাই করার আগে দেখো এই জায়গায় তুমি কিন্তু লিখতে পারো তাহলে কি বলো তো, যেহেতু প্লাসটা ভিবির সাথে কানেক্টেড তাহলে ভিবি মাইনাস ভিএ ইকুয়াল টু 12 লিখতে পারো না? দেখো সুপার নোড যদি তুমি কেভিএল অ্যাপ্লাই করো, মানে আমি যদি কেভিএল অ্যাপ্লাই করি সুপার নোডে, কেভিএল অ্যাট বা অ্যাগেন দিয়ে লিখো, সুপার কেভিএল টেবিল তো কিছু লেখা লাগবে না, অ্যাগেন দিয়ে লেখো। অ্যাগেন দিয়ে কি লিখতে পারবা? এই যে প্লাসটা তো ভিবির সাথে কানেক্টেড, তাহলে ভিবি মাইনাস ভিএ ইকুয়াল টু, তাহলে এখানে লিখবা ভিবি মাইনাস ভিএ, এটা ইকুয়াল টু কত বলো তো? 12 লিখতে পারো। তাহলে আমি যদি একটু করে গুছাই লিখি তাহলে লিখতে পারবো মাইনাস ভিএ প্লাস ভিবি ইকুয়াল টু কত? ইকুয়াল টু 12। তাহলে এটাকে আমি চলো যাক ধরা যাক 3 নম্বর সমীকরণ নাম দিচ্ছি, কারণ আগের এটা 1 ছিল, এটা 2 হয়ে গেছে, এটা 2 হয়ে গেছে। ঠিক আছে, ওকে। তারপর এখন আমরা তাহলে কোন নোডে অ্যাপ্লাই করবো কেসিএলটা? এই যে সি নোডে তাহলে অ্যাপ্লাই করবো, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে আমি যদি এখন তাহলে আমি 3টা সমীকরণ এবং 3টা আননোন, তাহলে কেসিএল এট সি নোড। চলো দেখি আসো তাহলে কি আসবে বলো। এট ফার্স্ট এই কারেন্টটা বের হচ্ছে, তাহলে 2vx, তাহলে 2vx এই কারেন্টটা বের হচ্ছে। তারপরে কি হচ্ছে? এখান থেকে তাহলে একটা কারেন্ট বের হবে বিসি মাইনাস 6 ডিভাইডেড বাই 2, তাহলে প্লাস দিয়ে লিখবো বিসি মাইনাস 6 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 2। তারপরে উপর এখান থেকে তাহলে একটা কারেন্ট বের হবে, তাহলে ভিসি মাইনাস ভিবি ডিভাইডেড বাই হচ্ছে 1, তাহলে প্লাস ভিসি মাইনাস ভিবি ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই হচ্ছে 1 ইকুয়াল টু 0। যেহেতু এই সি নোডের সাথে 3টা ব্রাঞ্চ কানেক্টেড, 1টা 2টা 3টা, তাই এখানে 3টাই কারেন্টের ভ্যালু আসবে। একটা হচ্ছে ভিসি মাইনাস 0 ডিভাইডেড বা সরি একটা হচ্ছে 2vx, একটা হচ্ছে ভিসি মাইনাস 6 ডিভাইডেড বাই 2, একটা হচ্ছে ভিসি মাইনাস ভিবি ডিভাইডেড বাই 1। সো এবার তুমি যেটা করো এই যে জাস্ট vx এর জায়গায় va মাইনাস 6 বসাই দাও। তাহলে এখন আমি কি করবো এখানে এই যে জাস্ট vx এর জায়গায় কি বসাবো? va মাইনাস 6 বসাই দিলাম।
আর বাকিগুলো যেমন আছে তেমনই থাকুক, বাকিগুলো যেমন আছে তেমনই থাকুক। আর এরপরে জাস্ট এখন আমার কি নেওয়ার পালা বলো তো, কমন নেওয়ার পালা। তাহলে আমি যদি এখন কমন নিই এখানে, তাহলে যদি ভি এটাকে যদি আমি কমন নিই তাহলে কী কী থাকে দেখো তো। ভি এর সাথে একটা, এখানে তো সব শুধু টুই আছে, তারপরে ভিবির সাথে কি আছে দেখো, ভিবির সাথে তাহলে ভিবির সাথে এখানে আছে শুধু -1 আছে, শুধু -1 আছে। তারপর দেখো ভিসির সাথে কি আছে এখানে, ভিসি, ভিসির সাথে এখানে একটা আছে 1/2, একটা আছে কত, একটা আছে 1/2, আর আরেকটা আছে কিন্তু 1, আরেকটা আছে এখানে তোমার +1। আর এখানে কনস্ট্যান্ট পার্ট কোনটা, একটা তো -12, সো এই পাশে চলে গেলে এটা +12 হয়ে যাবে। আর আরেকটা কনস্ট্যান্ট আছে দেখো 6/2, সো এটা যদি এই পাশে যায় তাহলে এটা +3 হয়ে যাবে। তাহলে এখন তুমি যদি সিম্পলিফাই করো তাহলে দেখো এখানে কত পেয়ে যাচ্ছ, তাহলে এখানে চলে আসবে তোমার 2VA, তারপর আসবে তোমার -VB, তারপর আসবে 3/2 তোমার হচ্ছে ভিসি ইকুয়াল চলে আসবে এখানে 15। তাহলে এটাকে তুমি 4 নাম্বার সমীকরণ নাম দিবা। আর তুমি যদি এখন এই 2, 3, 4কে সলভ করো, 2, 3, 4 নাম্বারকে সলভ করো, তাহলেই তোমার কিন্তু এখানে প্রত্যেকটা ভিএ, তারপরে তোমার ভিবি, তারপরে তোমার ভিসি চলে আসবে। চলো দেখি আসো সলভ করে কত আসে এখানে। এই তিনটা হলো, দেখো তাহলে আমি আননোন সলভ করবো, তাহলে 2 দিব। তাহলে দেখো ফার্স্টে কত আছে 0.5, তারপর আছে 2, তারপর আছে -1, তারপর আছে 5, দেন কত আছে দেখো, দেন আছে তোমার এখানে -1, 1, তারপরে 0, তারপর 12, তারপর আছে 2, -1, 1.5, 15। সো এটা চলে আসছে এখানে আমার, আমি যদি দেখার চেষ্টা করি, এটা একটা করে আসছে এখানে, একটা চলে আসছে -0.315, -0.315 ভোল্ট। সেকেন্ডটা চলে আসছে কত, সেকেন্ডটা চলে আসছে 11.684, 11.684 ভোল্ট। আর এরপরটা আসছে 18.21 ভোল্ট, 18.21 ভোল্ট। তাহলে সবগুলো ভোল্টেজ এগুলো তুমি এখানে পেয়ে গেছো। তো সবগুলো ভোল্টেজ এগুলো পেয়ে গেলে এখন আই নোটটা বের করা আমার জন্য পান্তাভাত না। আই নোট কি, এখান থেকে এখানে প্রবেশ করতেছে, তাহলে ভিসি মাইনাস ভিবি ডিভাইডেড বাই হচ্ছে 1 হবে। জাস্ট তুমি সিম্পল ওহমের সূত্র ইউজ করো। আই নোট কী হবে এখানে, আই নোট হবে ভিসি মাইনাস ভিবি, ভিসি মাইনাস ভিবি ডিভাইডেড বাই জাস্ট 1 হয়ে যাবে। তাহলে দেখো তো কত আসে এখানে, ভিসি কত, 18.21, ভিসি হচ্ছে 18.21। তাহলে এখান থেকে তাহলে ভিবি বাদ যাবে, 11.684 বাদ যাবে, 11.684। তাহলে কিন্তু তোমার এখানে আই নোটটা বের হয়ে আসবে। তাহলে দেখো এটা কত আসবে, তাহলে এখানে 18.21 মাইনাস 11.684, সো এটা চলে আসছে এখানে 6.526 এম্পিয়ার চলে আসছে। সো এটা হচ্ছে তোমার কাছে এখানে আনসার। ঠিক আছে, 6.526 এটা হচ্ছে আমাদের কাছে তাহলে এখানে আনসার। হোপফুলি এই অঙ্কটা আমরা সবাই বুঝতে পারছি। তাহলে চলো আমরা নেক্সট অঙ্কে যাই। তাহলে একটু অঙ্কটা তোমরা দেখো, একটু পানি খাই, এরপর অঙ্কটা আমি শুরু করতেছি, কেমন? সরি, চলো দেখো এই অঙ্কে তাহলে আমাকে কী বলতেছে, এখানে আমাকে বলতেছে তুমি V1, V2, V3 বের করো ফাইন্ডিং ইউজিং নোডাল অ্যানালাইসিস। তার মানে তোমাকে এখানে নোডাল অ্যানালাইসিস ইউজ করতে হবে এই তিনটা ফাইন্ড আউট করার জন্য। ওকে, তো V1 এখানে কোনটা বলো তো? V1 এখানে তোমার হচ্ছে এই নোডের ভোল্টেজ হচ্ছে V1, এই নোডের ভোল্টেজ হচ্ছে V2, এই নোডের ভোল্টেজ হচ্ছে কত, V3। ভালো করে লক্ষ্য করে দেখো, এই জায়গায় কিন্তু একটা সুপার নোড ফর্ম হচ্ছে, রাইট? কেন? কারণ একটা এই দুইটা নন রেফারেন্স নোডের মাঝখানে কি চলে আসছে, ভোল্টেজ সোর্স চলে আসছে। সো তুমি একটা কাজ করতে পারো, তুমি এই নোডটাকে গ্রাউন্ড চিন্তা করে নাও। তাহলে এটাকে গ্রাউন্ড চিন্তা করো, তাহলে এটা যদি 0 ভোল্ট হয়ে থাকে, এটা তো 0 ভোল্ট, অবভিয়াসলি এটাও 0 ভোল্ট। তাহলে এটা 0 ভোল্ট হলে এটা কত ভোল্ট হবে? এটা হয়ে যাবে তোমার এখানে 10 ভোল্ট চলে আসবে। এটা চলে আসবে কত? এটা চলে আসবে 10 ভোল্ট। ওকে, সো বাকিটা তুমি কিন্তু ইজিলি পারবা। তাহলে এখন যদি তুমি কি অ্যাপ্লাই করো, সুপার নোডে যদি কেসিএল অ্যাপ্লাই করো, তাহলে দেখো কি আসবে এখানে। তাহলে আমি এটা করাই দেওয়ার দরকার আছে, একটু করাই দিয়ে আসো, সমস্যা নেই, যেহেতু করে একটু করাই দিই, একটু বড় অঙ্ক তাই একটু করাই দিই। তাহলে এখানে আমি যদি কেসিএল অ্যাপ্লাই করি অ্যাট সুপার নোডের মাঝখানে, তাহলে এখানে সুপার নোড আছে। সো তাহলে দেখো এখানে কত আসবে। আচ্ছা চলো দেখি আসো। দেখো সুপার নোডের সাথে কয়টা ব্রাঞ্চ কানেক্টেড বলতে পারবা? সুপার নোডের সাথে কয়টা ব্রাঞ্চ কানেক্টেড? দেখো এই সুপার নোডের সাথে এইখানে একটা ব্রাঞ্চ কানেক্টেড, এখানে একটা ব্রাঞ্চ কানেক্টেড, এখানে একটা কানেক্টেড, এখানে একটা কানেক্টেড, এখানে একটা কানেক্টেড। তাহলে 1, 2, 3, 4, 5টা ব্রাঞ্চ কানেক্টেড। তাহলে 5টা কারেন্ট আসবে এখানে। প্রথমে 1 এম্পিয়ারটা কি হচ্ছে বলো এখানে, এই যে 1 এম্পিয়ার দেখতেছে সেটা কিন্তু প্রবেশ করতেছে। তাহলে কি লিখবো, এটা -1 লিখবো, কারণ এটা প্রবেশ করতেছে, প্লাস। তারপর দেখো V1 ডিভাইডেড বাই 4 লিখতে পারি শুধু, তাহলে V1 ডিভাইডেড বাই 4 লিখতে পারি, প্লাস। আরেকটা কারেন্ট V1 থেকে V3 দিকে যাবে, তাহলে V1 মাইনাস V3 ডিভাইডেড বাই কত, মাঝখানে রোধ পড়বে 1 ওহম। এই যে দেখো এই কারেন্টটা V1 মাইনাস V3 ডিভাইডেড বাই 1। আরেকটা কারেন্ট আসবে কত, V2/1,
তাহলে একটা আসবে প্লাস V2 ডিভাইডেড বাই 1 আসবে। আর একটা কারেন্ট কত আসবে বলো তো? এই তাহলে এটা কিন্তু প্রবেশ করা দেওয়াই আছে এখানে অলরেডি, প্রবেশ করতেছে, তাই এটাকে -2V0 লিখবো। এটাকে কত লিখবো? এটাকে তাহলে কত লিখবো? দেখো যেহেতু এটা প্রবেশ করতেছে 2V0 কারেন্টটা, তাহলে -2V0 এটা ইকুয়াল টু 0। দেখো বুঝছো কিনা? এখানে 5টা কারেন্ট, একটা হচ্ছে -1 প্রবেশ করতেছিল, তারপরে V1/4 বের হচ্ছে, V1 - V3 ডিভাইডেড বাই 1ও বের হচ্ছে, V2/1ও বের হবে, আর 2V0টা প্রবেশ করতেছে, তাই মাইনাস দিলাম। তাহলে এখন আমার তাহলে একটু V0টা বের করা দরকার না? এই যে V0টাকে একটু এক্সপ্রেস করা দরকার। দেখো তো এখানে V0 জিনিসটা কি অ্যাকচুয়ালি? এই V0 মানে হচ্ছে এই দুইটা এই রোধের মাঝখানে ভোল্টেজ ড্রপ যেটা হয়েছে, তাহলে প্লাসটা লাগানো V1 এর সাথে, মাইনাস লাগানো V3 এর সাথে, তাহলে অ্যাকচুয়ালি এখানে যে V0টা আছে সেই V0 ইকুয়াল টু কত হবে? V1 - V3 হবে। দেখো এটা বুঝতেছো কিনা? তাহলে V0 ইকুয়াল টু কত হবে? অ্যাকচুয়ালি V1 - V3 হবে। তাহলে এই ভ্যালুটাকে জাস্ট আমি তাহলে এখানে বসাই দিতে পারি কিন্তু। তাহলে আমাদের এখানে আরেকটু সিম্পলিফাই করে রেজাল্ট চলে আসবে। তাহলে চলো আমরা করি আসো এই কাজটা, এটাকে লক করি একটু করে। তাহলে এখন আমরা যেটা করবো, চলো একটা কাজ করি আগে, এর আগে আমি চলো একটু সিম্পলিফাই করে ফেলি অলরেডি। যেমন V1কে তাহলে আমি কত লিখতে পারবো? একটা তো আছে 1/4, তারপর একটা পাইছি এখানে 1, আর এরপরে V2 তো শুধু 1 আছে, সো V2কে এরভাবে লিখলাম। আর V3 যদি লিখতে চাও, V3ও কিন্তু শুধুমাত্র -1 আছে, তাহলে -V3, আর কিন্তু কিছু নাই, -V3 ছাড়া কিন্তু আর কিছু নাই। আর কনস্ট্যান্ট পার্টটা দেখো কত, এই পাশে যদি চলে যাও তাহলে শুধু 1 থাকে এখানে। আচ্ছা এখানে কিন্তু একটা -2V0 আছে, সো V0 এর ভ্যালুটা বসাই দিই। V0 হচ্ছে V1 - V3, আর কনস্ট্যান্ট পার্টটা হচ্ছে কত? 1। দেখো এটা বুঝতে পারছো কিনা? এই V1কে লিখছি 1/4, আর এখানে আছে 1, তাহলে এখানে 1কে লিখছি। V2/1 মানে তো V2, -V3 মানে V3, -2V0 ছিল, -2, আর V0 এর ভ্যালু হচ্ছে V1 - V3, আর 1টাকে আমি ডান পাশে নিয়ে গেছি। তাহলে এইবার দেখো আমি তাহলে কত পেয়ে যাচ্ছি এখানে? V1, তাহলে এটা চলে আসবে কত? এটা তো যোগফল করলে 5/4 আসবে, রাইট? আর এর সাথে তাহলে কত কত বিয়োগ হবে? তাহলে -2 বিয়োগ হবে, -2 বিয়োগ হবে, প্লাস V2 আছে এখানে। তাহলে এখানে দেখো -V3 আছে, আর এখানে +2V3 আছে। তাহলে কি হয়ে যাবে? 2V3 থেকে যদি একটা V3 চলে যায়, তাহলে এটা শুধু +V3 থাকবে, ইকুয়াল টু এখানে 1 থাকবে। এটাকে চাইলে তুমি কি করতে পারবা? 1 নম্বর সমীকরণ নাম দিতে পারবা, অথবা তুমি চাইলে আরেকটু সিম্পলিফাই করো, এটাকে তাহলে একটা ভ্যালু বের করে ফেলো। দেখো তো এটা কত আসে তাহলে এখানে? এটা যদি 5/4 থেকে যদি 2 বাদ দাও, তাহলে এখানে থাকে -0.75, তাহলে এখানে থাকে -0.75 V1, তারপর থাকে V2, তারপর থাকে V3, ইকুয়াল টু থাকে এখানে 1। সো এটাকে তাহলে তুমি 1 নম্বর সমীকরণ নাম দিতে পারো। সো আমরা তাহলে এখানে 1 নম্বর সমীকরণ এখানে পেয়ে গেছি। দেন দেখো তো আমি আরেকটা সমীকরণ পাইতে পারি না? এই সুপার নোটে যদি অ্যাপ্লাই করি, V2 - V1 ইকুয়াল টু কত? এখানে 4I0 লিখতে পারি আমরা এখানে। ওকে, সো আমরা যদি এখানে কাজটা করি, তাহলে আপনি অ্যাগেন দিয়ে কি লিখবো এখানে? অ্যাগেন, তাহলে আবার আমি এখানে কি পাচ্ছি? এখানে আমি পেয়ে যাচ্ছি V2 - V1 এটা ইকুয়াল টু কত ভোল্টেজ আসবে? 4I0। তাহলে এখানে যদি লক্ষ্য করে দেখো, I0কে আমি কি লিখতে পারি? V2 - V1, 4 তো আছে, I0কে আমরা কি লিখতে পারি? এই যে দেখো I0 যেটা আছে, I0 কারেন্টটা বের হচ্ছে, কোথায় কোথায় যাচ্ছে? V3 থেকে 0 ভোল্টের দিকে যাচ্ছে, তাহলে I0কে আমি লিখতে পারবো V3/4 লিখতে পারবো না? I0কে কত লেখা যায়? V3/4 লেখা যায়। তাহলে এখানে লিখবো V3/4। তাহলে এবার তুমি বাদ বাকি কাজ করো। যেমন দেখো এখানে কি পাচ্ছ? -V1 পাচ্ছ, +V2 পাচ্ছ, 4 তো কাটা, তাহলে ইকুয়াল টু V3, তাহলে এখানে নিয়ে আসলে -V3 ইকুয়াল টু 0 পেয়ে যাবা। তাহলে এটা কত নম্বর সমীকরণ নাম দাও? এটাকে 2 নম্বর সমীকরণ নাম দাও। তাহলে দেখো দুইটা সমীকরণ আমরা এখানে পেয়ে গেছি। আরেকটা সমীকরণ তাহলে কোত্থেকে পাবো? ওই যে আমার সি নোড আছে না, বা 3 নাম্বার নোড আছে না, এই যে 3 নাম্বার নোডে তুমি কি অ্যাপ্লাই করো? KCL অ্যাপ্লাই করো, তাহলে দেখবা তোমার আরেকটা সমীকরণ চলে আসছে অটোমেটিক্যালি। তাহলে আমি KCL যদি অ্যাপ্লাই করি অ্যাট নোড নাম্বার 3-এ, তাহলে দেখো এখানে আমি কি পাবো? তাহলে অ্যাপ্লাই যদি করি আমরা, তাহলে অ্যাট ফার্স্ট প্রথমে কারেন্ট বের হচ্ছে কোনটা? 2V0, তাহলে এটা বের হচ্ছে কারেন্ট, তাহলে এখানে 2V0 লিখলাম শুধু, প্লাস আরেকটা বের হবে কোনটা? V3/4 বের হবে, একটা বের হবে কত? V3/4 বের হবে। আরেকটা বের হবে কারেন্ট কোনটা দেখো তো? V3 থেকে 10-এর দিকে একটা যাবে, /2 হবে, তাহলে V3 - 10 হবে, /2 হবে। এক সেকেন্ড। তারপর আরেকটা কারেন্ট কোনটা যাবে? V3 থেকে V1 এর দিকে একটা কারেন্ট আসবে, /1 হবে, তাহলে V3 - V1 এখানে 1 হবে, ইকুয়াল টু 0, ইকুয়াল টু কত আসবে? 0 আসবে। দেখো বুঝছো কিনা? তাহলে এখানে দেখো এখানে 4টা কারেন্ট হবে কিন্তু, রাইট? কেমনে? এটার সাথে কিন্তু একটা ব্রাঞ্চ, 2টা ব্রাঞ্চ, 3টা ব্রাঞ্চ, 4টা ব্রাঞ্চ। তাহলে কি কি আসছে দেখো? একটা তো 2V0 যেটা বের হয়েছে কারেন্ট, এরপর আসছে কত? V3/4, এরপর আসছে কত? V3 - 10 /2,
এরপর আসছে কত ভি থ্রি মাইনাস ভি ওয়ান ডিভাইডেড বাই ওয়ান হবে, ঠিক আছে। তাহলে এখন তুমি যদি কি করো এখানে ভি নটে ভিরোটা যদি বসায় দাও তাহলে কি আসবে দেখো তো, জাস্ট আমি যদি ভি নটে ভিরোটা এখানে বসাই দিই অ্যাট ফার্স্ট, তাহলে টু ভি নট কত, ভি নট হচ্ছে তোমার ওই যে ভি ওয়ান মাইনাস ভি থ্রি, ভি ওয়ান মাইনাস ভি থ্রি। তাহলে একটা কাজ করি আমি আপাতত এটাকে তাহলে এইভাবে যেভাবে আছে সেভাবেই থাকুক, এগুলো পরের লাইনে আমি তাহলে কমন নিচ্ছি। তাহলে এবার যদি আমি কমন নিয়ে আসো, তাহলে কমন নিলে দেখো আমি ভি ওয়ানটাকে যদি এখানে কমন নিয়ে ফেলি তাহলে কী পেয়ে যাবো এখানে, এখানে তো টু আসবে প্রথমে, তারপরে ভি ওয়ান কোথায় আছে, তারপরে ভি ওয়ান আছে একদম লাস্টে, তাহলে এখানে মাইনাস ওয়ান হয়ে যাবে। তারপর এখানে দেখো ভি টু, ভি টু কি আছে এখানে, এখানে কিন্তু ভি টু নাই। তাহলে যদি ভি থ্রিকে নিই তাহলে কি আসবে দেখো তো, ভি থ্রিকে যদি নিই তাহলে আসবে এখানে তোমার ফার্স্টে আসবে মাইনাস টু, তারপর আসবে প্লাস ওয়ান বাই ফোর, তারপর আসবে প্লাস ওয়ান বাই টু, তারপর আসবে প্লাস ওয়ান। আর কনস্ট্যান্ট এখানে কতটা আছে, শুধু একটাই আছে 10/2, যেটা এই পাশে চলে গেলে এটা 5 হয়ে যাবে। সো এবার যদি এটাকে সিম্পলিফাই করো একটু করে তাহলে দেখো এখানে কত পাচ্ছ, শুধু এখানে ভি ওয়ান আসবে আর এখানে কত আসবে দেখো তো, এটা -2 প্লাস -2 + 0.25 প্লাস 0.5 প্লাস 1, তাহলে এটা চলে আসছে -0.25। তাহলে এখানে চলে আসছে -0.25 ভি থ্রি, এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু 5। তাহলে এটা তোমার ধরা যাক কত নম্বর সমীকরণ, 3 নম্বর সমীকরণ। আর এখন যদি তুমি কি সলভ করো এখানে, এই আমাকে তো এটাই বের করতে বলছো না, ভি ওয়ান ভি টু ভি থ্রি, তাহলে 1 2 3কে যদি সলভ করো তাহলে তোমার ভি ওয়ান ভি টু ভি থ্রি বেড়ে আসবে। তাহলে দেখো 1, তারপরে যদি 2, তাহলে আমি এখানে লিখে আসি কেমন, তাহলে আমি যদি এখন 1 2 এবং 3কে যদি আমি সলভ করি তাহলে আমরা কাছে এখানে কি পেয়ে যাব, ভি ওয়ান পেয়ে যাব, ভি টু পেয়ে যাব, ভি থ্রিও পেয়ে যাব। চলো দেখি তো কত আসে ভ্যালুগুলা, চলো দেখি কত আসে। প্রথমে আমরা ইকুয়েশনে যাব, তারপর হচ্ছে যে আমাদের এখানে আননোন দেখো, তাহলে -1 1 এবং -1 0, তারপরে কত আছে এখানে 1 0 -0.25 5। আর এরপরে যদি দেখি লাস্ট আরেকটি কোয়েশন যেটা ছিল এটা -0.75 1 1 1। তাহলে দেখো এটা তাহলে কত চলে আসে এখানে, তাহলে আমার কাছে এটা চলে আসছে কত আসছে, এটা 4.9696। তাহলে ভি ওয়ান আসছে কত 4.9696 ভোল্ট আসছে। পরেরটা আসছে 4.8484 ভোল্ট, 4.8484 ভোল্ট। আর এরপরেরটা আসছে -0.1212 ভোল্ট, -0.1212 ভোল্ট চলে আসছে। সো এগুলো হচ্ছে আমার কাছে আনসার। হোপফুলি আমরা সবাই বুঝতে পারছি ভি ওয়ান ভি টু ভি থ্রি এটা আমরা কীভাবে বের করলাম, ঠিক আছে। আশা করি এটা অঙ্কটা আমরা সবাই এখানে ক্লিয়ার। তারপর চলো আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে দেখো, নেক্সটে আমাকে ম্যাশ অ্যানালাইসিস ইউজ করে কী বের করতে বলছে, এখানে জাস্ট সিম্পল আইএক্সটা কত হবে সেটা তোমাকে এখানে ফাইন্ড আউট করতে বলছে। কীভাবে করবা দেখো, এখানে কিন্তু তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো এখানে কিন্তু কী করতে হবে আমার কাছে, এই যে এখানে কিন্তু কোনো ব্রাঞ্চ কারেন্ট আমাকে দেওয়া নেই, তাহলে আমাকে এখানে ম্যাশ কারেন্ট ধরে করতে হবে, রাইট। সো ম্যাশ কারেন্ট ধরে যদি আমরা করি, আমরা যেটা করতে পারি এখানে ম্যাশ কারেন্ট যদি আমরা যদি করি, এখানে একদম পিওর ম্যাশ পাচ্ছি কোনটা বলো তো, একদম পিওর ম্যাশ পাবো কিন্তু আমরা এইটা, দেখো বুঝতেছো কিনা, একদম পিওর ম্যাশ পাবো কিন্তু আমরা এখানে এটা, মানে এটা বাদে আমরা কিন্তু এখানে কোনো পিওর ম্যাশ পাচ্ছি না। তো আমাকে তখন যেটা করতে হবে, চলো আমরা করি আসো, দেখো অঙ্কটা শুধু সোজা করি না। তো আমরা যেটা করতে পারি, আমরা এই কারেন্টটাকে ধরা যাক, যেহেতু এখানে আমার ব্রাঞ্চ কারেন্ট দেওয়া নেই তাহলে আমি এখানে লুপ কারেন্ট ধরবো। তাহলে ধরা যাক এই কারেন্টটাকে আমি I1 ধরে নিচ্ছি, ধরা যাক এই কারেন্টটাকে আমি I2 ধরে নিচ্ছি, এই কারেন্টটাকে আমি I3 ধরে নিচ্ছি, আর এই কারেন্টটাকে ধরা যাক আমি I4 চিন্তা করতেছি। ওকে, তাহলে আমি এখানে কারেন্টগুলোকে এইভাবে করে ধরে নিলাম অ্যাট ফার্স্ট। তাহলে এবার তুমি লক্ষ্য করে দেখো তো এবার তুমি লক্ষ্য করে দেখো কী কী করতে পারি এখানে। আচ্ছা চলো আমরা আস্তে আস্তে অ্যানালাইসিস করি আসো। খেয়াল যদি আমরা এখানে করার চেষ্টা করি, এখানে আমাদের যে I3 কারেন্টটা তার ভ্যালু কিন্তু আমরা জানি, এখানে যে I3 কারেন্ট আছে তার ভ্যালু কিন্তু আমরা জানি। কীভাবে জানি দেখো তো, এই যে I3 কারেন্টটা কি অ্যাকচুয়ালি এই পুরা লুপের কারেন্ট না, তো এই লুপের কারেন্টটা তো এদিকেও যাবে, আর এই একটা ব্রাঞ্চে তো এখানে কারেন্ট সোর্স লাগানো, তাহলে একটা ব্রাঞ্চে তো দুইটা কারেন্ট থাকতে পারে না, তাহলে এটার I3 ভ্যালু তাহলে 4 হবে। যেহেতু আমি এইটা উপরের দিকে আর আমি I3কে উল্টা ডিরেকশনে ধরছি, তাহলে I3 ভ্যালু অ্যাকচুয়ালি কত হবে, -4 হবে। কথাটা বুঝতেছো কিনা দেখো, এই যে আমি I3 কারেন্ট বলতে আমরা কোনটাকে বুঝাইছি, এই লুপের কারেন্ট I3, তাহলে লুপের কারেন্টটা এদিকেও যাবে, তাহলে এই একটা ব্রাঞ্চের একটা কারেন্ট সোর্স লাগানো যেটা ভ্যালু হচ্ছে 4 মিলি অ্যাম্পিয়ার, যেটা উপরের দিকে, বাট I3 তো নিচের দিকে আছে, আর একটা ব্রাঞ্চে একটাই কারেন্ট থাকে, তাহলে I3 ভ্যালুটাও 4ই হবে, বাট ডিরেকশন উল্টা বলে I3 ভ্যালু কত হবে, -4 হবে। তাহলে অ্যাট ফার্স্ট আমরা এটা লিখে দিতে পারি, তাহলে আমি একটা ভ্যালু এখান থেকে বের করে ফেললাম। তাহলে এখান থেকে আমরা I3 ইকুয়াল টু কত, I3 ইকুয়াল টু -4 মিলি অ্যাম্পিয়ার। এখন তুমি যদি একটু লক্ষ্য করে দেখো, সেটা হচ্ছে কি লক্ষ্য করে দেখবা,
অ্যাকচুয়ালি এই আইএক্সটা কি, এটা তো একটা মানে আইএক্স হচ্ছে এই ব্রাঞ্চের কারেন্ট, আর এখানে তুমি কোনো মানে ব্রাঞ্চ কারেন্ট তো দেওয়া নাই। তাহলে আমি এই আইএক্সটাকে কীভাবে লিখতে পারি জানো? এই আইএক্সটাকে আমি কীভাবে লিখতে পারি, চলো আমি তোমাকে দেখাই আসো আইএক্সটাকে কীভাবে লিখতে পারি। এই যে দেখো i4 যেটা, সেটা এইভাবে যাচ্ছে না, i4টা এইভাবে করে যাবে, আর i3 যাচ্ছে এদিক দিয়ে। তাহলে অ্যাকচুয়ালি এই আইএক্স তো এই i4 এবং i3 ডিফারেন্স। আইএক্সটা কী হবে, i4 এবং i3 ডিফারেন্স হবে। তুমি চাইলে এটা কেসিএল দিয়ে অ্যাপ্লাই করে দেখতে পারো। তাহলে আইএক্স এগুলো অ্যাকচুয়ালি কী হবে, এই i4 এবং i3 এর ডিফারেন্স হবে। বাট কোনটা আগে বসবে দেখো তো, যেটা আইএক্স এর ডিরেকশন যেটার দিকে থাকে, যেমন i4 চাইতেছে এটাকে এদিকে নিতে আইএক্স এর মতো করে, আর i3 চাইতেছে কারেন্টটাকে উল্টা দিকে নিতে। তাহলে আইএক্স এগুলো কি লিখবা জানো, i4 মাইনাস i3। তাহলে আইএক্স এগুলো কি লেখা যায়, আইএক্স এগুলো দেখা যায় তোমার এখানে i4 মাইনাস i3 কিন্তু তুমি লিখতে পারবা। দেখো জিনিসটা এখানে বোঝা গেছে কিনা। তাহলে এখানে আমরা যদি আমি তোমাকে আরেক, তুমি চাইলে এটা প্রমাণও করতে পারো। অ্যাকচুয়ালি কীভাবে প্রমাণ করতে পারো, তাহলে এদিকে কারেন্ট হচ্ছে i4, আর এদিকে কারেন্ট কত, এদিকে কারেন্ট হচ্ছে 4। তাহলে আইএক্স এগুলো তুমি এখান থেকে চাইলে কেসিএল দিয়ে অ্যাপ্লাই করে দেখতে পারো। মানে আমি যেটা বলছি সেটাও হবে, মানে আমি তোমাকে দেখাই আসো। তাহলে আমি যদি এখানে যদি কেসিএল অ্যাপ্লাই করি, কথার কথা এই নোট, এটাকে ধরা যাক আমি এ নোট নাম দিচ্ছি, ওকে। তাহলে এন, আমি এটাকে বোঝা যাচ্ছে কিনা, আমি এটাকে গোলাপি কালার দিয়ে লিখি, কেমন, বা লাল কালার দিয়ে লিখি, গোলাপি দিয়ে লিখলেই হবে, হ্যাঁ। তাহলে এ নোটে চলো আমি কেসিএল অ্যাপ্লাই করি আসো। তাহলে এ নোটে যদি আমি কেসিএল অ্যাপ্লাই করি, তাহলে কেসিএল অ্যাট এ নোট, মানে তুমি আগে ফাইন্ড আউট করে ফেলো তোমার বের করতে হবে কি, তোমাকে বের করতে বসে হচ্ছে কিন্তু আইএক্স। তাহলে আমি কেসিএল যদি অ্যাপ্লাই করি, এই এ নোডের মধ্যে আইএক্স হচ্ছে বের হচ্ছে, আর i4 হচ্ছে প্রবেশ করতেছে, 4 এম্পিয়ারও প্রবেশ করতেছে। তাহলে আইএক্স ইকুয়ালটা আমি কি লিখতে পারি, আইএক্স হচ্ছে বের হচ্ছে, তাহলে এখানে i4ও প্রবেশ করতেছে প্লাস 4টাও কিন্তু তোমার এখানে প্রবেশ করতেছে। তাহলে আইএক্স ইকুয়াল কত, 4 প্লাস i4। তাহলে বেসিক্যালি তুমি যদি আইএক্স বের করতে চাও, তোমাকে জাস্ট i4টা বের করতে হবে, বাকি কোনো কাজ নাই তোমার এখানে। বাট i4 বের করার জন্য বাকিগুলো সাহায্য নিতে হবে। কীভাবে সাহায্য নিতে হবে চলো আমি দেখাচ্ছি আসো। খেয়াল করো, এইখানে এই যে আমার i1টা সেটা চাইতেছে নিচের দিকে যাওয়ার, খেয়াল করে দেখো i1 চাচ্ছে নিচের দিকে যাওয়ার, বাট i2 চাইতেছে উপরের দিকে ওঠার। তাহলে আবার এখানে এই দুইটার মধ্যে কারেন্ট, এখানে কারেন্ট এই ব্রাঞ্চে কারেন্ট কত, এই ব্রাঞ্চে কারেন্ট হচ্ছে 0.5, আর এই ব্রাঞ্চে কারেন্ট কত হয় জানি, এই দুই লুপের কারেন্টের ডিফারেন্স। আমাদের যদি দুইটা লুপ থাকে, তাদের মাঝখানে যদি কোনো ব্রাঞ্চ থাকে, সেই ব্রাঞ্চে কত কারেন্ট হয় গত ক্লাসে আমরা শিখে আসছি, সেই ব্রাঞ্চে কারেন্ট হবে দুই লুপের মাঝখানে, দুই লুপের যে কারেন্ট তাদের ডিফারেন্স হয় i1 মাইনাস i2 হবে, নাহলে i2 মাইনাস i1 হবে। বাট কোনটা কী হবে দেখো তো, i1টা যাচ্ছে নিচের দিকে যাইতে, আর i2 যাইতেছে উল্টা দিকে আসতে। তো এটার সাথে ডিরেকশন মিলছে কোনটার, এটার সাথে ডিরেকশন মিলছে i1-এর। তাহলে 0.5 ইকুয়াল টু হবে i1 মাইনাস i2, শর্টকাট আর কি। এটা আমরা গত ক্লাসে প্রমাণ করে আসছিলাম, যেভাবে কিন্তু ব্রাঞ্চও আমি তোমাকে ম্যাথমেটিক্যাল করে দেখাইছিলাম গত ক্লাসে, দেখো তোমাদের মনে আছে কিনা। তাহলে আমরা এখানে এগেইন দিয়ে কি লিখবো, এগেইন দিয়ে লিখবো আমরা এখানে। তাহলে তোমার এই যে আমাদের 0.5 মিলি এম্পিয়ার, তাহলে এটা ইকুয়াল কত লিখবো, i1 মাইনাস হচ্ছে তোমার কত, i2, এটা লিখবো, ঠিক আছে। তাহলে এটাকে আমি আমাদের, তাহলে এটা হচ্ছে তাহলে ধরো আমাদের 1 নম্বর সমীকরণ, যেটা আমাদের সলভ করতে হবে। আচ্ছা, এরপরে আসো দেখি তাহলে আমরা, এরপরে দেখো এখানে আমরা তাহলে এই কারেন্টটাকে কি লিখতে পারবো, এই কারেন্ট হচ্ছে 0.5 ix। তাহলে এটা হচ্ছে এই 2 নাম্বার এবং 3 নাম্বার ম্যাশের মাঝখানে আছে, তাহলে হয় i2 মাইনাস i3 হবে, নাহলে i3 মাইনাস i2 হবে। তাহলে দেখি কোনটা হবে এখানে। দেখো এটা ডিরেকশন আছে নিচের দিকে, আর i2টাও যাইতেছে নিচের দিকে, আর i3 আসতেছে উল্টা দিকে। তাহলে এটার সাথে মিলতেছে কার ডিরেকশন, i2 ডিরেকশন। তাহলে এখানে হবে i2 মাইনাস i3। তাহলে আমি অ্যাগেন দিয়ে কি লিখবো এখানে, অ্যাগেন দিয়ে আমরা লিখবো তাহলে এখানে আমার এখানে তাহলে কারেন্টটা কত, কারেন্ট হচ্ছে তোমার এখানে তাহলে আমাদের 0.5 ix। তাহলে এটা কত ইকুয়াল টু কত হবে, এটার সাথে সিমিলার হচ্ছে i2, তাহলে i2 মাইনাস i3 হবে। আর ixটাকে তাহলে আমি কি লিখতে পারি এখানে, এই যে i4 প্লাস 4 লিখতে পারি। তাহলে দেখো এখানে আমরা তাহলে কি পেয়ে যাচ্ছি, 0.5, তাহলে i4 প্লাস এখানে হচ্ছে 4, তাহলে ইকুয়াল টু i2 মাইনাস i3। তাহলে এখানে দেখো কত চলে আসবে এটা, তাহলে এই জায়গায় যদি আমরা যাই, তাহলে i2 প্লাস i3, দেখো তাহলে এটা 0.5 না, 5i4 না, তাহলে এটাকে এই ডান পাশে নিয়ে গেলে কী হয়ে যাবে, মাইনাস 0.5i4। আর তাহলে এটা তো 2 হয়ে যাবে গুণফল, 0.5 আর 4-এর গুণফল, তাহলে এটা ডান পাশে থেকে যাবে, তাহলে ইকুয়াল টু কিন্তু 2। তাহলে এটাকে তুমি তাহলে 2 নম্বর সমীকরণ নাম দিতে পারো। তাহলে আমরা এখানে 2টা সমীকরণ পেয়ে গেছি, বুঝতে পারছো, এখানে আমরা তাহলে 2টা সমীকরণ পেয়ে গেছি, ওকে। আচ্ছা, তাহলে আমরা এটাকে তাহলে আমি 3 নম্বর সমীকরণ নাম দিয়ে আসো। তো সেম কাজ কিন্তু আর এখানে করার দরকার নেই, অলরেডি তুমি i3 ভ্যালুটা জানো। i3 ভ্যালুটা তুমি চাইলে কিন্তু এখানে বসা দিতে পারো, মানে অ্যাকচুয়ালি তুমি চাইলে এখানে i3 ভ্যালুটা বসা দিতে পারো, কোনো সমস্যা নেই, বসায় তুমি করতে পারো আর কি, কোনো সমস্যা নেই, ওকে। তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই আসো। নেক্সটে কি যাওয়ার দরকার আছে, আমার লাগবে শুধু i4 লাগবে।
আমি একটু দেখি, চেক করে দেখি। শুধু i4 লাগবে, আমি i3 জানি। হ্যাঁ, নেক্সটে যাওয়ার দরকার আছে, সলভ করতে হবে। কেমন? তাহলে একটা কাজ করি না, আমি i3 ভ্যালুটা তাহলে বসাই দিই। i3 = -4, এটা বসাই দিয়ে আসো, সমস্যা কই? তাহলে এখানে i3 ভ্যালুটা যেখানে আছে এখানে তাহলে বসাই দিই। আচ্ছা চলো নেক্সটেই বসাই আসো, সমস্যা নেই। এখানে তাহলে এখানে বসাই দিয়ে আসো, বা এখানে বসাই দিই। কেমন? এখানে বসাই দিই, তাহলে আর এটা সলভ করতে হবে না। তাহলে খেয়াল করে দেখো, এই যে পয়েন্ট, এটা তো আমরা বুঝতে পারছি 0.5x = i2 - i3। ix এর জায়গায় আমি এই ভ্যালুটা বসাইছি, i2 এখানে আসছে, আর i3 এর জায়গায় তাহলে আমি i3 = কত? -4, এটা তাহলে বসাই দিয়ে আসো। i3 = কত? -4। তাহলে i3 = তাহলে কত বসাবো? -4 বসাই দিলাম। ওকে, তাহলে এবার দেখো, আমি তাহলে এই কোশ্চেনটা একটু সহজ হয়ে যাবে আমার জন্য। তাহলে কত আসবে দেখো তো, এটা তো শুধু i2 চলে আসবে, আর +4 এটা আমি হিসাব করে আসি, সমস্যা নেই, তোমাদের একটু বুঝতে ঝামেলা হতে পারে। +4 করলাম, তাহলে ইকুয়াল টু, তাহলে ডান পাশে বাম পাশে তাহলে আমি কী পেয়ে যাচ্ছি? 0.5i4 পেয়ে যাচ্ছি, আর এখানে পেয়ে যাচ্ছি আমি +2। তাহলে দেখো তো এখানে কত চলে আসবে এবারে? i2 -0.5i4, 0.5i4 ইকুয়াল টু তাহলে কত আসবে এখানে? তাহলে আমি এটাকে এই পাশে নিয়ে গেছি, তাহলে 4টাকে আমি ডান পাশে নিয়ে আসতে হবে। তাহলে 2 থেকে যদি 4 চলে যায় তাহলে এখানে -2 থাকে। তাহলে এটাকে তুমি 2 নম্বর সমীকরণ নাম দাও। দেখো এটা বোঝা গেছে কি না? হোপফুলি সবাই বুঝতে পারছো। তাহলে এইবার আমার তাহলে কিন্তু 2টা সমীকরণ চলে আসছে, i1 এবং i2 এর একটা আননোন, i2 এবং i4 এর আননোন। তাহলে পরে আমি একটা কি করতে পারি, এই যে আমাদের মেশ 4, সেখানে আমি চাইলে কিন্তু KVL অ্যাপ্লাই করতে পারি। তাহলে KVL অ্যাপ্লাই করে তাহলে আমরা কিন্তু আরেকটা সম্পর্ক আমরা বের করতে পারি। চলো করি সামনে এখানে। তাহলে KVL অ্যাপ্লাই করবো কোথায়? মেশ 4 এ। তাহলে আমরা এখানে KVL অ্যাপ্লাই করবো অ্যাট মেশ 4 এর মধ্যে। তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি? মেশ 4 যদি অ্যাপ্লাই করি, তাহলে আমি এখান থেকে যদি যাই, ফার্স্টে আগে 9 এর সাথে দেখা পাবো, তাহলে কত আসবে? 9i4। তাহলে এখানে আসবে 9i4 আসবে। সব বলে যদি কিলো ওহমে, আর কারেন্ট তো মিলি অ্যাম্পিয়ারে, সো আর 9000 নেওয়ার দরকার নেই। কেমন? আর এরপরে এখান থেকে তাহলে এরপর দেখা পাবো কার সাথে? 3 এর সাথে, +3। বাট 3 তো কমন রোধ, কার মধ্যে কমন রোধ? 4 আর 3 এর মধ্যে, আর ঘুরতেছি আমি 4 নাম্বার লুপ, তাহলে i4 - i3 হবে। তাহলে এখানে কারেন্ট হবে i4 - i3। ব্রাঞ্চ কারেন্ট দেওয়া থাকলে তোমার সরাসরি, যদি প্রত্যেকটা ব্রাঞ্চ কারেন্ট দেওয়া থাকতো, যেমন দেখো আমার এই জায়গাগুলোতে, এই যে দেখো এই অঙ্ক, প্রথমে যে অঙ্কটা করছি সঙ্গে কিন্তু প্রতিটা ব্রাঞ্চে কারেন্ট দেওয়া ছিল, সো তোমার কিন্তু আলাদা করে লুপ কারেন্ট ধরা লাগে নাই, সো কমন রোধের ব্যাপারটাও আসে নাই। বাট এবার দেখো তুমি এখানে কিন্তু আমার কি দেওয়া নাই, আমার এখানে কিন্তু ব্রাঞ্চ কারেন্টগুলো দেওয়া নাই, তাই আমার আলাদা করে লুপ কারেন্ট ধরা লাগছে। আর লুপ কারেন্ট ধরা মানেই তোমাকে কমন রোধটা বিবেচনায় আনতে হবে। ঠিক আছে? তারপরে কার সাথে দেখা পাবা? এখান থেকে এসে 6 এর সাথে দেখা পাবা, তাহলে +6। বাট 6 তো কমন রোধ, কার মধ্যে? 4 এবং 2 এর মধ্যে। তাহলে এখানে কি হবে? i4 - i2 হবে। তাহলে এখানে হবে i4 - i2 হবে, প্লাস এরপরে কার সাথে দেখা পাবা? 12 এর সাথে দেখা পাবা, তাহলে 12। তাহলে 12 তো কমন রোধ, কার মধ্যে? 4 এবং 1 এর মধ্যে। তাহলে i4 - i1 হবে। তাহলে i4 - i1 হবে, আর পুরোটাই করলে 0 হবে, কারণ তুমি এই জায়গাতে আবার ফেরত চলে আসছো। এবার একটা সম্পর্ক তুমি বানাও এখানে, দেখো। তাহলে এইবার যদি আমি i1টা লিখতে চাই, তাহলে কত সেটা? -12i1। তাহলে -12i1। তারপরে i2 যদি লিখতে চাও, i2, তাহলে i2 কত আছে দেখো এখানে, তাহলে এখানে i2 চলে আসবে। i2 শুধু এক জায়গাতেই আছে, তাই না? তাহলে -6i2, -6i2। i3 কয় জায়গায় আছে? শুধু এক জায়গাতেই আছে, তাহলে -3i3। দেখো জিনিসটা বুঝতেছে কিনা? i3 শুধুমাত্র এই জায়গায় আছে। আর i4 যদি আমি দেখতে চাই, তাহলে সেটা আসবে 9 + 3 + 6 + 12 এত i4, এত i4। তাহলে এটাই করলো 0। এবার তুমি i3 বেরোটা চাইলে বসাই দিতে পারো, যেমন i3 কত? -4। তাহলে যদি আমি এখানে বসাই, তাহলে আমি এটাকে তাহলে চেঞ্জ করবো না কোনো, এই দুটাকে। তাহলে জাস্ট i3 বেরোটা আমি বসাই দিই। তাহলে i3 বেরোটা কত? i3 হচ্ছে তোমার -4। আর এটা কত চলে আসবে এখানে? 12 চলে আসছে এখানে, 24, 30 চলে আসছে, তাহলে 30i4 = 0। তাহলে তুমি জাস্ট সিম্পল কি করতে পারো, এই যে জাস্ট আমরা এটাকে যদি ওই পাশে নিয়ে আসি, তাহলে কত পেয়ে যাচ্ছি দেখো তো এখানে? -12 -12i1, তারপরে তোমার -6i2, দেন 30i4, আর ওইটা চলে আসবে তাহলে কত? এটা +12 হয়ে গেছে না? সেটা তো এই পাশে আসলে -12 হয়ে যাবে। সো -12, এটা 3 নম্বর সমীকরণ চলে আসছে। ঠিক আছে? তাহলে এখন তুমি কি করো? এখন তুমি হচ্ছে আমাদের 1, 2, আচ্ছা এটা 4 নম্বর সমীকরণ, 3 নম্বরটাকে তুমি আগে নামকরণ করে আসছো, তাহলে এটাকে 4 নম্বর দাও। তাহলে 1, 2, 4কে যদি সলভ করো, তাহলে তোমার কাছে কিন্তু i1, i2 এবং i4 পেয়ে যাবা। তাহলে 1, 2 এবং তুমি যদি 4 নাম্বারকে যদি সলভ করো, তাহলে এখানে কোনটা কারেন্ট আসবে? i1 কারেন্ট চলে আসবে, i2 কারেন্ট চলে আসবে, i4 কারেন্টও চলে আসবে। মানে যদি তোমার শুধু i4 দরকার,
বাট তুমি এক হাতে এভাবে বের করতে পারবে না, তোমাকে ইকুয়েশন সলভ করে সবগুলাই বের করতে হবে। চলো আমরা বের করি আসো। তাহলে আমি সলিউশনে যাব, 2 দিব, তাহলে এখানে -12 -6 তারপরে 30 তারপরে তোমার -12। ওকে, সো দেন আরেকটা সমীকরণ কোথায় আছে এখানে, আরেকটা সমীকরণ আছে এখানে, 0 হবে ফার্স্টেরটা, সেটা 0, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে -0.5, তারপর হচ্ছে -2, দেন এটা আসবে 1 -1 0.5। সো দেখো তাহলে এই ভ্যালুটা আমাদের এখানে কত চলে আসছে, এখানে এই ভ্যালু চলে আসছে, ফার্স্টেরটা আসছে -2.5, তাহলে এটা আসছে কত -2.5, কারেন্টগুলো কিন্তু মিলি অ্যাম্পিয়ার হবে কারণ এগুলো রোধগুলো কিলো ওহমে ছিল। সেকেন্ডটা আসছে আমার কাছে -3 মিলি অ্যাম্পিয়ার, আর এরপরে i4 এটা চলে আসছে আমার -2 মিলি অ্যাম্পিয়ার। সো এখন আমি কিন্তু i4 জানি, আর i4 যেহেতু জানি আমাকে তো বের করতে বসে কি, আমাকে শুধু বের করতে বসে ix। সো ix তো বের করা ইজি, তাহলে ix ইকুয়াল টু কত, ix ইকুয়াল টু তোমার কাছে এখানে এই যে i4 + 4, তাহলে i4 + 4, আর i4 তো তুমি জানো এখানে -2, সো -2 আর 4 যোগ করলে এখানে চলে আসবে কত 2 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এটাই হচ্ছে তোমার কাছে এখানে আনসার। হোপফুলি আমরা সবাই জিনিসটা এখানে বুঝতে পারছি, 2 মিলি অ্যাম্পিয়ার হচ্ছে আমার কাছে এখানে আনসার। ঠিক আছে, তাহলে চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাবো, তাহলে এটা আমাদের শেষ অঙ্ক। আর বাকি আছে কয়টা, এই রিলেটেড 2টা অঙ্ক বাকি আছে, হ্যাঁ 2টা অঙ্ক, চলো দেখে আসো। পাওয়ার ডেলিভার্ড অথবা অ্যাবজর্বড বাই 2 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স, এটা তোমাকে এই দেখাইতে বের করতে বলছে। তাহলে এটা তুমি কিভাবে বের করবা, দেখো 2 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সটা কতটুকু পাওয়ার সাপ্লাই দিচ্ছে সেটা তোমাকে বের করতে হবে। সো অ্যাকচুয়ালি তোমাকে কী করতে হবে জানো, তুমি যে কোনো সোর্সের কারেন্ট, সোর্সের পাওয়ার কীভাবে বের করো, ভিআই দিয়ে বের করো, অলরেডি এখানে কারেন্ট দেওয়া আছে, তাহলে বেসিক্যালি তোমাকে এই ভোল্টেজটা কত সেটা তোমাকে বের করতে হবে। তো এটা আমি চাইলে নোডাল অ্যানালাইসিস দিয়ে সহজে করতে পারি। কীভাবে করতে পারি, যদি আমি এই নোডের একটা ভোল্টেজ ধরে নিব, এই নোডের ভোল্টেজ ধরা যাক, এটাকে আমি ভি এ ধরলাম, এই নোডের একটা ভোল্টেজ ধরে নিব, এটাকে আমি ভি বি ধরলাম। ওকে, আর খেয়াল করে দেখো এখানে যদি আমি এটা গ্রাউন্ড ধরি তাহলে কি আসবে বলো তো, এটা তো 0 ভোল্ট, তাহলে এটা যদি 0 ভোল্ট হয় তাহলে এটাও 0 ভোল্ট হবে, আর এটাও 0 ভোল্ট হবে। তাহলে দেখো এটা যদি 0 ভোল্ট হয় তাহলে এটা কত হয়ে যাবে বলো তো, এটা হয়ে যাবে 13 ভোল্ট হয়ে যাবে। আর আরেকটা জিনিস সবাই বুঝতে পারতেছে কিনা, তাহলে ভি নট ইকুয়াল টু কত আসবে, ভিবি -0 আসবে, তাহলে ভি নট ইকুয়াল টু অ্যাকচুয়ালি ভিবি হবে। তাহলে আর এখানে কি একটা কি গঠিত হবে, একটা সুপার নোড গঠিত হবে। খেয়াল করে দেখো এখানে একটা সুপার নোড গঠিত হবে। তাহলে অ্যাট ফার্স্ট তাহলে আমি কি লিখতে পারি এখানে, যদি আমি সলভ করি এই অঙ্কটাকে, একদম সোজা অঙ্কটা দেখো, তাহলে এখানে আমার ভি নট ইকুয়াল টু ভিবি ইকুয়াল টু কত চলে আসবে, ভিবি ইকুয়াল টু চলে আসবে ভি নট। এটা সবাই বুঝতে পারতেছে কিনা, কারণ এই যে ভি নট ইকুয়াল টু কত, ভিবি -0, তো ভি নট ইকুয়াল টু তাহলে কত চলে আসবে, ভিবি চলে আসবে। ওকে, আসলো। দেন আমরা যদি এখন সুপার নোডে যদি কি অ্যাপ্লাই করি, আমার তাহলে তাহলে একটা জিনিস দেখো, এই 2 অ্যাম্পিয়ারটা তো এখানেই কানেক্টেড, রাইট? তাহলে এখানে যদি 2 নোডের মাঝখানে যদি ভোল্টেজ ডিফারেন্স ভিএ থাকে, এখানেও তাহলে অ্যাকচুয়ালি ভোল্টেজ ডিফারেন্স কত থাকবে, ভিএই থাকবে। সো আমাকে বেসিক্যালি কি বের করতে হবে জানো, ভিএ বের করতে হবে। ভিএ বের করলে ভিএ ইন্টু 2 করে আমি পাওয়ার ডেলিভারটা কত সেটা আমরা পেয়ে যাবো। ক্লিয়ার? তাহলে দেখো তোমার ভিশনটা ক্লিয়ার থাকতে হবে, কেমন? তাহলে এখানে আমরা যেটা করবো, এই যে কেসিএল অ্যাপ্লাই করবো সুপার নোডে, অ্যাট সুপার নোড। তাহলে দেখো এখানে আমরা সুপার নোডে অ্যাপ্লাই করলে কী পাবো, এখানে কেসিএল অ্যাপ্লাই করবো অ্যাট সুপার নোড। তাহলে যদি সুপার নোডে অ্যাপ্লাই করি তাহলে কি আসবে, ফার্স্টটাকে 2 অ্যাম্পিয়ারটা প্রবেশ করতেছে, তাহলে -2 আসবে, প্লাস ওই ভিএ ডিভাইডেড বাই 1 আসবে, কারণ এই কারেন্টটা বের হচ্ছে। পরে ভিএ থেকে 13-এর দিকে একটা কারেন্ট যাচ্ছে, তাহলে ভিএ -13 ডিভাইডেড বাই কত হবে, ডিভাইডেড বাই হবে 2। আর ভিবি থেকে তাহলে একটা কারেন্ট যাচ্ছে, তাহলে ভিবি প্লাস ডিভাইডেড বাই 4। আর আরেকটা কথা হচ্ছে এখানে, ভিবি থেকে 13-এর দিকে একটা কারেন্ট যাবে, তাহলে ভিবি বাই 13 ডিভাইডেড বাই হচ্ছে 8। তাহলে ইকুয়াল টু কত আসবে, ইকুয়াল টু আসবে এখানে 0। দেখো বুঝছো কিনা, তাহলে ইকুয়াল টু এখানে আসবে 0। আমি তাহলে একটা কাজ করি, এটাকে অন্য কালার দিয়ে একটু দেখাই দিই, তাই নাহলে এই ভি এর সাথে মিলে যাচ্ছে এটা। এটাকে চলো আমি কালার করে দিই। ওকে, আশা করি সবাই বুঝতে পারছি। দেখো বুঝতেছো কিনা, -2 এদিকে প্রবেশ করছে, ভিএ বাই 1 বের হয়েছে, ভিএ -13 ডিভাইডেড বাই 2 বের হয়েছে, ভিবি বাই 4ও বের হয়েছে, আর এটা হচ্ছে ভিবি -13 ডিভাইডেড বাই 8ও কিন্তু বের হয়েছে। তো দেন তুমি এখানে কি করবা বলো, তুমি এখানে যেটা করবা, একই সাথে তাহলে এখান থেকে ভিএ আর ভিবির একটা ইকুয়েশন বানাবা। আমি অঙ্কটা তাহলে না আগাই, তুমি এখানে ভিএ আর ভিবিকে নিয়ে একটা ইকুয়েশন বানাবা। ওকে, দেন কি করবা বলো, তাহলে একটা ইকুয়েশন পাবা এখানে। দেন আরেকটা যেটা করবা, এখানে যদি অ্যাপ্লাই করো তাহলে প্লাসটা কিন্তু ভিবির সাথে কানেক্টেড, তাহলে ভিবি মাইনাস ভিএ এটা ইকুয়াল টু 2 ভি নট লিখতে পারো। আর ভি নটের জায়গায় ভিবি প্রবেশ করে তুমি তাহলে এখান থেকে আরেকটা ইকুয়েশন বানাতে পারো ভিএ এবং ভিবির, কেমন? মানে আমি যদি এখানে দেখাই দিই, তাহলে এখানে দেখাই দিয়ে আসো, অ্যাগেন দিয়ে কি করবা, অ্যাগেন দিয়ে তুমি এখানে হচ্ছে ওই যে ভিবি মাইনাস ভিএ, ভিবি মাইনাস ভিএ ইকুয়াল টু লিখবা 2 ভি নট। আর ভি নটের জায়গায় তাহলে কোনটা ভ্যালু বসাবা, এই ভিবি বসাই দিবা। দেন এখান থেকে ভি আর ভিবির আরেকটা সম্পর্ক পাবা,
তো দুইটাই ইকুয়েশন ভিএ ভিবির সলভ করলে তুমি কি পেয়ে যাবা, ভিএও পেয়ে যাবা, ভিবিও পেয়ে যাবা। আর তখন এটা দ্বারা পাওয়ার ডেলিভার্ড কত চলে আসবে বলো তো? এটা দ্বারা পাওয়ার, দেখো তোমাকে বলছে পাওয়ার ডেলিভার করবে নাকি অ্যাবজর্ব করবে, এটা বের করতে বলছে। তো যেটা করবা দেখবে অ্যাকচুয়ালি যদি তোমার কি আসে বলো তো, ভি এর ভ্যালুটা যদি পজিটিভ আসে, যদি কি আসে ভিএ এই ভ্যালুটা যদি পজিটিভ আসে, তার মানে কি তোমার পোলারিটি ধরাটা ঠিক আছে, মানে তুমি যেটাকে প্লাস ধরছো সেটাই প্লাস, ওকে। বাট যদি ভিএটা যদি নেগেটিভ চলে আসে, তার মানে কি তোমার পোলারিটি ধরার উল্টা, তার মানে অ্যাকচুয়ালি এটা মাইনাস এটা প্লাস, তার মানে এই কারেন্ট সোর্সে কি হচ্ছে, এই প্লাস দিয়ে কারেন্ট প্রবেশ করতেছে, তার মানে সেটা পাওয়ার অ্যাবজর্ব করবে। মানে তাহলে তুমি পাওয়ার অ্যাবজর্ব করবে নাকি ডেলিভার করবে কীভাবে বুঝবে, এটা বিয়ের উপর ডিপেন্ড করতেছে। যদি বিয়ে পজিটিভ আসে তাহলে পাওয়ার ডেলিভার করবে, আর বিয়ে যদি নেগেটিভ আসে তাহলে পাওয়ারটা অ্যাবজর্ব করবে। সো এইভাবে করে তুমি বের করে ফেলবা। আর পাওয়ার ডেলিভার বা অ্যাবজর্ব যাই হোক, ভ্যালুটা কত হবে, ভি ইন্টু আই, মানে ভি আই ইন্টু 2 হবে, কেমন? তাহলে এখানে পাওয়ার ডেলিভার বা অ্যাবজর্ব পি যেটা আছে সেটা কত আসবে, এই ভি এ গুণন 2 চলে আসবে। সো ভি এ বের করবা, ভি এ বের করার পরে তুমি এখান থেকে ভ্যালুটা বের করে ফেলতে পারবে, এটা পাওয়ার ডেলিভারি হওয়ার কথা, বুঝছো? তাহলে এটা বের করবো, এটা তাহলে তোমার বাড়ি কাজ থাকবে, ওকে। সো এটা আমি করে দিচ্ছি না, এটা তো সোজা অঙ্ক, তাই তোমার এটা বাড়ি কাজ থাকবে। তারপর যখন আমরা লাস্ট অঙ্কে যাই, লাস্ট অঙ্কে দেখো আমাকে কী বলতেছে এখানে, আমাকে বলা হচ্ছে তোমার আই নোট বের করতে বসে, এটাও পারবা, এটা তো আমি অনেকবার করছি ইউজিং নোডাল অ্যানালাইসিস। কেমন, কীভাবে আঁকাবা বলো তো? এখানে তাহলে একটা গ্রাউন্ড নোট চিন্তা করবে, এটাকে গ্রাউন্ড চিন্তা করে নিবা। তো এটা যদি গ্রাউন্ড হয়ে থাকে, এটা 0 ভোল্ট, তাহলে এটা কত আসবে, এটা 6 ভোল্ট আসবে, ওকে। সো এরপরে তুমি এখানে একটা ভোল্টেজ চিন্তা করবা, ধর এটাকে ভিএ, এখানে একটা ভোল্টেজ চিন্তা করবা, ধর এটা হচ্ছে ভিবি, ঠিক আছে। আর ভোল্টেজ চিন্তা করার দরকার আছে না, এটা তো পুরোটা ভিএ। এই দেখো এই ভিএ নোটটা কিন্তু এত বড়, এই পুরোটা কিন্তু ভিএ, এই পুরোটা কিন্তু কি বলতো এখানে ভিএ, ওকে। আর এখানে এটা যেটা আছে খেয়াল করে দেখো, এখানে এটা যেটা আছে, এখানে এটা যেটা আছে, এই যে এইটা এবং এই দুইটা মিলে এটা কিন্তু সুপার নোট ফর্ম করতেছে, বুঝতেছো জিনিসটা? দেখো কারণ এখানে দুইটা ভোল্টেজ সোর্স আছে। তাহলে অ্যাকচুয়াল যদি তুমি সুপার নোটটাকে পুরোটাকে দেখাইতে চাও, যদি তুমি পুরোটাকে দেখাইতে চাও, তাহলে সুপার নোট অ্যাকচুয়ালি কোনটা হবে, এই যে এতটুকু অংশ জুড়েই সুপার নোট হবে, এই পুরো অংশটা জুড়েই কী হবে বলো তো, সুপার নোট হবে। কারণ পুরো অংশটাকে কেন বলতেছি, এটা তো ভিবি, এই নোডের ভোল্টেজটা কত, এই নোডের ভোল্টেজ, এটাও কিন্তু ভিএই, এই নোডের ভোল্টেজ কত, এটাও কিন্তু কত বলো তো, ভিএ। কারণ এখানে এটা যদি ভিএ হয় তাহলে এটাও ভিএ, এটাও ভিএ হবে। আর ভিএ আর ভিবিকে নিয়ে যে নোটটা সেটাকে তুমি সুপার নোট বলো, তাহলে এটাই তোমার কি হবে বলো তো, এটাই তোমার এখানে সুপার নোট হবে, এটাই তোমার কাছে এখানে সুপার নোট হবে। তাহলে তোমার ফার্স্ট কাজ কী হবে, সুপার নোটে তুমি কি অ্যাপ্লাই করো, কেসিএল অ্যাপ্লাই করো। বাট কেসিএল অ্যাপ্লাই করার আগে যেটা ডিপেন্ডেন্ট ভ্যালু সেটাকে তুমি আগে বের করে ফেলো। যেমন ভিএক্স এগুলিকে লিখতে পারো, ভিএক্স এর প্লাস তো ভিবির সাথে কানেক্টেড, তাহলে ভিএক্স এগুলো লিখতে পারো ভিবি -6। তাহলে এখানে যদি আমরা সলভ করি, একটু আগাই দিয়ে আসো, কেমন, একটু আগাই দিই। তাহলে যদি সলভ করি, তাহলে এখানে আমরা ভিবি -6 ইকুয়াল টু কি লিখবো, ভিএক্স লিখবো, রাইট। তাহলে ভিএক্স ইকুয়াল টু কত, ভিবি -6 লিখতে পারি। তাহলে এটাকে আমি 1 নম্বর সমীকরণ নাম দিলাম। দেন আমরা এখানে তাহলে কেসিএল অ্যাপ্লাই করবো সুপার নোডে, তাহলে কেসিএল অ্যাপ্লাই করবো অ্যাট সুপার নোড। তাহলে জাস্ট আমি অ্যাপ্লাইটা করে দিই, বাকি দায়িত্ব তোমার। তাহলে সুপার নোডে যদি অ্যাপ্লাই করো, তাহলে দেখো তো কী পাবা এখানে, সুপার নোডে যদি অ্যাপ্লাই করো তাহলে এখানে পাবা ফার্স্ট অফ অল ভিবি থেকে তাহলে একটা কারেন্ট যাবে 1 কিলো ওহম দিয়ে নিচে, তাহলে ভিবি ডিভাইডেড বাই হচ্ছে 1, ভিবি ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস আরেকটা কারেন্ট কী হবে বলো তো, ভিবি থেকে তাহলে V6 দিকে যাবে, তাহলে ভিবি -6 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে 1। তো এখানে তুমি কারেন্টগুলো কিসে পাবা, মিলি অ্যাম্পিয়ারে পাবা আর কি, বুঝছো, যেহেতু তুমি এখানে কিলো ওহমে দেওয়া আছে। আর দেন এরপরে তাহলে আরেকটা কারেন্ট দেখো -2 এটা প্রবেশ করতেছে, তাহলে এখানে -2 এটা প্রবেশ করতেছে। আরেকটা কারেন্ট কোনটা হবে, ভিএ ডিভাইডেড বাই 1, আরেকটা হবে ভিএ ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু 0। দেখো এই যে সুপার নোডের সাথে কয়টা ব্রাঞ্চ কানেক্টেড, সুপার নোডের সাথে একটা ব্রাঞ্চ হচ্ছে এটা, একটা ব্রাঞ্চ এটা, একটা ব্রাঞ্চ এটা, একটা ব্রাঞ্চ এটা, সুপার নোডের সাথে 4টা ব্রাঞ্চ কানেক্টেড। তাহলে তুমি এখানে 4টা কারেন্ট পাবা। একটা কারেন্ট কোনটা পাইছো, ভিবি বাই 1, সেটা হচ্ছে নিচেরটা। একটা কারেন্ট পাইছো ভিবি -6, ওই যে ওইটা মাঝখানেরটা। তারপর একটা পাইছো -2 যেটা প্রবেশ করতেছিল, আর আরেকটা পাইছো কত, ভিএ বাই 1, ওই যে লাস্ট থেকে যে নিচে নামতেছিল। সেখান থেকে তুমি একটা ভিএ বাই ভি আর ভিবির মধ্যে একটা সম্পর্ক এখানে পেয়ে যাবা, বুঝছো। আর আরেকটা সম্পর্ক তুমি এখান থেকে কোনটা পাবা, মানে তাহলে তুমি একটা সম্পর্ক এখান থেকে পাবা, একটা সম্পর্ক তুমি এখান থেকে পাবা। চলো একটা বের করে দিয়ে আসো, এটা একটু বের করে ফেলে আসো, এই অঙ্কটা করে দিয়ে আসো, কেমন, আগেরটা তো করিনি, এটা করে দিয়ে আসো। তাহলে এখান থেকে দেখো ভিএ, তাহলে শুধু ভিএই থাকবে। আর এখানে তাহলে ভিবি ইকুয়াল টু কী পাবা, দেখো তো 1 আর 1 যোগ করলে তো 2 ভিবি হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 2 ভিবি। আর কনস্ট্যান্টগুলো কত আসবে, 6 এদিকে চলে যাবে, 2 এদিকে চলে যাবে, তাহলে এখানে চলে আসবে 8। তাহলে এটা তুমি পেয়ে গেলা কি বলো তো, একটা সমীকরণ এখানে আমরা পেয়ে গেলাম যে 2
তাহলে এখানে ভিএ প্লাস টু ভিবি ইকুয়াল করে চলে আসছে 8 চলে আসছে, তাহলে এটাকে আমি 1 নম্বর সমীকরণ নাম দিতে পারি। আর আরেকটা সমীকরণ আমি তাহলে কোনটা পাবো, এই যে সুপার নোডে যদি অ্যাপ্লাই করি ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু কত আসবে, তাহলে 2vx আসবে। তাহলে এখানে দেখো কত আসবে এগেইন, তাহলে এগেইন দিয়ে আমি কি লিখতে পারবো এখানে, এগেইন দিয়ে তাহলে আমি লিখতে পারবো ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু 2vx। তাহলে এখানে যদি আমি ভ্যালুগুলো বসাই দিই, এই যে vx ইকুয়াল টু কত, ভিবি মাইনাস 6, তাহলে ভিএ মাইনাস ভিবি আর 2vx এর জায়গায় তাহলে কত বসাবো এখানে, vx এর জায়গায় বসাবো তাহলে তোমার ভিবি মাইনাস 6, ভিবি মাইনাস 6। তাহলে দেখো এটা কত চলে আসে এখানে, এটা চলে আসবে তোমার ভিএ তো ভিএই থাকবে, আর এটা 2vb আছে, তো এটাকে যদি বাম পাশে নিয়ে আসো তাহলে সেটা -3vb হয়ে যাবে, -3vb ইকুয়াল টু কত হবে দেখো তো এখানে -12 চলে আসবে। তাহলে এটা তুমি 3 নম্বর সমীকরণ নাম দাও, ঠিক আছে। তাহলে এবার যদি আমি কি করি এখানে বলো তো, 1 এবং যদি 3 নাম্বারকে যদি সলভ করি, 1 না 2 আর কি, এটা হচ্ছে তোমার 2, কারণ উপরেরটাকে তুমি 1 বলছো, তাহলে এটা তোমার এখানে 2। তাহলে এখন যদি তুমি কি করো এখানে 2 আর 3কে যদি সলভ করো, 2 অ্যান্ড 3কে যদি আমি সলভ করি, তাহলে আমরা এখানে ভিএ কত সেটাও পেয়ে যাব, ভিবি কত সেটাও পেয়ে যাব। তো চলো দেখি আসলে এখানে কত আছে এখানে। তাহলে ইকুয়েশন 1, তাহলে 1 2 এবং 8, আরেকটা কত 1 -3 এবং -12। তাহলে আমার কাছে এখানে চলে আসছে তোমার এখানে ভিএ ইকুয়াল টু 0 চলে আসছে, ভিএ ইকুয়াল টু 0 ভোল্ট। আর আরেকটা চলে আসছে কত, আরেকটা চলে আসছে 4 ভোল্ট, ভিবি ইকুয়াল টু কত 4 ভোল্ট। তাহলে এবার তুমি খেয়াল করে দেখো আমার কাছে কি বের করতে বলছে কোশ্চনে, আই নট বের করতে বলছে, আই নট। তাহলে আই নট কী জিনিস, আই নট হচ্ছে ভিএ ডিভাইডেড বাই ভিএ বাই 0, সরি ভিএ বাই 1। তাহলে আই নট কত, আই নটের ভ্যালু কত, আই নটের ভ্যালু হচ্ছে ভিএ -0 ডিভাইডেড বাই 1, তাহলে বা আলটিমেটলি লিখতে পারি ভিএ বাই 1। সো ভিএ তো এখানে 0, তাহলে আলটিমেটলি 0 মিলি অ্যাম্পিয়ার আসবে। তাহলে আই নটের ভ্যালু কত বলো তো, আই নটের ভ্যালু 0 মিলি অ্যাম্পিয়ার। তার মানে অ্যাকচুয়ালি কী হবে, এই জায়গায় আসলে কোনো কারেন্টই যাবে না, বুঝছো, এই জায়গায় কী হবে না, কোনো কারেন্টই যাবে না। তার মানে এই পুরো সার্কিটে এই জায়গায় কী হচ্ছে না, কোনো কারেন্টই যাচ্ছে না, তার মানে সার্কিটটা আসলে এতটুকু মিলে, কেমন, এই জায়গায় কোনো কারেন্টই যাবে না, বুঝছো, লাস্টের ব্রাঞ্চে কোনো কারেন্টই যাবে না, এটা ওপেন সার্কিট হিসেবে আচরণ করবে। ওকে, আচ্ছা, তো চলো আমরা নেক্সটে চলে যাই, হোপফুলি এটা বুঝতে পারছি আমরা। তো এবার আসো আমরা তাহলে স্টার্ট করবো কি বলতো, সোর্স ট্রান্সফরমেশন। এখন কথা হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন এটা কোথায় অ্যাপ্লাই হয় বা এই জিনিসটা কি আমি তোমাকে বুঝাই বলি। দেখো, প্রথম কথা চলো আগে কিছু কি পয়েন্ট আমরা দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে আমার এটা অ্যাপ্লাই হবে অনলি প্র্যাকটিক্যাল কারেন্ট এবং প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্সে। এটা আইডিয়াল কারেন্ট সোর্স এবং আইডিয়াল ভোল্টেজ সোর্সে ইউজ হবে না। এখন তুমি প্রশ্ন করতে পারো, ভাই আইডিয়াল কারেন্ট সোর্স বলতে কী বোঝাচ্ছেন, বা আইডিয়াল ভোল্টেজ সোর্স বলতে কী বোঝাচ্ছে। দেখো, নর্মাল যে ভোল্টেজ সোর্সগুলো হয় তাদের সাথে আমরা কী করি, আইডিয়াল ভোল্টেজ সোর্সের সাথে সেখানে কিন্তু কোনো ধরনের আমরা সিরিজ রেজিস্ট্যান্স চিন্তা করি না। মানে এটার যে ইনপুট সিরিজ রেজিস্ট্যান্স সেটা কত ধরে নিই আমরা, আইডিয়ালটাকে 0 ধরে নিই। বাট প্র্যাকটিক্যাল যে ভোল্টেজ সোর্সটা থাকে সেখানে কি থাকে, একটা অভ্যন্তরীণ রোধ থাকে, যেটা তোমরা ইন্টারেও পড়ে আসছো, সিরিজে কানেক্টেড থাকে। আর প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্সে কী থাকে বলো তো, তোমার একটা কিন্তু ওই যে অভ্যন্তরীণ রোধটা প্যারালালে কানেক্টেড থাকে, কেমন। তাহলে চলো একটু করে দেখাই আগে। অ্যাট ফার্স্ট তাহলে আমরা কি ডিসকাশন করি, যে অ্যাট ফার্স্ট আমরা ডিসকাশন করবো যে তোমার আইডিয়ালটা কোনটা আর প্র্যাকটিক্যালটা কোনটা, কেমন। তাহলে আমি তোমাকে চলো আগে দেখাই প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স দেখতে কীরকম হয়। ওকে, সো তোমাকে এগুলো আমি আগেও দেখাই আসছি, তারপরে চলো দেখাই দিই আরেকবার। তাহলে অ্যাট ফার্স্ট আমরা এখানে দেখবো প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স। ওকে, সো এখানে চলো দেখি আমরা প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স এটা দেখতে কীরকম হয়। আর এখন আমরা দেখবো এরপরে প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স। ওকে, এটা তো প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স গেল। আর আরেকটা চলো দেখি আসো আমরা, এইখানে দেখো পুরোটাই কপি করি, প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্সটা চলো আমরা দেখে ফেলি। ওকে, সো প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স দুটো দেখতে কীরকম হয় চলো আমি তোমাকে দেখাই দিয়ে আসো। প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স। ওকে, তো চলো ডিসকাশন করি আমরা। দেখো, আমাদের প্র্যাকটিক্যাল, আমি যদি একটা সার্কিট আঁকি এখানে আঁকো আগে, ধর একটা দাগ দিলাম, দেন এখানে একটা দাগ দিলাম, চিত্রটাকে এঁকে ফেলি, কেমন, তারপর আমি তোমাকে বুঝাই দিচ্ছি। ওকে, হ্যাঁ, একটু করে চলো আমি এখানে ইয়া করে দিই একটা। তাহলে দেখো, এখানে একটা ভোল্টেজ সোর্স দিব, এখানে একটা রেজিস্ট্যান্স দিব। ওকে, আচ্ছা,
তাহলে এই জায়গায় তার আগে তাহলে কাজ করে ফেলি। আসো তাহলে আমি এটাকে পুরোটাকে এবার কপি করে ফেলি, তাহলে আমাদের কারেন্ট সোর্স রাখতে সুবিধা হবে। ওকে, ঠিক আছে, এবার চলো আসো মুছি। তাহলে এখানে একটা আমি ভোল্টেজ সোর্স দিব, আর এখানে একটা রেজিস্ট্যান্স দিব। মানে প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্সে কী হয় বলো তো? প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্সে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে, ধরা যাক যদি এটা আমাদের একটা ভোল্টেজ সোর্স হয়, অর্থাৎ একটা যদি প্লাস একটা মাইনাস যদি এখানে ভিএস থাকে, এর সাথে অভ্যন্তরীণ রোধ হিসেবে এখানে কী থাকে? একটা ছোট করে কিন্তু এখানে একটা আরএস থাকে। এটা হচ্ছে দুটো টার্মিনাল, ঠিক আছে? আচ্ছা, তার মানে আইডিয়াল যদি সোর্স হয়ে থাকে তাহলে আরএস এর ভ্যালু কত আসবে বলো তো? ফর আইডিয়াল সোর্সের জন্য, আইডিয়াল ভোল্টেজ সোর্স, আইডিয়াল যদি ভোল্টেজ সোর্স হয়, আইডিয়াল ভোল্টেজ সোর্স এর জন্য তাহলে আরএস কত আসবে? এর জন্য আরএস ইকুয়াল টু হবে তোমার 0 ওহম। ওকে, আইডিয়াল যদি তুমি ভোল্টেজ সোর্স চিন্তা করো। আর আরটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই যে প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স, সেখানে কি হয়? এই যে এটার যে অভ্যন্তরীণ রোধটা কিন্তু প্যারালালি কানেক্টেড থাকে। ওকে, অর্থাৎ তোমার এখানে তাহলে প্যারালালি একটা রোধ কানেক্টেড থাকবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের যদি কি হয়, আইডিয়াল কারেন্ট সোর্স হয়, ধরো এটার যদি আমাদের আইপি হয়ে থাকে বা আইএস চিন্তা করো, সমস্যা নেই। তাহলে এখানে যে রোডটা থাকবে সেটা প্যারালালি কানেক্টেড থাকবে, যার বেলা হচ্ছে তোমরা আরপি। এগুলো তোমরা ইন্টারও পরে আসছো যে যদি আইডিয়ালের ক্ষেত্রে আরপিটা কত হবে? আইডিয়াল কারেন্ট সোর্সের বেলায়, আইডিয়াল কারেন্ট সোর্স এর বেলায় কিন্তু আরপিটা 0 হবে। এর বেলায় আরপি যেটা আছে এটা কিন্তু কত হবে? 0 ওহম আসবে। তাহলে মূল কথা হচ্ছে এটা যে তোমার যেগুলো প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স, সেখানে ভোল্টেজ সোর্সের সাথে একটা কি থাকে? সিরিজে একটা তোমার ছোট রেজিস্ট্যান্স যুক্ত থাকে। আর যারা প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স তাদের কিন্তু আমাদের কি হয় বলতো? এখানে এই যে আমাদের কারেন্ট সোর্সের সাথে একটা কিন্তু প্যারালালে কি থাকে বলতো? রেজিস্ট্যান্স কানেক্টেড থাকে। ওকে, আচ্ছা, তো নর্মালি এটা কেন করা হয়? নর্মালি এটা করা হয় এই কারণেই যে তুমি যদি এখানে কোনো ধরনের প্র্যাকটিক্যালি যদি তুমি এখানে যদি আরএস যদি না রাখো, তাহলে এটা এমন হবে ইনফিনিটি ভোল্টেজ পর্যন্ত সরবরাহ করতে পারে, বাট সেটা তো প্র্যাকটিক্যালে মানে ফিজিবল না। আবার এটাকে আসলে এই আরপিটা কি করে? এই কারেন্টটাকে লিমিট করে দেয়। অর্থাৎ তুমি একটা পার্টিকুলার কারেন্টকে তুমি এখানে ফ্লো করাতে পারো। তুমি যদি আরপিটাকে 0 রাখো তাহলে তুমি আসলে অ্যাকচুয়ালি ইনফিনিট কারেন্টও ফ্লো করাতে পারো, বাট যেটা আসলে ফিজিবল না আর কি একটা সার্কিটের জন্য। তাই আমরা নর্মালি যেটা হয়, আমাদের যে প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স থাকে, প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্সে কিন্তু কখনোই কি হয় না? কখনোই আরএসটা 0 হয় না, অর্থাৎ আরএসটা নট ইকুয়াল টু 0 ওহম থাকে। আবার সেইমভাবে প্র্যাকটিক্যাল কারেন্ট সোর্স যেগুলো, সেখানেও যে রেজিস্ট্যান্স থাকে আরপি, এটাও কি হয় না? নট ইকুয়াল টু 0 ওহম। ওকে, আশা করি আমরা এই জিনিসটা সবাই এখানে বুঝতে পারছি। তো এবার চলে যাই। তো অ্যাকচুয়ালি সোর্স ট্রান্সফরমেশন জিনিসটা কি? সোর্স ট্রান্সফরমেশন মানে হচ্ছে, ধরো তোমার এখানে একটা অনেক সময় এমন দেখা যাবে সার্কিটকে অ্যানালাইসিস করার দরকার হচ্ছে, সেই ক্ষেত্রে কি আছে? তুমি দেখতেছো ধরো ভোল্টেজ সোর্সটা এভাবে কানেক্টেড, আরএসটা এভাবে কানেক্টেড, বাট এভাবে যদি কানেকশন করে রাখো তোমার সার্কিট সলভটা সহজ হচ্ছে না। সহজ করার জন্য আমরা যেটাকে করতে পারি, এই ভোল্টেজ সোর্সটাকে একটা কারেন্ট সোর্স দিয়ে রিপ্লেস করতে হয়। ওইটাই হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন, মানে ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্স দিয়ে রিপ্লেস করা, আবার কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্স দিয়ে রিপ্লেস করা। এই যে প্রসেসটা বা এই যে থিওরেমটা, এটাকে আমরা কি বলতেছি? সোর্স ট্রান্সফরমেশন বলতেছি। এটা কিভাবে করে না করে সেটা তো আমরা শিখবো, প্রমাণও দেখবো যে কীভাবে করে না করে। তো চলো আগে জিনিসটা আমরা বুঝে আসি। তাহলে এখানে আমরা, আর এটা কিন্তু সোর্স ট্রান্সফরমেশন যে শুধু যে ইন্ডিপেন্ডেন্ট সোর্সের বেলা অ্যাপ্লাই করা যায় তা না। এই সোর্স ট্রান্সফরমেশন এটা যেটা আছে, এটা অলসো অ্যাপ্লিকেবল অন অলসো অ্যাপ্লিকেবল অন ডিপেন্ডেন্ট সোর্স। মানে এটা চাইলে তুমি শুধু যে ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স বা ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সের উপর অ্যাপ্লাই করবা তা না, এটাকে চাইলে তুমি ডিপেন্ডেন্ট সোর্স এবং ডিপেন্ডেন্ট যে কোনো সোর্স থেকে একটা কারেন্ট ভোল্টেজ হোক সেটাতে অ্যাপ্লাই করা যায়। তো চলো কীভাবে এই লেখাগুলো আমি একটু পরে পড়তেছি, এই লেখাটা আমি আসলে কিছু জিনিস প্রমাণ করাই আসি। কেমন? কিছু জিনিস আগে প্রমাণ করাই আসি, মানে আমার টার্গেটটাকে আমি তোমাকে একটু বুঝাই বলি আগে, আসো তারপর তুমি বুঝতে সুবিধা হবে তোমার। ওকে, তো চলো একটা সার্কিট আমরা নিচ্ছি এখানে। ওকে, ধরো দেখ একটা সার্কিট আমরা নিচ্ছি এখানে। তো এই সার্কিটটার মধ্যে ধরো আমার একটা ভোল্টেজ সোর্স এখানে আছে, আর এই জায়গায় ধরো একটা আমাদের রেজিস্ট্যান্স আছে। ওকে, আর এই জায়গায় ধরো একটা লোড রেজিস্ট্যান্স আছে। এই জায়গায় যে কোনো কিছু থাকতে পারে। ওকে, বা এভাবে চিন্তা করি আসো আমরা, এবার আচ্ছা এই লোড রেজিস্ট্যান্সে চিন্তা করি, তাহলে তোমার প্রমাণ করতে সুবিধা হবে একটু। ওকে, তাহলে এখানে একটা রেজিস্ট্যান্স আছে আমাদের RL, আর এখানে একটা রেজিস্ট্যান্স আছে আমাদের যেটা ভ্যালু হচ্ছে RS, আর এইখানে একটা ভোল্টেজ সোর্স আছে আমাদের, তাহলে এটা হচ্ছে প্লাস মাইনাস VS। ওকে, আচ্ছা, তা এখন আমি চাইতেছি ধরো এইটা একটা নোড, এটা একটা নোড, ধরো এটা A নোড, ধরো এটা B নোড, এবং এই RL এর মধ্যে ধরো যা কারেন্ট যাচ্ছে হচ্ছে তোমার IL পরিমাণ। খেয়াল করে দেখো, বা তুমি এটাকে এভাবেও চিন্তা করতে পারো
যে এভাবেও চিন্তা করতে পারে কীভাবে, এটা হচ্ছে একটা যে কোনো সিস্টেম, মানে এখানে যে কোনো কিছু থাকতে পারে, এখানে যে কোনো কিছু থাকতে পারে, বুঝছো? এখানে যে কোনো কিছু থাকতে পারে, এবং এইখানের মধ্যে কতটুকু কারেন্ট প্রবেশ করতেছে বলো তো? আইএল কারেন্ট প্রবেশ করতেছে, এবং আইএল কারেন্ট এখান থেকে বের হচ্ছে। মানে আমি তোমাকে জিনিসটা একটু বুঝাই বলে আসো। তাহলে এইটাকে একটু করে আমি এই পাশে দিই, কেমন? অ্যানোড আর বিনোডটাকে আমি একটু এই পাশে আঁকি, তাহলে আমার একটু বুঝাতে সুবিধা হবে। তাহলে এটাকে আমি অ্যানোড বলি, আর এটাকে আমি ধরা যাক বিনোড বলতেছি। তাহলে এটা হচ্ছে আমার বিনোড। তাহলে চলো আমি বুঝাই আসো। তাহলে এখানে কি আছে একটু করে তোমাকে বুঝাই বলি। আমার একটা ভোল্টেজ সোর্স, তার সাথে একটা সিরিজ রেজিস্ট্যান্স আছে, আর এই পুরো জিনিসটা একটা সিস্টেমের সাথে কানেক্টেড, যেই সিস্টেমের ধরা যাক আর তুল্যরোধ আরএল বা লোড রেজিস্ট্যান্স আরএল, আর এই সিস্টেমে কারেন্ট প্রবেশ করতেছে কতটুকু? আইএল কারেন্ট প্রবেশ করতেছে, আর কারেন্ট বের হচ্ছে কতটুকু? আইএল কারেন্ট বের হচ্ছে। এখন আমি ধরো এমন হয়েছে অবস্থা যে আমি যদি সার্কিটটাকে এভাবে রাখি, তাহলে আসলে আমার জন্য সলভটা সহজ হচ্ছে না। কেন সহজ হবে না সেটা আমরা দেখবো, ম্যাথে আমরা দেখবো। তখন আমরা যে কাজটা করি, আমরা এইখানে, আমাকে একটু তুমি বলতে পারবা এই জায়গায় তাহলে কতটুকু কারেন্ট যাচ্ছে? আইএল কারেন্টই যাচ্ছে। আর এই জায়গার রোধ কত আছে? আরএলই আছে। আমরা যেটা করব, এই অংশটাকে আমরা কোনো টাচ করব না। আমরা কি করব না? এই অংশটাকে কোনো ধরনের টাচ করব না। অর্থাৎ এই অংশটা আগে যেই ধরনের রেসপন্স পাইতো, এখন আমাকে সেম রেসপন্সই দিতে হবে। বাট এখন আমরা যেটা করব, এই ভোল্টেজ সোর্স আর এই রেজিস্ট্যান্সটাকে একটা কারেন্ট সোর্স আর একটা রেজিস্ট্যান্স দিয়ে আমি ট্রান্সফর্ম করে দিব। অর্থাৎ কীভাবে? আমার টার্গেটটা কি দেখো, এখন আমার টার্গেটটা হচ্ছে এখন এরকম, ধরো এই যে আমার সার্কিটটা আছে, যেখানে আমার কি ছিল, যেখানে আমার এই যে ধরো আরএলটা এখানে ছিল, ওকে, আগে আরএল দিয়ে বুঝাই আসো। যেখানে আমার আরএলটা এখানে ছিল, আর এখানে এটা কতটুকু কারেন্ট প্রাপ্ত হচ্ছিল? এটা কারেন্ট প্রাপ্ত হচ্ছিল তোমার আইএল পরিমাণ। এটা কতটুকু কারেন্ট প্রাপ্ত হচ্ছিল? আইএল পরিমাণ কারেন্ট প্রাপ্ত হচ্ছিল। আর এটা এ নোট ছিল, এটা বি নোট ছিল। মানে আমি এতটুকুর কোনো পরিবর্তন করব না। এটা এ নোট ছিল, আর এটা ছিল বি নোট। আমি কি করব জানো? আমার এখন যেটা করব, আমি এখানে একটা ভোল্টেজ সোর্সটাকে একটা কারেন্ট সোর্স দিয়ে রিপ্লেস করে দিব। ভোল্টেজ সোর্সটাকে কি করব? একটা কারেন্ট সোর্স দিয়ে রিপ্লেস করে দিব। আর এই জায়গায় আমি আরএস রেজিস্ট্যান্সটাকে নিয়ে আসবো প্যারালাল অবস্থায়। তাহলে এটাই হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন। তাহলে সোর্স ট্রান্সফরমেশনে করা হয় কি? সোর্স ট্রান্সফরমেশনে করা হয় তোমার হচ্ছে এই যে যেই রেজিস্ট্যান্সটা সিরিজে থাকবে, সেই রেজিস্ট্যান্সটাকে তুমি প্যারালালে নিয়ে আসবা। এটা আরএসি থাকবে। যে রেজিস্ট্যান্স সিরিজে কানেক্টেড, সেটাকে তুমি প্যারালালে নিয়ে আসবা, ওকে। আর এই ভোল্টেজ সোর্সটাকে কারেন্ট সোর্সে কনভার্ট করে দিবা, এবং এটার ভ্যালু দেওয়া যাক আমি আইএস ধরলাম। এখন আমার কাজ কি জানো? এখন আমার কাজ হচ্ছে এই আইএস এর ভ্যালুটা কত সেটা বের করা। মানে আমি তো এটা ভিএস আছে, তাহলে আমি তো এটাকে সরাসরি ভিএস বসাতে পারবো না। তাহলে এই আইএসটা কত ভিএস দিয়ে বসাইতে হবে, সেটা বের করা হচ্ছে আমার কাজ। তাহলে খেয়াল করে দেখো, আমাকে তুমি একটা প্রশ্নের উত্তর দাও। সেটা হচ্ছে, আমি কি এই অংশটার কোনো ধরনের পরিবর্তন সাধন করছি? কোন অংশটার বলো তো? এই যে এই অংশটা দেখতেছো, এই অংশটার কোনো ধরনের পরিবর্তন সাধন করছি? তুমি বলবা না, আগেও যেরকম আইএল কারেন্ট যাইতো, এখনও তো আইএল কারেন্টই আছে, এখন এখানে রোধ আরএলই আছে। আমি কিন্তু এই অংশটার কোনো চেঞ্জ করিনি। আমি কি করছি? আমি এই জিনিসটাকে একটা সিরিজে কানেক্টেড রোধের সাথে একটা ভোল্টেজ সোর্সটাকে আমি একটা কারেন্ট সোর্স দিয়ে রিপ্লেস করছি, আর সিরিজে কানেক্টেড রেজিস্ট্যান্সটাকে আমি প্যারালাল করে দিছি। এখন আমাকে বের করতে হবে তাহলে আমি যদি এটা থেকে যদি এটা করি, আমাকে এখন বের করতে হবে, আমি যদি এটা থেকে যদি এটা করি, তাহলে এই আইএসআই ভ্যালুটা কত হবে, এটা আমাকে বের করতে হবে। চলো আমরা বের করি আসো। এখনও তোমার কাছে একটু ধোঁয়াশা লাগবে, একটু পরে বুঝে যাওয়া জিনিসগুলো, একটু ধৈর্য ধরে থাকো, কেমন? তাহলে আমাকে একটু করে বলো, এই সার্কিটে যদি আমি আইএল লিখতে চাই, এই সার্কিটে যদি আমি কি লিখতে চাই, আইএলটাকে লিখতে চাই, তাহলে আমি আইএল ইকুয়াল টু কি লিখতে পারবো বলো তো? এই সার্কিটের জন্য আইএল ইকুয়াল টু, এই সার্কিটে আইএল ইকুয়াল টু লেখা যাবে, যেহেতু এখানে আইএল মানে কি, এখানে তাহলে কতটুকু তাহলে আমার ভোল্টেজ ভ্যালু আছে, ভোল্টেজ ভ্যালু, তাহলে হচ্ছে ভিএস, আর এখানে তুল্যরোধ কত? আরএস প্লাস আরএল। তাহলে এখানে আরএস প্লাস আরএল লিখতে পারি। মানে এখান থেকে যদি আমি আইএল লিখতে চাই, তাহলে এখানে আরএস আর আরএল তো সিরিজে কানেক্টেড, তাহলে বিএস হচ্ছে এখানে মূল ভোল্টেজ সোর্স, তাহলে বিএস ডিভাইডেড বাই আরএস প্লাস আরএল লিখতে পারি। আচ্ছা, আর এখানে যদি আমি আইএল লিখতে চাই, তাহলে এখানে আমার কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে আরএল ইকুয়াল টু কত, আইএল ইকুয়াল টু কত লিখবো? আরএস যাবে উপরে, কারণ আমি আরএল এর মধ্যে কারেন্ট বের করতে চাচ্ছি, তাহলে উল্টা রুটটা উপরে বসাইতে হয়। আর নিচে থাকবে আরএস প্লাস আরএল, আর ইনটু থাকবে কত বলতো এখানে? মূল কারেন্ট আইএস। দেখো বুঝছো কিনা এই জিনিসটা? এখানে জাস্ট আমি যদি এখানে আমি আইএল বের করছি, এখানেও আমি আইএল বের করছি, বলো তো এই দুই আইএল সমান না? কারণ আমি তো এক্সটার্নাল সিস্টেমের কোনো পরিবর্তন করি নাই। তাহলে এটাও আইএল, এটাও আইএল, তাহলে এই দুই আইএলকে আমি সমান লিখবো। তাহলে দুই আইএলকে যদি আমি সমান লিখি, মানে এটাকে যদি আমি 1 নম্বর সমীকরণ নাম দিই, এটাকে যদি আমি 2 নম্বর সমীকরণ নাম দিই,
কেমন? তাহলে 2ILকে আমি সমান লিখবো। তাহলে একটা কাজ করি, আমি এই পাশে নিয়ে আসি, আসলে ঠিক একটু করে এই পাশে নিয়ে আসি, কেমন? তাহলে এই পাশে আনার পর একটা জিনিস লিখে দিই, তাহলে সেটা হচ্ছে আমি একটা সার্কিট এতে অ্যাপ্লাই করছি, একটা সার্কিট বিতে অ্যাপ্লাই করছি। তাহলে আমি এই সার্কিটটাকে আমি এ সার্কিট নাম দিচ্ছি, সার্কিট এ। আর কথার কথা আমি এই সার্কিটটাকে আমি বি সার্কিট নাম দিচ্ছি, সার্কিট বি। আমি এই যে জিনিসটা আছে এটা আমি এ সার্কিট থেকে পাইছি, এ সার্কিট থেকে পাইছি। আর এই জিনিসটাকে আমি বি সার্কিট থেকে পাইছি। 1 নম্বরও আইএল এর সমান, 2 নম্বরও আইএল এর সমান, তাহলে দুইটাকে আমি সমান লিখতে পারি। তাহলে দেখো দুইটাকে সমান লিখলে আমি কি 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 বের করতে পারি সমান লিখে? তাহলে 1 এবং 2কে যদি আমি সমান লিখি, 1 এবং 2 যদি আমার সমান হয়, তাহলে এখানে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে ভিএস ডিভাইডেড বাই আরএস প্লাস আরএল, আরএস প্লাস আরএল, এটা ইকুয়াল টু আইএস ইন্টু আরএস ডিভাইডেড বাই আরএস প্লাস আরএল। তাহলে এখান থেকে কিন্তু দেখো ভালো করে, এই আরএস প্লাস আরএলগুলো কাটাকাটি যাবে। তাহলে আইএস ইকুয়াল টু কী চলে আসবে বলো তো? আইএস ইকুয়াল টু কী চলে আসবে? আইএস ইকুয়াল টু চলে আসবে ভিএস বাই আরএস। তাহলে এটাই হচ্ছে আমার মূল পয়েন্ট, এটাই হচ্ছে আমার প্রমাণ করা, মানে মেন প্রমাণ আমাকে এটাই করতে হবে। তাহলে আইএস ইকুয়াল টু কত চলে আসছে? ভিএস বাই আরএস। অর্থাৎ এটার মানে কি জানো? এটা মানে তোমাকে আমি বুঝাই বলি। অর্থাৎ দেখো, এটাকে যদি আমি এটাকে একটু কপি করি সার্কিটটাকে, পৃষ্ঠাটাকে, কেমন? তারপর আমি তোমাকে মানে বোঝাচ্ছি। দেখো অর্থাৎ মানে কি জানো? দেখো এটা যেখানে আছে, আমি জাস্ট এটাকে তাহলে একটু করে মুছে দিই। এটা তাহলে আমার এখন লাগবে না, কারণ এটা আগের পৃষ্ঠাতে আছে। এর মানে কি জানো? এর মানে হচ্ছে, দেখো এটাকে তো আমি এই পাশে নিয়ে আসো। এর মানে হচ্ছে তুমি যদি এই সার্কিটটাকে এটাতে কনভার্ট করো, তাহলে এখানে আইএস না বসায় এই ভ্যালুটা কত আসবে জানো? এই ভ্যালুটা কত আসবে? এই ভ্যালুটা আসবে ভিএস বাই আরএস। তাহলে এই ভ্যালুটা কত আসবে? এই ভ্যালুটা আসবে ভিএস বাই আরএস। মানে কারেন্ট সোর্সের ভ্যালুটা কত আসবে? ভিএস বাই আরএস আসবে। বুঝছো কিনা দেখো, খেয়াল করে দেখো। মানে এখানে আমি বলছিলাম ফার্স্টে, এটা যদি ভিএস হয়ে থাকে তাহলে এটাকে কনভার্ট করলে এখানে কি আসতেছে? আইএস আসতেছে। বাট আমার খেয়াল রাখতে হবে যেন এক্সটার্নাল সার্কিটে কোনো পরিবর্তন না হয়। তাহলে পরিবর্তন কখন হবে না? যদি আইএস এর ভ্যালুটা ভিএস বাই আরএস রাখো। পরিবর্তন না হওয়া মানে কি? কারেন্ট আগে যা ছিল এখনও তাই থাকবে, দুটাকে সমান ধরে আমি পেয়ে গেলাম কি? আইএস ইকুয়াল টু ভিএস বাই আরএস। তার মানে আমরা ধরে নিই সেখানে কোনো পরিবর্তন হবে না। তো পরিবর্তন না হয়ে দেখো আইএল তো সেমই থাকবে, পরিবর্তন না হওয়ার শর্ত কি? তাহলে আইএস ইকুয়াল টু ভিএস বাই আরএস করতে হবে। তার মানে তুমি যদি এমন করো যে তোমার এখানে যে ভোল্টেজ সোর্সটা সিরিজে ছিল, যেই রেজিস্ট্যান্সটা সিরিজে ছিল, রেজিস্ট্যান্সটাকে তুমি যদি প্যারালালে নিয়ে যাও, আর কারেন্ট সোর্সটাকে তুমি যদি কারেন্ট সোর্স এখানে বসাই দাও, আর সেই কারেন্ট সোর্সের ভ্যালুটা যদি ভিএস বাই আরএস বসাও, তাহলে এক্সটার্নাল সার্কিটে কোনো পরিবর্তন আসবে না। মানে এক্সটার্নাল সার্কিটে এখনও কত কারেন্টই যাবে? এখনও আইএল কারেন্টই যাবে। এটাই হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন। বুঝতে পারছো? তাহলে সোর্স ট্রান্সফরমেশন কী করা হয়? যে তোমার একটা ভোল্টেজ সোর্স আর সিরিজে কানেক্টেড থাকলে সেটাকে একটা কারেন্ট সোর্স আর একটা প্যারালাল রেজিস্ট্যান্স দিয়ে কনভার্ট করা হয়। এইখানে রেজিস্ট্যান্সের ভ্যালু কিন্তু কোনো পরিবর্তন হবে না, রেজিস্ট্যান্সের ভ্যালুটা সেমই থাকবে। বাট কী হয়ে যাবে বলো তো? ভোল্টেজ সোর্সের ভ্যালুটা ভিএসটাকে ভিএস বাই আরএস করে দিবা। কোয়েশনটা কি বোঝা গেছে বা প্রসেসটা কি বোঝা গেছে? একটু তাহলে মানে আমাকে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবা তোমরা প্রমাণটা বুঝতে পারছো কিনা। ভাই তাহলে ভাইস ভার্সা কাজ করা যায় না? যদি এমন হইতো আমার যদি একটা কারেন্ট সোর্স যদি আমার সিরিজে কারেন্ট সোর্স থেকে যদি আমি ভোল্টেজ সোর্সে আসতাম, তাহলে আমি কী করতাম? এখন তো আমি শুধু তোমাকে আমি দেখাই দিচ্ছি, পরে আমি সব নোট ডাউনও করে দিচ্ছি, কেমন? তাহলে আমি চলো তোমাকে একটু করে এটা দেখাই দিই যে তুমি কারেন্ট সোর্স থেকে তাহলে কীভাবে ভোল্টেজ সোর্স আসবে। পরে আমি একসাথে সামারি করে দিব সবগুলোকে, কেমন? একটু ধৈর্য ধরো, তাহলে আমি এরপরে সামারি করে দিব। আমি আগে তোমাকে একটা করে বুঝে আসি। তাহলে এবার আমি কি করব? এবার আমি যেটা করব যে ধরো আমার একটা এখানে এরকম একটা সার্কিট আছে, আমার কাছে এরকম একটা সার্কিট, আমি এখন ভাইস ভার্সা কাজটা করব, ঠিক আছে? তাহলে এখন আমি ভাইস ভার্সা কাজটা করব। অর্থাৎ আমি যেটা করব সেটা হইলো, তোমার ধরো যাক আমার কাছে এখানে একটা কারেন্ট সোর্স আছে, এই জায়গায় একটা রেজিস্ট্যান্স আছে, আর এই জায়গায় হচ্ছে আমার একটা এক্সটার্নাল সার্কিট আছে, ঠিক আছে? ওকে, তাহলে এটা আমার একটা রেজিস্ট্যান্স, ধরা যাক আরএল, ধরা যাক এটা আমার একটা রেজিস্ট্যান্স, এটাকে আমি আরপি নাম দিচ্ছি। আর এখানে ধরা যাক একটা কারেন্ট সোর্স আছে, সেটাকে আমি এইভাবে আইএস নাম দিচ্ছি। এখন আমার টার্গেটটা কি? আমার টার্গেটটা হচ্ছে, দেখো ভালো করে দেখো, আমার টার্গেটটা হলো আমি এটাকে এটা এভাবে, এই কারেন্ট সোর্সটা আছে এভাবে, আমি এটাকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করব আর ভোল্টেজ সোর্সে নিয়ে যাব। তাহলে কীভাবে নিব সেটা হচ্ছে আমার টার্গেট। দেখো তাহলে আমার টার্গেট হলো কি? আমার টার্গেট হচ্ছে আমি এই সার্কিটটাকে একটা ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্সটাকে আমি একটা ভোল্টেজ সোর্স দিয়ে রিপ্লেস করব। বাট শর্ত আছে, কিন্তু কী শর্ত আছে সেটাও বলতেছি, অলরেডি বলে আসছি। আর রেজিস্ট্যান্সটাকে এখানে নিয়ে আসবো। দেখো শর্তটা দেখো, আগে এঁকে ফেলে আসো, কেমন? তাহলে এখানে দেখো
তাহলে এটা হচ্ছে আমার RL ছিল, এটা আমার RP থাকবে। যেমন দেখো আগে এখানে যত RS থাকতো এখানেও কিন্তু RS ছিল, এখানে RP থাকলে এখানেও RP থাকবে। বাট কী হবে বলো তো, এটা ভোল্টেজ সোর্স দিয়ে আমি এখানে ট্রান্সফার করে দেবো এটাকে। আচ্ছা ধরো দেখ এই ভোল্টেজ সোর্সের ভ্যালু আমি VS লিখতেছি, এখন আমার টার্গেটই এটা VS এর ভ্যালু কত হবে। বাট খেয়াল রাখতে হবে জিনিসগুলো, সেটা হচ্ছে দেখো আগে ধরো এখানে এই নোটটাকে আমি যদি A নোট বলি, এই নোটটাকে যদি আমি এখানে B নোট বলি, দেখো আগে এখানে কতটুকু কারেন্ট যেত, IL পরিমাণ কারেন্ট যেত। আমাকে যেটা খেয়াল রাখতে হবে এখনও যেন এখানে কতটুকু কারেন্ট যায়, এটা যদি A নোট হয়, এটা যদি তোমার B নোট হয়, যে জিনিসটা খেয়াল রাখতে হবে এখনও যেন এখানে IL কারেন্টই যায়। মানে আমাকে এখানে VS এর ভ্যালুটাকে এমনভাবে রাখতে হবে যেন এক্সটার্নাল সার্কিটের কোনো পরিবর্তন না আসে, যেন এক্সটার্নাল সার্কিট যেটা আছে, এই এক্সটার্নাল সার্কিট যেটা আছে, এক্সটার্নাল সার্কিটের যেন কোনো কি না আসে, পরিবর্তন না আসে। তো এই পরিবর্তন না এনে VS এর ভ্যালুটা কত সেটা আমাকে দেখতে হবে। দেখো তো জিনিসটা বুঝতে পারছো কিনা, মানে আমি এখান থেকে এখানে কনভার্ট করতেছি, আমাকে এখন এটাই বের করতে হবে VS এর ভ্যালুটা কত হইলে এই এক্সটার্নাল সার্কিটে কোনো পরিবর্তন আসবে না, অর্থাৎ রেজিস্ট্যান্সও সেম থাকবে, এটাতে সেম কারেন্ট ফ্লো করবে। তো চলো দেখি আসো। তো আমি যথারীতি এই সার্কিটটাকে তাহলে আমি A সার্কিট নাম দিচ্ছি, আর যথারীতি আমি তাহলে এই সার্কিটটাকে B সার্কিট নাম দিচ্ছি। তাহলে দেখো তো আমি যদি কি বের করতে চাই, অ্যাট ফার্স্ট আমি যদি তাহলে তোমার এখানে এই ILটা বের করতে চাই, IL, তাহলে এখানে আমাদের কারেন্ট সোর্স অ্যাপ্লাই, এখানে তাহলে আমি সার্কিটে অ্যাপ্লাই করতেছি, তাহলে আমাকে এখানে তাহলে কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে হবে। তাহলে IL ইকুয়াল টু কত আসবে, RP ডিভাইডেড বাই, আমি ম্যাথ করে দিলে দেখবে এগুলো আরও ক্লিয়ার হয়ে যাচ্ছে, RP প্লাস RL, আরও অনেকগুলো পয়েন্ট কিন্তু বলার আছে, কেমন সব আস্তে আস্তে বলতেছি। তাহলে গুণন IS আসবে, তাহলে এটাকে আমি 1 নম্বর সমীকরণ নাম দিচ্ছি। আর B নাম্বার যে সার্কিটটা আছে সেই সার্কিটে যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কত পাবো দেখো তো, এখানে আমি তাহলে IL বের করলে কত আসবে ভ্যালুটা, IL ইকুয়াল টু আসবে, এখানে ভোল্টেজ সোর্স হচ্ছে VS, আর এখানে কারেন্ট কত RP প্লাস RL, RP প্লাস RL, তাহলে এটাকে আমি 2 নম্বর সমীকরণ নাম দিচ্ছি। এখন 1 এবং 2 দুইটা তো IL এর সমান, তাহলে দুইটাকে আমি ইকুয়াল লিখতে পারি, তাহলে 1 ইকুয়াল তাহলে 2 হয়ে যাবে। তাহলে এখানে আমি তাহলে দেখো কী পেয়ে যাচ্ছি, RP গুণন IS ডিভাইডেড বাই RP প্লাস RL ইকুয়াল এখানে আসতেছে VS ডিভাইডেড বাই RP প্লাস RL আসতেছে। তাহলে RP প্লাস RL যদি কাটাকাটি যায় তাহলে এখানে কি আসবে দেখো তো, VS ইকুয়াল টু চলে আসবে IS গুণন RP, অর্থাৎ এটাই কিন্তু আমার দায়িত্ব। অর্থাৎ তুমি যদি কি করো এখানে, তুমি যদি এই ISটাকে যদি একটা ভোল্টেজ সোর্স দিয়ে কনভার্ট করো তাহলে সেই ভোল্টেজ সোর্সের ভ্যালু কত আসবে বলো তো, এটাকে কপি করি, সেই ভোল্টেজ সোর্সের ভ্যালু কত চলে আসবে, এই যে দেখো, তাহলে এটাকে আমি অলরেডি কপি করা আসছে, তাহলে এটাকে ডিলিট করে দিই, আর এটাকে এই পাশে নিয়ে আসি আসো। তার মানে যে ব্যাপারটা দাঁড়াইলো সেটা হচ্ছে আমি যদি একটা কারেন্ট সোর্স আর রেজিস্ট্যান্স যেটা প্যারালাল সেটাকে যদি আমি একটা সোর্স ট্রান্সফরমেশন করি তাহলে এই যে VS এটার ভ্যালু কত হয়ে যাবে, এটার ভ্যালু হয়ে যাবে IS ইন্টু RP। আমি এখন উদাহরণ দিয়ে করে দিলে দেখবা তোমার কাছে এটা সহজ লাগতেছে। দেখো এই জিনিসগুলো এখানে বোঝা গেছে কিনা। তাহলে এবার আমি চলো তোমাকে কিছু তাহলে ক্রুশাল পয়েন্ট এখানে আলোচনা করে দিয়ে আসো। তাহলে এবার আমি সামারি করি, কেমন, এবার তাহলে চলো আমি সামারি করি। তাহলে এখন আমি এখানে লিখি হেডলাইন দিই সোর্স ট্রান্সফরমেশনের সামারি। তাহলে এখানে আমরা সামারি দিয়ে আসো যে সোর্স ট্রান্সফরমেশন, যেটা তোমার পরীক্ষায় এখন মনে রাখা লাগবে। এতক্ষণ তোমরা প্রমাণ দেখছি, প্রমাণ তোমার না শিখলেও চলে, বাট সামারি তোমার মনে রাখা লাগবে। এখানে পোলারিটির কিছু ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে, ওকে। দেখো চলো দেখে আসো। তাহলে অ্যাট ফার্স্ট আমার যদি কি থাকে, একটা সার্কিট ধরে এভাবে আছে, ওকে, একটা সার্কিট ধরে এভাবে আছে আমার। তো এই সার্কিটটাতে ধরা যাক আমাদের এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, তাহলে এখানে একটা কারেন্ট সোর্স আছে, সরি রেজিস্ট্যান্স আছে, এখানে ধর একটা রোড রেজিস্ট্যান্স RL আছে একটা। তাহলে আমার এটা হচ্ছে একটা RS, আর ধরা যাক এটা হচ্ছে আমার কাছে একটা VS আছে প্লাস মাইনাস, আর এটা হচ্ছে আমার একটা RL আছে, ওকে। এটা আমার A নোড, এটা আমার B নোড। তাহলে এখন যদি আমি ভোল্টেজ সোর্স থেকে একটা কারেন্ট সোর্স দিয়ে রিপ্লেস করতে চাই তাহলে আমাকে কি করতে হবে বলো তো, তাহলে আমাকে যেটা করতে হবে, তাহলে আমি কারেন্ট সোর্স দিয়ে রিপ্লেস তো করবো, ওকে, বাট ওই RSটাকে আমার কিন্তু এবার প্যারালালি লাগাইতে হবে। অ্যাট ফার্স্ট কাজ হচ্ছে আমার এটা, যে RSটা সিরিজে ছিল সেই RSটাকে তাহলে আমার কী করতে হবে, আগে প্যারালালি লাগাইতে হবে। তাহলে একটু প্রসেসগুলো লক্ষ্য করো, তাহলে সেই RSটাকে আমার এখানে লাগাইতে হবে কীভাবে, প্যারালালি RSটাকে। RL তো সেমই থাকবে, RL-এ কোনো পরিবর্তন আসবে না। আর এখানে ভোল্টেজ সোর্সকে আমি কারেন্ট সোর্স দিয়ে রিপ্লেস করবো, তাহলে এই জায়গায় একটা কারেন্ট সোর্স চলে আসবে, আর এই জায়গায় চলে আসবে RS,
ওকে, আর এই জায়গায় চলে আসবে আর এল। আচ্ছা, আর এই কারেন্ট সোর্সের তাহলে ভ্যালু কত আসবে? ওই ভিএস ডিভাইডেড বাই কত বলো তো, আর এস আসবে। কারেন্ট সোর্সের ভ্যালু কত আসবে? ভিএস ডিভাইডেড বাই আর এস আসবে। আচ্ছা, এবার এখানে একটা কাহিনী আছে, পোলারিটির কাহিনীটা একটু দেখাই দিয়ে আসো। পোলারিটির যে কাহিনীটা আছে একটা সার্কিট দিয়ে দেখাচ্ছি, আসো। দেখো পোলারিটি কাহিনীটা কি? পোলারিটি কাহিনী হচ্ছে এটা কি প্লাস মাইনাস না? তাহলে অ্যাকচুয়ালি এই সার্কিটে যদি কারেন্ট বের হইতো, সেই কারেন্টটা এদিক দিয়ে আসতো। দেখো প্লাস, আমরা নর্মালি জানি ভোল্টেজ সোর্স থেকে প্লাস দিয়ে কারেন্ট বের হয়, তাহলে এই কারেন্টের ডিরেকশনও এদিকেই থাকবে এবং এটার ভোল্টেজটাও এদিকেই আসবে, এই দুই প্রান্তে এটা ভোল্টেজ আসবে। এটা কেন বললাম? এমন যদি হয়, ধরো এই সার্কিটটাকে যদি আমি উল্টা করে আঁকি, তারপর যদি তাকে সোর্স ট্রান্সফরমেশন করতে বলি, তাহলে কী হবে দেখো তো। ধরো কথার কথা এই সার্কিটটা আমার এখানে আছে, বাট আমি বললাম যে আমার এরকম প্লাস মাইনাসটা কীরকম উল্টা, অর্থাৎ ধরা যাক আমার ভোল্টেজ সোর্সটা এভাবে দেওয়া, এটাকে যেন মুছে দিই। ওকে, দেখো ধরা যাক ভোল্টেজ সোর্সটা আমার এইভাবে দেওয়া আছে, এক সেকেন্ড দেখো, অর্থাৎ আগে তো প্লাস ছিল উপরে, বাট এবার ধরো প্লাস হচ্ছে নিচে, মাইনাস হচ্ছে উপরে, প্লাস মাইনাস এভাবে দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে ভিএস। তাহলে এবার তোমাকে যদি সোর্স ট্রান্সফরমেশন করতে বলে, তাহলে এবার তোমাকে যদি কী করতে বলে, তুমি যদি সোর্স ট্রান্সফরমেশন করো, অর্থাৎ যদি এখান থেকে এখানে আসো, ভ্যালু তো সেমই থাকবে, জাস্ট ওই ডিরেকশনটা ইম্পর্টেন্ট। ওকে, ভ্যালু তো এখানে সেমই থাকবে, মানে তুমি যদি এখানে ভিএসকে যদি এখানে নাও, তাহলে ওই ভিএস বাই আরএসি থাকবে। ওকে, ভিএস বাই আরএসি থাকবে, বাট প্রবলেমটা কোথায় হবে বলো তো? আচ্ছা, এখানে তো ভুলে গেছে, এটা তো আরএস ছিল, হ্যাঁ এটা আরএস, দেখো এটা আরএস, এটা আরএস। ওকে, দেখো ভিএস এখানে তো ভ্যালু ভিএস বাই আরএসি থাকবে, বাট কাহিনীটা কী বলো তো? কারেন্টের ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে, কারণ এখানে কীরকম ডিরেকশন, কারেন্টের নিচের দিকে ডিরেকশন। তাহলে এখানে তুমি যে ভোল্টেজ সোর্সটাকে কারেন্ট সোর্স দিয়ে রিপ্লেস করলা, তাহলে এই কারেন্ট সোর্সের যে ডিরেকশন আছে না, সেটাও কী হবে বলো তো? পরিবর্তন হয়ে যাবে। তাহলে কারেন্ট সোর্সের যে ডিরেকশনটা আছে সেটাও পরিবর্তন হয়ে যাবে, বুঝছো? এই জিনিসগুলো কিন্তু অনেকে আমরা খেয়াল রাখি না, সো একটু কিন্তু খেয়াল রাখতে হবে। আমি প্রতিটা পয়েন্টকে ভেঙে ভেঙে পড়ানোর চেষ্টা করতেছি। তাহলে কারেন্ট সোর্স সেক্ষেত্রে নিচের দিকে হবে, ভ্যালু কিন্তু এটাই থাকবে, কোনটা? ভিএস ডিভাইডেড বাই আরএস। তাহলে এখানে দেখো এটার যে ভোল্টেজ পোলারিটি সেটা হবে প্লাসের দিকে মাইনাসের দিকে, মানে এটার যে পোলারিটি, এটার পোলারিটিও সেম থাকতে হবে। কথা বুঝতে পারছো? তাহলে কি থাকতে হবে? দুইটার পোলারিটি কিন্তু সেম থাকতে হবে, মানে এখানে যে পোলারিটি ছিল ওইখানেও সেম পোলারিটি, এখানে যে পোলারিটি ওইখানেও সেম পোলারিটি, এরকম থাকতে হবে। তাহলে সোর্স ট্রান্সফরমেশন হচ্ছে এটা। আচ্ছা, এখানে আরেকটা ক্রুশাল পয়েন্ট আছে, সেটা আমি তোমাকে একটু করে বলে দিই, এখানে একটু করে দেখাই দিই। একটা ক্রুশাল পয়েন্ট আছে, সেটা কি ক্রুশাল পয়েন্ট? খেয়াল করে দেখো, দেখো দেখাচ্ছে, এই যে এই আরএস, এখানে কতটুকু কারেন্ট গেছে? আরএল এর মধ্যে আইএল, তাহলে এখানে কতটুকু কারেন্ট গেছে? তাহলে এখানেও কিন্তু আরএল এর মধ্যে আইএল কারেন্টই যাবে। কথা বুঝতে পারছো? এখানে এখানে কারেন্ট গেছে আইএল, তাহলে এখানেও কিন্তু আরএল এর মধ্যে আইএল কারেন্টই যাবে। সেমভাবে যদি উল্টাভাবে দোষছি, তাহলে যদি এখানে যদি আইএল কারেন্ট যায়, তাহলে এই আরএল এর মধ্যে কত কারেন্ট যাবে? আইএল কারেন্টই যাবে, এটাতে কোনো সন্দেহ নেই আমাদের। বাট প্রবলেমটা কোথায় হয় জানো? প্রবলেমটা আমি তোমাকে দেখাচ্ছি। দেখো দেখো ধরো এই আরএস এর মধ্যে কত কারেন্ট গেছে, ধরো যাক কথার কথা আমি ধরে নিচ্ছি আই নট কারেন্ট গেছে, কথার কথা, যেখানে আই নটটা আসলে কত সমান হবে? আইএল এর সমান হবে। খেয়াল করো, এই আরএস এর মধ্যে এখানে আই নট কারেন্ট গেছে এবং আই নটটা কিন্তু আইএল এর সমান হবে, যেহেতু একই ব্রাঞ্চ। তাহলে এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি, এখানেও কি তাহলে আইএল কারেন্ট যাবে কিনা, আচ্ছা আই নট কারেন্ট যাবে কিনা? আনসার হচ্ছে না। এখানে তখন অন্য একটা কারেন্ট যাবে, ধরো এটা আই নট প্রাইম হবে। দেখো আমার কিন্তু এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আমার কিন্তু এই যে এই অংশটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমার জাস্ট খেয়াল রাখতে হবে কি, এই অংশটার যেন কোনো পরিবর্তন না হয়, এটা যে সিস্টেম তার যেন কোনো পরিবর্তন না হয়। এখানে আইএল কারেন্ট, ওইখানেও যেন আইএল কারেন্টই থাকে, তুমি যেন এটা চেক করে দেখতে পারো। মানে আমরা অ্যাকচুয়ালি এটা তাহলে কিসের ভ্যালু বের করছি? এটা এমন একটা ভ্যালু বের করছি যেই ভ্যালুটা হইলে এইটার কোনো পরিবর্তন আসবে না। কথা বুঝতে পারছো? মানে ক্রুশাল পয়েন্টটা লক্ষ্য করে দেখো। এখানে কিন্তু অনেকে যেটা মনে করি আমরা এইটাকে আমি প্যারালালে নিয়ে গেলাম, তাহলে আগে যে কারেন্টটা যাইতো, আগে যদি 2 এম্পিয়ার যায় এখনও মনে 2 এম্পিয়ারই যাবে না, এটারটা সেম থাকবে, যেটা এক্সটার্নাল থাকে সেটা সেম থাকবে। বাট ক্রুশাল পয়েন্টটা লক্ষ্য করে দেখো, এটা যদি আই নট হয়, এটা কিন্তু আই নট প্রাইম হবে। এবং খেয়াল রাখবা, আই নট এবং আই নট প্রাইম এটা কিন্তু ইকুয়াল না, বুঝছো কিনা দেখো, এটা কিন্তু খেয়াল রাখবে অবশ্যই। সেমভাবে এটার জন্য সত্যি, ধরো এখানে যেটা আছে, ধরো এখানে তোমার আই নট কারেন্ট প্রবেশ করছে, আর ধরো যাক এদিকে গেছে তোমার আই নট প্রাইম কারেন্ট,
সেম এই আই নট কারেন্টটা আগে আরএসে যত কারেন্ট যাইতো তোমার এখন কিন্তু আরএসে সেম কারেন্ট যাবে না। এটা কেন বললাম, আর একটা ক্রুশাল পয়েন্ট আমি তোমাকে বলি কেন বললাম এই জিনিসটা। অনেক সময় কি হয়, অনেক সময় সার্কিটে ধরো তোমাকে একটা পার্টিকুলার রেজিস্ট্যান্স দেওয়া থাকে, সেই পার্টিকুলার রেজিস্ট্যান্সে কত কারেন্ট গেছে সেটা জিজ্ঞেস করে। কথাটা খেয়াল করো, কোয়েশ্চনটা কীরকম হয়, একটা পার্টিকুলার রেজিস্ট্যান্সে কত কারেন্ট গেছে সেটাকে তোমাকে বের করতে বলে। এখন তুমি যদি সেটাকে সোর্স ট্রান্সফরমেশন করে ফেলো, তারপর যদি তুমি কারেন্টের ভ্যালু বের করো, ওইটা কিন্তু মূল আনসার না। দেখো কথাটা বুঝতে পারতেছো কিনা, আরেকবার ধরাই দিই। ধরো তোমাকে এই রেজিস্ট্যান্সটার মধ্যে কারেন্টের ভ্যালু জিজ্ঞেস করা হয়েছে। এখন তুমি যদি সোর্স ট্রান্সফরমেশন করার পরে ওই রোধের মধ্যে কারেন্ট বের করো, সেটা কিন্তু আনসার হবে না। তাহলে একটা জিনিস খেয়াল রাখবা, যদি কোনো রেজিস্ট্যান্সে কারেন্ট জিজ্ঞেস করা হয়, তাহলে সেই রেজিস্ট্যান্সকে সোর্স ট্রান্সফরমেশন করবো না, বা সেই রেজিস্ট্যান্সকে মানে সেই রেজিস্ট্যান্সের সাথে যে সোর্সটা কানেক্টেড তাকে সোর্স ট্রান্সফরমেশন করবো না। মূল কথা হচ্ছে এটা। কারণ কেন করবো না, কারণ আমাকে জানতে চাইছে আই নট পরীক্ষায়, এখন আমি বাই করে ফেলছি আই নট ড্যাশ, এখন দুটোতে সমান না। এটা তুমি চাইলে মানে ম্যাথমেটিক্যালেও প্রমাণ করে দেখতে পারো। যেমন এখানে আই নট ইকুয়াল টু আইএল আসবে, বাট এখানে আই নট প্রাইম ইকুয়াল টু কত আসবে, আর এল ডিভাইডেড বাই আর এস প্লাস আর এল ইন্টু এত আসবে। দেখবে এটা সমান আসতেছে না, এটা সমান আসতেছে না। তাহলে মধ্য কথা কি, মধ্য কথা হচ্ছে এটাই যে সোর্স ট্রান্সফরমেশন থেকে আমি যদি তোমাকে এখানে দেখাই, এখানে লিখে দিয়ে আসো, কেমন, এখানে লিখে দিই। সেটা হচ্ছে এরকম পয়েন্ট, এটা খুবই ক্রুশাল পয়েন্ট। যদি কোনো আর এর মধ্য দিয়ে আই বের করতে বলে, কারেন্ট বের করতে বলে, তবে সেই আর এর সাথে যুক্ত সোর্সকে ট্রান্সফরমেশন করব না। সোর্সকে ট্রান্সফরমেশন আমি ম্যাথ দেখাবো, ম্যাথ দেখানোর সময় দেখবে এগুলো ক্লিয়ার হয়ে গেছে। আরো ট্রান্সফরমেশন করব না, ওই তারও বুঝছো কেন করব না, কারণ ওই আই নট এবং আই তো সমান না, আই নট এবং আই নট ড্যাশ এটা তো সমান না। ক্লিয়ার? আশা করি সবার ক্লিয়ার হয়েছে কথাটা। তাহলে এটাকে আমি একটু স্টার মার্কও করে দিই, কারণ এটা খুবই ক্রুশাল পয়েন্ট, ঠিক আছে? তাহলে চলো আমরা যাই, নেক্সটে যাই আসো। তাহলে এটা আমরা বুঝতে পারছি, সবগুলো এগুলো আমরা বুঝতে পারছি। সেম কাজটা এখানেও কিন্তু। এখন আমরা তাহলে ওই যে এটা তো একটা দেখাইছি, কেমন, এটা তো তোমাকে একটা দেখাইছি যে তুমি কীভাবে ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্সে যাবা। এখন তাহলে চলো সিমিলারটা পরেরটাও দেখাই দিয়ে আসো। তাহলে আমরা এখানে পরেরটাও দেখাই দিই যে তুমি এখানে তাহলে ওই যদি কী থাকে, যদি তোমার কাছে কারেন্ট সোর্স থাকে, তাহলে তুমি সেখান থেকে তুমি কীভাবে ভোল্টেজ সোর্সে যাবা দেখাই দিয়ে আসো। ধরো তাহলে এটাকে আমি একটু মুছে দিই এখানে, তারপরে এখানে একটু মুছে দিব, এখানে একটা রেজিস্টার করে দিব, ওকে। তারপর এখানে একটু করে মুছে দিয়ে আসো। এটা আরপি, এটা আর এল, ওকে। আর এটা কারেন্ট সোর্সের ডিরেকশন দিয়ে দিচ্ছি। তাহলে এটাকে একটু করে কপি করে রাখি, নিচেও লাগবে তো, হ্যাঁ ঠিক আছে, ওকে। ধরো একবার এরকম আমি দিলাম, যেটাকে আমি আইএস বলতে পারি, আরেকবার ধরো নিচে আমি দিলাম, দুটো ট্রান্সফরমেশন আমি তোমাকে দেখাই দিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখো আমার কাজটাকে আমি এটাকে জাস্ট তাহলে একটা আমি তাহলে কোনটার পরিবর্তন করবো না, আর এল এর কোনো পরিবর্তন হয়তো আমি দিব না, কেমন? তাহলে ধরো দেখ এই নোটটা হচ্ছে আমাদের এ নোট, আর এই নোটটা হচ্ছে আমার কাছে এখানে বি নোট, আর এখানে কারেন্টটা ছিল আইএল, ঠিক আছে? তাহলে আমি যেটা করব, আমার এখানে তাহলে কারেন্ট সোর্সটাকে একটা ভোল্টেজ সোর্স দিয়ে আমি রিপ্লেস করব, এবং আমি এখানে একটা রেজিস্ট্যান্সটা দিব, সিরিজে নিয়ে আসবো এটাকে, এখানে আমি আরএলকে দিব, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স, এটা কিন্তু আরপি থাকবে, রেজিস্ট্যান্সের ভ্যালু কিন্তু কোনো পরিবর্তন হবে না, জাস্ট সোর্সের ভ্যালুর পরিবর্তন আসবে, ওকে। রেজিস্ট্যান্সে কিন্তু ভ্যালুর কোনো পরিবর্তন হবে না, এটা আরএলই থাকবে, এটা এনওডি থাকবে, এটা বিনোডি থাকবে, আর এখানে কারেন্ট আইএলই যাবে, এখানে কারেন্ট কতটুকু যাবে, আইএল কারেন্টই এখানে যাবে, ওকে। আচ্ছা,
তাহলে কি হবে দেখো তো, এই জায়গায় কি আছে, এই জায়গায় প্লাস, এই জায়গায় কি মাইনাস না? তাহলে সেমভাবে এই জায়গায় প্লাস, এই জায়গায় কি দিতে হবে, মাইনাস দিতে হবে। বাট এই ভ্যালুটা কত হবে, ভোল্টেজের এই ভ্যালুটা কত হবে, ভিএস। এটা ইকুয়াল টু হবে আইএস, মানে এই ভিএস ইকুয়াল টু হবে আইএস গুণন রেজিস্ট্যান্স আরপি। দেখো বুঝতেছো কিনা? এখানে আগেরটাতে কী ছিল, এখানকার ভ্যালুটা ভিএস বাই আরএসি ছিল, আর এখানে কত হবে, আইএস ইন্টু আরপি হবে। এটা মনে রাখাও কিন্তু সোজা। কেমনে সোজা? যে কোনো ভোল্টেজের ভ্যালু কী হয়, কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স হয় না? আবার যে কোনো কারেন্টের ভ্যালু কী হয়, ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স হয় না? যেমন এখানে ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স হয়েছে যে কোনো কারেন্টের ভ্যালু, আর ভোল্টেজের ভ্যালু কী হবে, কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স হবে। এটা মনে রাখাও কিন্তু সহজ, ঠিক আছে? আচ্ছা, বাট তাহলে তোমার ইয়াটা কোথায় আসবে, পরিবর্তনটা? এটা তাহলে নিচেরটাতে কী হবে, দেখো নিচেরটাতে কী হবে, তাহলে নিচেরটাতে জাস্ট পোলারিটির পরিবর্তন আসবে, রাইট? নিচেরটাতে জাস্ট পোলারিটির পরিবর্তন আসবে। তাহলে যদি এটাকে একটু সামান্য নিচে নিয়ে আসি, দেখো তাহলে এখানে কী হবে, যেহেতু এটা নিচের দিকে, তাহলে এটা প্লাসের দিকে, এটা তাহলে মাইনাসের দিকে, তাহলে এই পোলারিটিরও প্লাসটাকে নিচের দিকে করতে হবে, মাইনাসটাকে উপরের দিকে দিতে হবে, ঠিক আছে? এটাই হচ্ছে চেঞ্জ। তাহলে দেখো এই জায়গায় যেটা আসবে সেটা হচ্ছে এরকম। তাহলে তোমার এটা তাহলে আমার প্লাস এদিকে হয়ে যাবে, মাইনাস এদিকে হবে, আর এখানে তাহলে সেম ভ্যালু থাকবে, আইএস ইন্টু আরপি। আরেকটা পরিবর্তন কোনটা আসবে, আইএল ডিরেকশনটাও পরিবর্তন হবে। তাহলে আইএলটা কোন দিকে যাবে, আইএলটা এদিকে যাবে, ওকে? কারণ এদিকেও আইএলটা এদিকে যাচ্ছিল। এখানেও কিন্তু সেম কাহিনী। ধরো এখানে যদি আই নট কারেন্ট যায়, এখানে কিন্তু আই নট কারেন্ট যাবে না, এটা হয়ে যাবে আই নট ড্যাশ। আর সেমভাবে আই নট ইকুয়াল টু কি, আই নট ড্যাশ। তাহলে যদি কখনো এই রেজিস্ট্যান্সে তোমাকে কারেন্ট বের করতে বলে, তাহলে সেই রেজিস্ট্যান্সটা যেই সোর্সের সাথে কানেক্টেড তাকে আমরা সোর্স ট্রান্সফরমেশন করবো না। বুঝছো কথাটা? এটা কিন্তু একটু ভালো করে মাথায় রাখবা। এটা যদি আই নট হয় আর তাহলে এটা যদি আই নট ড্যাশ হয়, এই দুটো কিন্তু সমান না। হোপফুলি তোমাদেরকে আমি ফুল আইডিয়াটা দিতে পারছি যে আমাদের সোর্স ট্রান্সফরমেশনের, কেমন? আচ্ছা, তো একটা ম্যাথ করাই দিই, তারপর আজকে আমরা শেষ করে দিব এটা, কারণ অলরেডি লেকচারটা অনেক বড় হয়ে যাচ্ছে, কেমন? একটা ম্যাথ করাই দিই, আসো চলো একটা ম্যাথ করাই দিই। দেখো এখানে তাহলে আমরা থিওরিগুলো আশা করি সবাই বুঝতে পারলাম। এবার দেখো ওই জাস্ট এটা একটু করে পড়াই দিই। দেখো এখানে বলছে কি, একটা সোর্স ট্রান্সফরমেশন আমাদেরকে কি অ্যালাউ করে, সোর্স ট্রান্সফরমেশন allow us to replace a voltage source. দেখো, to replace a voltage source and series resistor by a current source and parallel resistor, doing so does not change the element current or voltage of any other element. দেখো কি করে না, নট চেঞ্জ দ্য, মানে এটা কি করে না, কারেন্ট অর ভোল্টেজ সোর্স অফ এনি আদার, মানে ওই যে আরএল এর কোনো পরিবর্তন সে করে না। চলো ম্যাথ করলে বুঝতে পারবা। চলো ম্যাথ করে দিয়ে আসো। তাহলে এইগুলো একটু তাহলে আমি তাকাই দিই, তাহলে এটা একটু করে একটা ম্যাথ করাই দিই, তাহলে তোমার আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, চলো ম্যাথ করি আসো। যাই, বলছে কি, ইউজ সোর্স ট্রান্সফরমেশন টু ফাইন্ড ভি নট ইন দ্য সার্কিট। তাহলে আমাকে এখানে এই ভি নট বের করতে হবে। এই ভি নটটা বের করতে হবে কি ইউজ করে বলো তো, সোর্স ট্রান্সফরমেশন ইউজ করার মাধ্যমে। তো চলো আমরা করবো। আসো, এখানে দেখো দুইটা সোর্স আছে, এখানে খেয়াল করে দেখো দুইটা সোর্স আছে। একটা সোর্স হচ্ছে তোমার এটা, আর আরেকটা সোর্স কোনটা, আরেকটা সোর্স হচ্ছে এটা। এখন আমাকে এই রেজিস্ট্যান্সে বের করতে বলছে। এই রেজিস্ট্যান্সের সাথে সরাসরি কোনো সোর্স কানেক্টেড নাই, এইটা তো কানেক্টেড এটার সাথে, তাহলে এটাকে আমি সোর্স ট্রান্সফরমেশন করতে পারবো। এইটা কানেক্টেড এটার সাথে, এটার ব্যাপারে আমি কিছু জানতে চাই নাই, তাহলে এটাকে আমি সোর্স ট্রান্সফরমেশন করতে পারবো। তাহলে করি আসো। তাহলে যদি আমাকে একটা জিনিস বলো তো, এই দুইটাকে যদি সোর্স ট্রান্সফরমেশন করি, তাহলে এখানে কি আসবে? এই জায়গায় হচ্ছে তোমার আমার হইলে যে কী হয়ে যাবে বলো তো। আচ্ছা, একটা কাজ করতে পারি কিন্তু আমরা সহজে, দুইটাকে একসাথে না করে আমি কিন্তু সহজ করার জন্য একটা কাজ করতে পারি। সেটা কি জানো? সেটা হইলো আমি শুধু এইটাকে ট্রান্সফর্ম করি, সোর্স ট্রান্সফরমেশন। এটাকে করলে কী লাভ হবে, এটা একটা কারেন্ট সোর্সে চলে আসবে, আর এটাও একটা কারেন্ট সোর্স আছে। তো দুইটা কারেন্ট সোর্স যদি প্যারালাল থাকে, তাদেরকে কিন্তু তখন তুমি একটা দিয়ে রিপ্লেস করতে পারবা। বাট তুমি যদি ওইটাকেও যদি কারেন্ট সোর্সে নাও, এটাকে যদি ভোল্টেজ সোর্সে নাও, লাভ কিন্তু কিছু হবে না। কারণ তখন কী যাবে বলো তো, তখন তোমার কিন্তু ওই যে এইটা ভোল্টেজে গেল গা, ওইটা কারেন্টে গেল গা, তুমি যোগ বিয়োগ কিছু করতে পারবা না। কথাটা বুঝতে পারছো? তাহলে আমরা যেটা করব, আমরা কি করবো বলো তো, আমরা ওইটাকে শুধুমাত্র তাহলে আমরা কি করি বলো তো, এখানে পরিবর্তন করি। তাহলে বাকিটা কিন্তু আমাদের এখানে সেম থাকুক, তাহলে আমরা ইজিলি সলভ করে ফেলতে পারবো আর কি। বুঝছো? তাহলে আসো করি আসো কাজটা। তাহলে এখানে আমরা যেটা করতে পারি, এটাকে আমি যদি তাহলে এই পুরোটাকে তাহলে অপরিবর্তনীয় রাখি অ্যাট ফার্স্ট, কেমন? তাহলে একটা কাজ করি, চলো আমি একেই করি, সমস্যা নেই, বুঝে করি, কোনো সমস্যা নেই, সময় লাগুক, বাট বুঝে করি আমরা। দেখো তাহলে আমরা এতটুকু এটা ফার্স্টে আঁকলাম। আঁকার পরে আমরা তাহলে প্রথমে কি আছে, প্রথমে আছে এটা।
তাহলে এটাকে দিয়ে দিলাম এখানে, ঠিক আছে। পরে আছে এটাকেও তাহলে দিয়ে দিলাম। তাহলে ওই রেজিস্ট্যান্স কিন্তু প্যারালালে চলে আসবে, এটার সাথে রেজিস্ট্যান্সটা প্যারালালে চলে আসলো। ওকে, আচ্ছা তাহলে দেখো জাস্ট এগুলো ভ্যালুগুলো একটু বসাই দিই কেমন। এখানে তাহলে 4 ওহমটা, এখানে তাহলে আমাদের কারেন্ট সোর্সটা, এখানে রেজিস্ট্যান্সটা, এখানে মাঝখানে একটা রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে। তারপর অবশ্য এটাকে যদি ট্রান্সফর্ম করো তাহলে এটা লাভ আছে, এটাকে ট্রান্সফর্ম করে এটা লাভ আছে। কী লাভ আছে? তখন এটা তো সিরিজে চলে যাবে কার সাথে? 2 ওহমের সাথে কিন্তু সিরিজে চলে যাবে, বুঝতে পারছো? করি আসো, এটাকে তাহলে ট্রান্সফর্ম করে দিয়ে আসো। তাহলে এটা আমি তাহলে চলো দুইটাকেই ট্রান্সফর্ম করি। দুইটাকে ট্রান্সফর্ম করলে কী হবে? লাভটা কোথায় বলতেছি আবার, দেখো লাভটা কোথায়। লাভটা হচ্ছে যদি তুমি কি করো, যদি তুমি এইটাকে যদি ট্রান্সফর্ম করো, তখন এখানে একটা ভোল্টেজ সোর্স চলে আসবে, আর এই রেজিস্ট্যান্সটা এটার সাথে তখন কিন্তু সিরিজে হয়ে যাবে, বুঝছো? এটার সাথে কী হয়ে যাবে? সিরিজে হয়ে যাবে। তখন তুমি কিন্তু লাভ পাবা আসলে, তখন তুমি দুইটাকে মিলে একটা বানিয়ে ফেলতে পারবা। ওকে, তাহলে চলো এটাকে করি আসো। তাহলে এখানে আমি যদি একটা ফুল সার্কিট যদি আঁকি, ধাপে ধাপে করি, কোনো সমস্যা নেই, ধাপে ধাপে করি, ঠিক আছে। আঁকলাম, তাহলে অ্যাট ফার্স্ট আমি তাহলে কী পাবো বলো তো? এই দুইটাকে মিলে দেখো আগে, তাহলে এই দুইটাকে যখন আমি করবো, আমি এই বাকি পার্টটাকে নিয়ে কোনো চিন্তা করবো না। তাহলে এই দুইটাকে নিয়ে শুধু করি আসো। তাহলে এটাকে তাহলে আমি একটা ভোল্টেজ সোর্স দিয়ে রিপ্লেস করবো এই জায়গায়। তাহলে খেয়াল করো, তাহলে আমি একটা করি, তাহলে তুমি যেন বুঝতে পারো। প্রথমটা বুঝে গেলে পরেগুলো দেখবে সোজা। তাহলে এটাকে জাস্ট আমি একটা ভোল্টেজ সোর্স দিয়ে রিপ্লেস করে দিব ফার্স্টে। কোনটাকে? ওই 3 অ্যাম্পিয়ারটাকে। বলতে পারবা ভোল্টেজ সোর্সের ডিরেকশনটা কোন দিকে হবে? যেহেতু নিচের দিকে কারেন্ট, তাহলে পোলারিটি এদিকে নিচের দিকে প্লাস হবে, উপরের দিকে মাইনাস হবে। কত হবে ভ্যালুটা? বিএস ভোল্টেজের ভ্যালু কত হয়? কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স হবে। তাহলে কারেন্টের ভ্যালু কত? 3, রেজিস্ট্যান্সের ভ্যালু কত? 4। তাহলে 3 4 কত হবে? 12 ভোল্ট আসবে। আসলো। তাহলে এর সাথে একটা রোধ কীভাবে থাকবে? সিরিজে কানেক্টেড থাকবে। তাহলে এই ভোল্টেজ সোর্সের সাথে তুমি একটা রোধকে কী করে এখানে বলো তো? সিরিজে কানেক্ট করে দাও। তাহলে এই রোডটাকে তুমি সিরিজে কানেক্ট করে দাও, কেমন? এই রোডটাকে তুমি কী করো? সিরিজে কানেক্ট করো। এই রোডটাকে তুমি এখানে সিরিজে কানেক্ট করে দাও। তাহলে রোডটা কত? রোধ হচ্ছে 4 ওহম, কানেক্ট করে দিলা। এখন একজন যদি কেউ প্রশ্ন করো, সেটা হচ্ছে কি, একজন অনেকে প্রশ্ন করতে পারো যে ভাই ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যখন কারেন্ট এভাবে যখন গেছিলো, উপরে যখন গেছিলো, তখন রেজিস্ট্যান্সটাকে আপনি উপরেই রাখছেন। যখন কারেন্টটা নিচে যাচ্ছিল, তখন যখন রেজিস্ট্যান্সটাকে আপনি যখন সিরিজে নিয়েছেন, তখন উপরেই রাখছেন। এটাকে কি নিচে নেওয়ার দরকার আছে বলো তো? এটা নিচে নিলেও তো খেয়াল কর, ভালো করে লক্ষ্য করে, এটাকে যদি তুমি নিচে আঁকো, তারপরে সেটা আরএলের সাথে সিরিজেই থাকবে। যদি এটাকে উপরে আঁকো, তারপরে সেটা আরএলের সাথে সিরিজেই থাকবে। তাহলে ব্যাপারটা কি সিম্পলিফাই করার সহজ উপায়টা কি? সহজ উপায় হচ্ছে, তোমার যদি উপরে কারেন্ট থাকে, তাহলে শুধু উপরে প্লাস মাইনাস দিবা, এর নিচে থাকলে নিচে প্লাস মাইনাস দিবা। রেজিস্ট্যান্সকে অল টাইম তুমি কি করবা? উপরেই রাখবা, যেন কি আসে? সরাসরি যেন সিরিজে চলে আসে। কারণ তুমি চিন্তা করো না, এটাকে তুমি যদি নিচে রাখো, তাও এটা সিরিজে আসবে না বলো তো? সেম কাজটা আমরা এখানেও করতেছি। দেখো, যদি ধরো রেজিস্ট্যান্সটাকে যদি আমি নিচে রাখতাম, তাও তো সেটা এই যে মাঝখানে যে 2 ওহম, তার সাথে সিরিজেই আসতো। ওকে, সো নিচে রেখে তো কোনো ফায়দা নেই। তাই সবসময় তুমি কি করবা? জাস্ট এটা দ্বারা নির্ধারিত হবে পোলারিটি, বাট রেজিস্ট্যান্সকে সবসময় তুমি উপরে রাখবা। তাহলে আমি পোলারিটি পেয়ে গেলাম 12 ভোল্ট, আর রেজিস্ট্যান্সটাকে আমি 4 ওহম উপরে রেখে দিছি। তাহলে আমি দেখো, এই যে আমার বাদ বাকি সার্কিটকে কিন্তু আমি কোনো ধরনের টাচ করিনি, আমি শুধুমাত্র এই দুটাকে টাচ করছি। বাদ বাকি সার্কিটকে এবার টাচ করা স্টার্ট করবো। প্রথমে কার সাথে দেখা পাবো? 2 ওহমের সাথে দেখা পাবো। তাহলে এখানে চলো 2 ওহমটাকে বসাই দিই। তাহলে প্রথমে দেখা পাবো কার সাথে? 2 ওহমের সাথে। তাহলে 2 ওহমটাকে আমি এই জায়গায় বসাই দিয়ে আসো। তাহলে এটা হচ্ছে 2 ওহম, ঠিক আছে। এটা হচ্ছে তোমার 2 ওহম। ওকে, ভালো কথা। এরপরে কি আছে? এখানে 8 ওহম আছে। তাহলে যেহেতু এটার মধ্যে ভোল্টেজ বের করতে বসে, এটাকে আমি টাচই করবো না, এটাকে কোনো ট্রান্সফরমেশন আমি করবো না, কারণ এটাতে আমি ভোল্টেজ বের করতে বসে, ভোল্টেজ কারেন্ট যেটাতে বের করতে বলবে সেটাকে আমি কোনো টাচ করবো না কখনো। তাহলে আমাদের দেখো এখানে তাহলে কি আসবে? তাহলে এখানে একটা রেজিস্ট্যান্স বসাই দিই, যেটাকে আমাকে বের করতে বসে 8 ওহম। এটা তাহলে এটা কত? এটা হচ্ছে 8 ওহম। এটা হচ্ছে কত? 8 ওহম। আর এখানে ভোল্টেজের ভ্যালু হচ্ছে V0। আচ্ছা, আর আমি এটাকে কি করতে পারি এবার? তাহলে আমি দেখো, আমার কিন্তু এটাকে নিয়ে কাজ শেষ। এবার আমি এটাকে ট্রান্সফর্ম করবো। তাহলে এটাকে ট্রান্সফর্ম করলে আমি এইগুলোকে কোনো ধরনের টাচ করবো না, জাস্ট আমি এটাকে তাহলে আমি ট্রান্সফর্ম করবো। তাহলে এটাকে যদি আমি ট্রান্সফর্ম করতে চাই, তাহলে আমি কীভাবে ট্রান্সফর্ম করতে পারি? খেয়াল করে দেখো তো, এইখানে তাহলে একটা কারেন্ট সোর্স দিব। তাহলে এই জায়গায় তাহলে একটা কারেন্ট সোর্স দিব আমরা। খেয়াল করে দেখো, এই জায়গায় তাহলে আমি একটা কারেন্ট সোর্স দিব, ঠিক আছে। এই জায়গায় তাহলে আমি একটা কারেন্ট সোর্স দিব। ওকে, আগে চলো কারেন্ট সোর্স দিয়ে আসো। একটা করে করি, কোনো সমস্যা নেই, আমাদের কোনো তাড়াহুড়া নেই। তাহলে কারেন্ট সোর্সের তাহলে ডিরেকশন কোন দিকে হবে? প্লাস উপরের দিকে না? তাহলে কারেন্টটা বেরোবে উপরের দিকে। তাহলে কারেন্ট সোর্সের ডিরেকশন হবে এই উপরের দিকে। কারেন্ট সোর্সের ডিরেকশন হবে কোন দিকে বলো তো? উপরের দিকে। আচ্ছা, বলতে পারো ভ্যালু কত হবে? কারেন্টের ভ্যালু কত হয়? ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। ভোল্টেজ হচ্ছে 12, রেজিস্ট্যান্স হচ্ছে 3, তাহলে 4 অ্যাম্পিয়ার হবে না?
তাহলে এই কারেন্টটা কত আসবে বলো তো, 4 অ্যাম্পিয়ার আসবে। তাহলে দেখো এরপরে কি আসবে এখানে, এরপরে যেটা আসবে, আর এখানে তাহলে এই 3 ওহমটাকে তাহলে প্যারালালে লাগাই দিতে হবে। তাহলে এই 3 ওহমটাকে তাহলে এখানে প্যারালালে লাগাই দিবা, প্যারালালে কানেক্ট করে দিবা। বুঝছো কাহিনিটা? এই 3 ওহমটাকে তাহলে তুমি কি করবে, এখানে প্যারালালেই কানেক্ট করে দিবা। রেজিস্ট্যান্সের ভ্যালু তো চেঞ্জ হয় না। তাহলে এইভাবে আমি কিন্তু প্রথম সোর্স ট্রান্সফরমেশন আমরা এখানে করে ফেললাম। 3 ওহম 3 ওহমই আছে। দেখো বুঝছো কিনা, প্রথম সোর্স ট্রান্সফরমেশন আমরা কিন্তু করে ফেললাম। তাহলে এটা কিন্তু আমাদের 1 নাম্বার ধাপ গেছে, আমরা এইখান থেকে এখানে আসছি। ঠিক আছে, সলিউশন করতেছি। ওকে, এবার আসলে আমরা 2 নাম্বার ধাপে যাবো। আচ্ছা, 2 নাম্বার ধাপে যাওয়ার সময় খেয়াল করে দেখো তো, এই দুইটা রোধ সিরিজে আছে না? তাহলে এই দুইটা রোধের ভ্যালু কত হয়ে গেছে, 6 ওহম হয়ে গেছে। তাহলে এই 6 ওহম আর এটাকে কিন্তু কি করতে পারি আমি এখানে, সোর্স ট্রান্সফরমেশন এখানে আমরা করতে পারি। কেমনে করতে পারি, এই 6 ওহম আর এটাকে যদি আমি সোর্স ট্রান্সফরমেশন করি, তাহলে এখানে কি আসবে ফার্স্টে দেখো। তাহলে আগে আমি তাহলে এই দুটাকে নিয়ে করবো না, তাহলে এই দুটাকে নিয়ে যেহেতু করবো, তাহলে আমি এই অংশটাকে নিয়ে কোনো চিন্তা করবো না। এই অংশটাকে আমার তখন এই যে পুরো সিস্টেম ধরে নিব, আর এল ধরে নিব, আমি জাস্ট এই দুটাকে করবো। তাহলে কি আসবে, এই 6 ওহমটা প্যারালালি চলে যাবে, নিচে একটা কারেন্ট সোর্স আসবে যার ভ্যালু কত হবে, BS/RS। তাহলে এখানে আসবে 2 অ্যাম্পিয়ার। বুঝছো? তাহলে ফার্স্টে চলো আমরা আগে সার্কিটটা এঁকে ফেলি। দেখো, তাহলে সার্কিটটা অ্যাট ফার্স্ট আমরা আঁকতেছি এখানে। ওকে, ভালো কথা আঁকলাম। তাহলে এখানে তাহলে আমরা সিম্পল ফার্স্টটাকে কী করবো, এখানে এই ভোল্টেজ সোর্সটাকে একটা কারেন্ট সোর্স দিয়ে রিপ্লেস করবো, এবং সেটার ভ্যালু কত আসবে দেখো তো, একটা একটা করে করি, কোনো সমস্যা নেই। এবং কারেন্টের ডিরেকশনটা কোন দিকে আসবে, যেহেতু প্লাস নিচের দিকে, তাহলে ডিরেকশন আসবে নিচের দিকে। কত এম্পিয়ার কারেন্ট আসবে, 12কে তুমি তাহলে এখানে 6, কারণ কারেন্ট মানে কত, ওই যে V/R হয়, আর ভোল্টেজ মানে তো I/R হয়। তাহলে V/R মানে কত, 12/6 আসবে। তাহলে 12/6 করলে এটা 2 এম্পিয়ার হবে। আর এই রোধটাকে 6 ওহমটাকে তুমি কীভাবে লাগাবা, প্যারালাল লাগাবা। তাহলে এখানে যে 6 ওহম আছে এটাকে তুমি কীভাবে লাগাবা, প্যারালালে লাগাবা। তাহলে 6 ওহমটাকে তুমি এখানে প্যারালালে লাগাই দাও। বুঝছো কাহিনিটা, 6 ওহমটাকে তুমি এখানে তাহলে প্যারালালে লাগাই দাও। তাহলে 6 ওহমটাকে আমরা প্যারালালি কানেক্ট করলাম। ঠিক আছে, তাহলে 6 ওহম যেটা আছে, 6 ওহম এটাকে তাহলে আমরা প্যারালালি কানেক্ট করে দিলাম। ঠিক আছে, এবার আসে 8 ওহমটাকে আমরা কানেক্ট করব। তাহলে 8 ওহমটা এখানে আছে, 8 ওহমটাকে আমরা প্যারালালি এখানে কানেক্ট করে দিব। 8 ওহম যেটা আছে এটাকে আমরা প্যারালালি এখানে কানেক্ট করে দিব। ঠিক আছে, আর এখানে তাহলে ভোল্টেজ ডিফারেন্স কত, ভোল্টেজ পার্থক্য কত এটাতে, V0। আচ্ছা, তাহলে ভাই এটাকে কি আমি আবার সোর্স ট্রান্সফরমেশন করবো না, এটাকে করার দরকার নাই। কেন কেন দরকার নেই বলতেছি, এটা যেহেতু 2 এম্পিয়ার আছে না, আর এটা যেহেতু 4 এম্পিয়ার আছে, দুটোকে তুমি না ক্যান্সেল করতে পারবা। কীভাবে চলো দেখাচ্ছি, আসো। এগুলো তোমাদেরকে শিখাইছি আমি, ক্যান্সেল করাটা তোমাদেরকে আগে শেখানো হয়েছে, তারপরে চলো আমি দেখাই দিব, টেনশন নিও না। তাহলে আমি যেটা করতে পারি এখানে, এখানে তাহলে একটা এরকম দিয়ে দিলাম, এখানে একটা দিয়ে দিচ্ছি। দেখো, তাহলে এই রেজিস্ট্যান্সের ভ্যালু কত, এটা হচ্ছে 3 ওহম, আর এখানে যে সোর্সটা আছে তার ভ্যালু কত, উপরের দিকে 4 এম্পিয়ার। তাহলে আমি এই জায়গা থেকে এই জায়গায় আসলাম। আচ্ছা, দেখো তোমার এই দুইটা, এই যে দেখো ভালো করে দেখো, এই 2 এম্পিয়ার এদিকে আছে, আর 4 এম্পিয়ার এদিকে আছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা যদি এখানে লক্ষ্য করে দেখি, এই 2 এম্পিয়ার চাইতে নিচের দিকে যাওয়ার, এই 4 এম্পিয়ার চাচ্ছে উপরের দিকে যাওয়ার, এবং তারা প্যারালালি কানেক্টেড আছে। কারণ দেখো সেম নোডে কানেক্টেড, সেম নোডে কানেক্টেড, এটা এই দুইটা এই নোড এবং এই নোডে কানেক্টেড। তাহলে আমি যেটা করতে পারি, তাদের একটা রেজাল্টেন্ট কারেন্ট সোর্স বের করতে পারি। যদি দুইটা বা একাধিক কারেন্ট সোর্স দুইটা সেম নোডে কানেক্টেড থাকে, তো সবগুলোকে মিলে আমি একটা কারেন্ট সোর্স বানাইতে পারি। যেমন এই 4 আর 2 এর মধ্যে কে জিতবে, 4 জিতবে, এবং নেট রেজাল্টেন্ট ভ্যালু কত হবে, 4 থেকে 2 বাদ দাও, তাহলে 2 থাকবে, যেটার ভ্যালু আসলে উপরের দিকে আসবে। মানে তুমি চাইলে যে কাজটা করতে পারো এখানে, যে কাজটা এখানে করতে পারো, সেটা কি জানো, সেটা হচ্ছে আমি যদি এই পুরো সার্কিটটাকে যদি এখানে আঁকি, তারপর আমি তোমাকে বোঝাচ্ছি। দেখো, এই পুরো সার্কিটটাকে ধরো আমি এখানে আঁকলাম, আঁকার পরে দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, আমি এখানে আগে অ্যাট ফার্স্ট আঁকি। আমি চাইলে এই 2 এম্পিয়ারটাকে মুছে দিতে পারি, মানে আর এইটাকে আমি পুরোটাকে ব্রাঞ্চটাকে ভিনিশ করে দিতে পারি, ব্রাঞ্চটাকে আমি পুরোটাকে ভিনিশ করে দিতে পারি। আর কি আরেকটা কী করতে পারি জানো তখন, সেই ক্ষেত্রে দাঁড়াও, এই ব্রাঞ্চটাকে ভিনিশ করে দিয়ে আরেকটা যেটা করতে পারি, সেটা হচ্ছে এই যে 4 এম্পিয়ার দেখতেছো না, এই 4 এম্পিয়ারের জায়গায় আমি তখন এখানে 2 এম্পিয়ার করে দিব। 4 এম্পিয়ারের জায়গায় তাহলে কত করে দিব, এটা 2 এম্পিয়ার করে দিব। কেন এরকম করলাম দেখো, এখন বুঝে যাবো তুমি এখানে, বা কেমনে করছি দেখো দেখাচ্ছে। এই যে দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে তোমার এই 2 এম্পিয়ারটা, এই 2 এম্পিয়ারটা কার কার মধ্যে কানেক্টেড, এই নোড এবং এই নোডে কানেক্টেড। আর এই 4 এম্পিয়ারটাও কার মধ্যে কানেক্টেড, এই নোড এবং এই নোড। তোমাদেরকে শিখেছিলাম না, দুইটা কারেন্ট সোর্স
যদি সেম নোডের মধ্যে কানেক্টেড থাকে তাহলে তাদেরকে একটা নোডে কনভার্ট করা যায়। যেমন ভোল্টেজ সোর্সগুলো কি ছিল, সিরিজে কানেক্টেড থাকলে তাদেরকে একটা ভোল্টেজ সোর্সে কনভার্ট করা যায়। যদি পোলারিটিগুলো সেম থাকে প্লাস মাইনাস তখন যোগফল আকারে লেখা যায়। সেইভাবে তো এখানে তো 4 এম্পিয়ারটা উপরের দিকে নিতে যাচ্ছে আর 2 এম্পিয়ার নিচের দিকে নামাতে যাচ্ছে, তাহলে কে জয়ী হবে? 4 এম্পিয়ার জয়ী হবে। এবং এই দুইটার তাহলে নেট কারেন্ট কত হবে? দুইটা ডিফারেন্স, কারণ একটা উপর একটা নিচে, যদি দুইটাই উপর দিকে নিতে চাইতো তাহলে নেট কারেন্টটা প্লাস হইতো, তাহলে সেটা দেখো তখন এখানে 6 এম্পিয়ার হইতো। বাট একটা উপর একটা নিচে, তাহলে নেট কারেন্টটা 2 এম্পিয়ার হবে, যেটা বিয়োগফল হবে, এবং নেট কারেন্টটার ডিরেকশন কোনটা হবে? যেটা বড় তার ডিরেকশনে হবে, তাহলে 2 এম্পিয়ার কারেন্টটা এদিক দিয়ে হবে। বুঝতে পারছো নাকি বুঝো নাই? আশা করি বুঝতে পারছো সবাই এটা। তাহলে এইবার তুমি কিভাবে বের করবা? এবার যেটা করতে পারো সেটা হচ্ছে কি বলতো, এখানে তুমি এবার কিন্তু পান্তাবার টাইপের জিনিস এটা, মানে এই ভি নট বের করাটা, এই ভি নট বের করাটা একদম পান্তাবার টাইপের জিনিস। কীভাবে পান্তাবার টাইপের জিনিস? তুমি যেটা করতে পারো, এই 6 আর 3কে যদি তুমি প্যারালাল করতা তাহলে কত আসতো দেখো। তাহলে একটা কাজ করি, এই সার্কিটটাকে আমি একটু কপি করি, কেমন? পৃষ্ঠাটাকে একটু কপি করলাম আমরা এখানে, তাহলে এখানে আসলাম, তাহলে এগুলোকে তাহলে একটু মুছে দিই, কেমন? এগুলোকে তাহলে একটু আমরা মুছে দিই। তাহলে আমি এইটাকে তাহলে এই পাশে নিয়ে আসি, তাহলে এবার চলো ক্যালকুলেশনটা আমার একটু সহজ হবে। ঠিক আছে, এটাকে এখানে আনতেছি। ওকে, ভালো কথা। তাহলে আমি যেটা করবো, এই 6 আর 3কে যদি আমি কি করি, এখানে ধরা যাক প্যারালাল করে দিতে পারি না, কারণ এটাকে টাচ করতে তো আমার কোনো সমস্যা নেই, কারণ এখানে তো কোনো কিছু বের করতে আমাকে বলা নেই। তো 6 আর 3-এর প্যারালাল কত হবে বলতে পারবা? 6 আর 3-এর প্যারালাল কত হবে? এটা তুমি চাইলেই বের করতে পারো। 6 আর 3-এর প্যারালাল 6 গুণন 3 করো, এটা 18 আসবে। 6 যোগ 9, 3 করো 9 আসবে। 18কে 2 ওহম চলে আসবে, এটা হয়ে যাবে কত? 2 ওহম হয়ে যাবে। তো তুমি তাহলে বের করে ফেলো এখানে তাহলে কারেন্ট কতটুকু যাবে? 8 ওহমের মধ্যে। তাহলে আই অফ 8 ওহম বের করে ফেলো, তাহলে সেটা কত আসবে? এই আই অফ 8 ওহম যদি বের করতে চাও, এদিক দিয়ে কারেন্ট কত আসবে দেখো, তাহলে 2 দিয়ে ভাগ, 2 উপরে থাকবে, 2 যোগ 8 হবে, আর এখানে মূল কারেন্ট হচ্ছে 2 এম্পিয়ার। তাহলে কত আসবে? এখানে 4 আসবে, আর এখানে আসবে 10। 4/10 মানে 2/5, তার মানে হচ্ছে 0.4 এম্পিয়ার, বা 4/10 এম্পিয়ার রাখো, কোনো সমস্যা নেই। এবার তোমাকে বের করতে বসে কি? ভি নট বের করতে বসে। সো ভি নট মানে কত? ভি নট, তাহলে এখানে কারেন্ট যাচ্ছে কতটুকু? কারেন্ট হচ্ছে 4/10, কারেন্ট হচ্ছে 4/10, আর এখানে রোধ কতটুকু আছে? রোধ হচ্ছে 8 ওহম আছে। তাহলে এখানে কত আসবে? 32/10 মানে 3.2 ভোল্ট আসবে। তাহলে 3.2 ভোল্ট যেটা আছে সেটা হচ্ছে তোমার কাছে এখানে আনসার। তাহলে এখানে 3.2 ভোল্ট হচ্ছে তোমার কাছে কি বলতো এখানে আনসার। তাহলে এভাবে করে আমরা কিন্তু কি করতে পারি? সোর্স ট্রান্সফরমেশনের ম্যাথগুলো আমরা সলভ করতে পারি। আমাদের সোর্স ট্রান্সফরমেশনে অনেকগুলো ম্যাথ আছে, আমরা নেক্সট ক্লাসে এগুলো সলভ করবো, অনেকগুলো ম্যাথ আছে, কেমন? আজকে আমরা জাস্ট শুরু করলাম, তোমাদের আজকে কাজটা কী হবে জাস্ট এটা একটু করে বুঝো, ভিডিওটা দেখো। আমরা নেক্সট ক্লাসে সোর্স ট্রান্সফরমেশন নিয়ে অনেকগুলো ম্যাথ করবো আমরা, তাহলে সুপার পজিশনটা আমরা নেক্সট ক্লাসেই করবো, কেমন? তাহলে সবাই ভালো থাকবা, অনেকক্ষণ ধৈর্য নিয়ে ক্লাস করার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে নেক্সট ক্লাসে, যাই তাহলে, আসসালামু আলাইকুম।